তাবিজ বিক্রেতা বা এটা যে তাবিজ এটা আমি আসলে কিভাবে বুঝবো? তিনি স্টুডেন্টদের সাথে প্রচুর খারাপ ব্যবহার করে, প্রচুর রাফ বিহেভ করে। ফটোশপ যে আবিষ্কার করছে সেও ফটোশপের ১-২% কাজ পারে না। ক্লায়েন্ট মেসেজ দিলে আমি রিপ্লাই দিব না। কারো যদি গার্লফ্রেন্ড থাকে ওই গার্লফ্রেন্ড রেখে যেন ওনার কাছে চলে যায়, ৬ মাস পরে গার্লফ্রেন্ডের মা সহ চলে আসবে। ইউ জাস্ট হ্যাভ টু চুজ কোন প্যারাটা আপনি নিবেন। অনেকদিন ডিপ্রেস ছিলাম। কোনো ওদের খরচ, টোটালি কোনো এক্সট্রা খরচ ছিল না। বৃষ্টির মতো করে কাজ আসা শুরু হয়েছে ফাইবারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ স্কিলা পডকাস্ট। আজকের এপিসোডটি অনেক ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ। আজকে আমাদের যে গেস্ট, উনি একজন টপ রেটেড সেলার, একজন গ্রাফিক ডিজাইনার, একজন এন্টারপ্রেনার। অ্যান্ড আপনার ইন্ট্রো দেখে বুঝে গিয়েছেন যে সে কে। হি ইজ নান আদার দেন ইমরান হোসাইন ফাহিম ভাই। সো চলুন দেখে আসি ইমরান ভাই কি কি ঝড় তুফান ফেস করেছেন, কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন, কিভাবে রিকভার করেছেন, কি কি প্রবলেম ফেস করেছেন, কিভাবে সলভ করেছেন। অ্যান্ড লেটস গেট সাম প্রো টিপস ফ্রম হিম। অ্যান্ড তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড বেল আইকনটা ক্লিক করে রাখুন। যারা লাস্ট পডকাস্টটি দেখেননি, ওয়াচ লেটারে রেখে দিতে পারেন, পরে দেখে নিন। আগে এই পডকাস্টটি দেখুন। সো লেটস গেট স্টার্টেড। আপনার পরিচয় তো আমরা জানি। আমি নিজে জানি এবং অনেকেই জানে। তো তারপরেও অডিয়েন্সদের জন্য ছোট্ট করে আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন। ওকে, সো আমার নাম হচ্ছে ইমরান হোসেন ফাহিম। আমার একটা পরিচয় দেওয়ার মতো তেমন কিছু নাই। ফাইবারে কাজ করতেছি ২০২০ সাল থেকে। অ্যান্ড আপাতত টপ রেটেড নমিনেটেড সেলার হিসাবে আছি। আর একটা এজেন্সি আছে পিকজিকিউর, এখানেই ফুল টাইম আছি আমি। এই এজেন্সির মাধ্যমে হচ্ছে আমরা ডিজিটাল বিভিন্ন সার্ভিস দিয়ে থাকি, লাইক ডিজাইন, ডেভেলপমেন্ট, এডিটিং হাবিজাবি। আর একটা ছোটখাটো গ্যাজেট বিজনেস আছে যেটা বাংলাদেশে রান করতেছি। এই গ্যাজেট কোড। আচ্ছা। জি জি। তো পরিচয় কিন্তু ছোটও না। মাশাআল্লাহ অনেক ভালো পরিচয় আছে আপনার। অ্যান্ড আমি অনেকদিন যাবত থেকে হচ্ছে আপনাকে নিয়ে একটু রিসার্চ করতেছি বা একটু দেখতেছি। তো আমি যত দেখি আসলে আপনার বিষয়গুলা, ততই আমার কাছে ভালো লাগা কাজ করে। অবশ্যই আমাদের পডকাস্টের হচ্ছে আজকে মেইন উদ্দেশ্যই আপনি এই পর্যায়ে আসার জন্য যেই চ্যালেঞ্জ গুলো ফেস করেছেন, কিভাবে রিকভার করেছেন, প্রসেসিংটা কি ছিল? আমরা সবাই হচ্ছে সফলতার গল্প শুনি। আর আমাদের সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ সফলতার গল্পই চলে। তো আমরা চাচ্ছি হচ্ছে যে সফলতার বাইরে কি, কি আছে, হ্যাঁ? একটা মানুষের একটা ক্যারিয়ার শুরু করতে গেলে অনেক কিছুর দরকার হয়। আ অনেক প্রবলেম ফেস করে। তো এটা যদি আমরা আগে থেকে জানি যে কি, কি প্রবলেম আসতে পারে, কি, কি চ্যালেঞ্জ আসতে পারে, তাহলে কিন্তু আমার স্পিডটা একটু বাড়বে। আ আমি কাজ করতে গেলে দেখা গেছে যে আমার কোথায়, কোথায় হচ্ছে প্রবলেম হতে পারে সেখানে আমি অ্যাওয়ার্ড থাকবো, সচেতন থাকবো। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আজকের পডকাস্ট। আ তো আমরা সফলতার গল্প অবশ্যই শুনবো। কিন্তু ফেইলিউর এর দিকে অথবা আমাদের চ্যালেঞ্জেস গুলা বা প্রবলেমস গুলা কিভাবে আপনি রিকভার করেছেন। অবশ্যই আপনার লাইফেও অনেক প্রবলেমস ছিল, চ্যালেঞ্জেস ছিল। সেগুলা কিভাবে কি করেছেন সেটাই আমরা আজকে জানবো আরকি। তো সেই ক্ষেত্রে আমরা শুরু করব যে আপনি কখন কিভাবে হচ্ছে স্টার্ট করেছেন আরকি। আপনি একজন গ্রাফিক ডিজাইনার। তো গ্রাফিক ডিজাইনের থেকেই শুরু করি আরকি আমরা। জি। সো প্রথমেই ধন্যবাদ। ভালো একটা উদ্যোগ নিছেন। টু বি অনেস্ট আমারও হচ্ছে প্রায় ১ বছর আগ থেকেই আ আমি ১ বছর আগে একবার কনটেন্ট ক্রিয়েশন এর পোকা মাথায় ঢুকছিল। সো কিছুদিন কন্টিনিউ করে আবার ছেড়ে দিছিলাম পরে। তো তখন থেকে হচ্ছে আমি অ্যাকচুয়ালি এরকম একটা উদ্যোগ নিতে চাইছিলাম যে আমি এমন একটা আ পডকাস্ট শুরু করব যেখানে শুধুমাত্র ফেইলিউর এর গল্প হবে। কোন সাকসেস এর গল্প হবে না। বা হইলে অবশ্যই সাকসেস তো ইটস পার্ট অফ ফেইলিউর। সো ফেইলিউরটা আমরা বেশি হাইলাইট করব এন্ড চ্যালেঞ্জেস গুলাই বেশি হাইলাইট করব যাতে মানুষ আগেভাগেই সতর্ক হয়ে যায়। সো আপনি এটা শুরু করে দিয়েছেন। আ এটার জন্য আপনাকে অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করতেছি। সো আমি আমার শুরু হওয়ার গল্পটা একটু কনফিউজিং। এর রিজন হচ্ছে আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারি ২০১৭-১৮ সালে। সো তখন আমি এমন একটা জবে ছিলাম যে জবটা নিয়ে আমি স্যাটিসফাই ছিলাম না। নট অনলি আমি, আমার সাথে আরো কয়েকজনই স্যাটিসফাই ছিল না। সো আমার এক সহকর্মী সে আমাকে বলল যে, "তোর তো ইং আ কম্পিউটার নিয়ে বেশ ভালো আগ্রহ। ততদিনে আমি অবশ্য টুকটাক ফটোশপের কাজ-টাজ পারি। সো তোর তো মোটামুটি ফটোশপ বা গ্রাফিক ডিজাইন সম্পর্কে ভালো আগ্রহ আছে। তুই চাইলে ফ্রিল্যান্সিং করতে পারোস।"
সো আমি ভাবলাম যে ফ্রিল্যান্সিং এটা আবার কি। আমি ফার্স্ট সরি, তখন ফ্রিল্যান্সিং শব্দটা খুবই আনপপুলার ছিল। তখন পপুলার ছিল আউটসোর্সিং। আউটসোর্সিং, সো হ্যাঁ। বলল যে সেম হ্যাঁ, আউটসোর্সিং আমারও করতে বলছে। হয়েছে আরকি। আচ্ছা। So, আমি ওকে, ও বলল, আমি জাস্ট ও জাস্ট সিম্পলি বলল যে আমি খুব একটা জানি না, শুধু এতটুকু জানি যে বাসায় বসে বিদেশিদের কাজ করে। হুম। ওকে, এরপরে হচ্ছে কাজ শেষে আমি ইউটিউবে গিয়ে টুকটাক রিসার্চ করলাম। এন্ড রিসার্চ করে তো আমি শিওর যে এটা আমার দিয়ে হবে না। আমি এটা পারবো না। এটা হচ্ছে করতে হলে অনেক হাই স্কিল লাগবে, ইংলিশ পড়তে হবে। আমার ইংলিশ টোটালি ভালো ছিল না তখন। সো আমি পারবো না, এটা জাস্ট গিভ আপ। তো যেহেতু ওই যে ফেসবুক, ইউটিউবে একবার সার্চ দিছি, ইউটিউব অ্যালগরিদম মাঝে মধ্যেই হচ্ছে আমাকে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং রিলেটেড ভিডিও সামনে নিয়ে আসতো। স্পেশালি নাসিম, ফ্রিল্যান্সার নাসিমের ফ্রিল্যান্সার ভিডিওগুলো বেশি নাসিম। সামনে আসতো। সো আমার ফ্রিল্যান্সিং শুরু করার পিছনে বলতে পারেন যেটা সবথেকে বেশি মোটিভেশন কাজ করছে, ফ্রিল্যান্সার নাসিমের মোটিভেশন, বাহ! টু বি অনেস্ট। তো সেই মোটিভেশন তো আছে। ফ্রিল্যান্সার নাসিম প্রচুর মোটিভেশন দিত। এখন আইসা দেখতেছি উনি একটু ডিফারেন্ট, যাই হোক। সো তখন এত কিছু বুঝতাম না, সো উনি যে যা বলতো শুনতাম। তো এই টুকটাক ভিডিও মাঝে মাঝে দেখতে অ্যাকচুয়ালি একটা হোপ কাজ করছিল ভিতরে যে হ্যাঁ, আই ক্যান ডু ইট। বাট স্টিল আমার তেমন গ্যাজেটও ছিল না, ল্যাপটপও ছিল না, কিছু ছিল না। সো তেমন কিছু সিরিয়াসলি ভাবতাম না আরকি। এরপরে টাইম গেল, অনেক দিন গেল, করোনা ভাইরাস আসলো। করোনা ভাইরাস আমার লাইফের একটা আশীর্বাদ বলতে পারেন। সো করোনা ভাইরাস আসলো, পুরা দুনিয়া অচল হয়ে গেল, সবকিছু বন্ধ, সব মানে অল টাইম বাসায় বসে আছি। সো আমি অ্যাকচুয়ালি এখন অলস হয়ে গেছি, বাট তখন আমার ভিতরে অলওয়েজ খুব প্রোডাক্টিভিটি কাজ করতো। আমি অ্যাকচুয়ালি সময়ের অপচয় করতে পছন্দ করতাম না। আমার ফ্রেন্ডরা জানে, আমার ফ্রেন্ডরা হচ্ছে গিয়ে ওই যে খেলার মাঠে বসে খেলা দেখতো, আমি খুবই অপছন্দ করতাম এই জিনিসটা। আমার কথা হচ্ছে ১ ঘন্টা খেলা না দেখে ১ ঘন্টা বসে টিউটোরিয়াল দেখলে তো কাজে লাগে। আমার আমার গেমের ক্ষেত্রে ধারণা ছিল এরকম হয়। এরকম। হ্যাঁ, আচ্ছা। তারপর? সো আমার গেমেরও কোনো ইয়া ছিল না। কোনো বাজে অভ্যাস ছিল না। আমি যাই করতাম ওই টিউটোরিয়াল, কোন কোর্স হাবিজাবি এসবই করতাম। মানে যেটা আমার সাথে রিলেটেডও না, কিন্তু তবুও শিখতাম। এরকম অনেক কিছু আছে। তো করোনা ভাইরাস যখন চলে আসলো, তখন হচ্ছে ইংলিশটা শেখার প্রতি পুরোপুরি ফোকাস হয়ে গেলাম। ফেসবুকে একটা গ্রুপ খুললাম, কয়েকজন মিলে এড হইলাম। অ্যান্ড রেগুলার আমরা প্রায় ৫ থেকে ৬ ঘন্টা আমি ইংলিশ প্র্যাকটিস করতাম। সো এভাবে প্রায় কয়েক মাস যাওয়ার পরে মোটামুটি ইংলিশের প্রতি একটা ভালো দক্ষতা চলে আসলো। এরপরে হচ্ছে আ এরপরে হচ্ছে আমি ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আরো বেশি করে দেখা শুরু করলাম। কিন্তু আমার কাছে যেহেতু কম্পিউটার নাই, আর আমি যেহেতু আগে থেকে টুকটাক ফটোশপের কাজ-টাজ পারতাম, এখান থেকে একটু ছোট্ট একটা ইন্টারেস্টিং গল্প আছে, শেয়ার করি। জি। আ আমার এক ক্লাসের আইসিটি টিচার ছিল। তো উনি হচ্ছে উনাকে একদিন কি জানি একটা বিষয়ে জাস্ট randomly কথায় বলতেছিলাম, "স্যার, আমি তো ফটোশপের অনেক কাজ পারি।" তো উনি বলছে, "কি কাজ পারো? কতটুকু কাজ পারো?" তো আমি ভেবে দেখলাম যে ওকে, ফটোশপের কাজ তো মূলত ব্যাকগ্রাউন্ড ফটো রিমুভ এডিট করা, করা, এডিট করা। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ফটো এডিট করা। তো এগুলো তো আমি পারি। তো উনারে বললাম যে ওকে, একটু কম বলি, কমায় বলি, বেশি বলা যাবে না। উনারে বললাম, "স্যার, আমি তো মোটামুটি 80 থেকে 90% কাজই পারি।" তো আচ্ছা। উনি কয়েক সেকেন্ড চুপ করে থেকে দেন আমাকে বলল যে, "বাহ! খুব ভালো ব্যাপার। ফটোশপ যে আবিষ্কার করছে সেও ফটোশপের ১-২% কাজ পারে না। তুমি 80% 90% কাজ পারো, এটা খুবই ভালো।" তো উনি হচ্ছে খুবই ঠান্ডা মাথায় আমাকে লজ্জা দিল। দেন আমি হচ্ছে, আমার তো এটা একটা ট্রিগার কাজ করলো, কি ব্যাপার আমি পারি না। মানে ফটোশপ দিয়ে তাহলে করে কি? অ্যান্ড অ্যাজ ইউ ক্যান নো, তখন অ্যাকচুয়ালি ইন্টারনেট অত বেশি এভেইলেবল ছিল না। আমাদের এলাকায় ছিল একটু গ্রামীণ ফোন, টুকটাক ইউজ করা যেত 3G। সো আবার আমার কাছে তেমন ভালো ডিভাইসও ছিল না। তো মাঝে টুকটাক যতটুকু ইন্টারনেট ব্রাউজ করতে পারতাম, তা দিয়ে হচ্ছে একদিন সার্চ দিলাম যে ফটোশপ দিয়ে মূলত কি কাজ করা যায়? গুগলে সার্চ দিলাম। অ্যান্ড দেন কয়েকটা ওয়েবসাইটে ঢুকে দেখলাম লম্বা লিস্ট। অ্যান্ড এই লিস্টের কিছুই তো আমি পারি না। আমি বলি, "কি ব্যাপার? আমি তো কিছুই মহাসমুদ্র। পারি না।" হ্যাঁ। তো হ্যাঁ। এরপরে হচ্ছে ওই যে যখন করোনা ভাইরাস আসলো, তখন হচ্ছে ওই লিস্টটা সেভ করে রাখছিলাম অনেক আগেই। পরে ওই লিস্টটা বের করলাম, অ্যান্ড ওই লিস্টের শুরু থেকে এক নম্বর লেটস সে লোগো ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এরকম একটা করে ইউটিউবে ভিডিও দেখা শুরু করলাম। অ্যান্ড আমার কাছে যেহেতু কম্পিউটার নাই, প্র্যাকটিসও করতে পারতেছি না। সো আমার একটা ফ্রেন্ড ছিল। আ ও হচ্ছে গিয়া বাজারে মেমোরি লোডের কাজ করতো আরকি। আ মানে মুভি-টুভি বুঝছি, লোড করে দিত, কম্পিউটারের গান-টান লোড দোকান। করত। গ্রামে ওগুলা গ্রামে অনেক যেটা চলতো বলে, হ্যাঁ। তখন। এখনো টুকটাক চলে, বাট অত বেশি এখনো চলে না। সো আ ওর ২ টা পিসি ছিল। একটা পিসিতে আমি বসে
এই ভিডিও বাসা থেকে ভিডিও দেখে যেতাম, ওর ওখানে গিয়া ওইটা প্র্যাকটিস করার ট্রাই করতাম। ফটোশপ 7 দিয়া হচ্ছে শুরু করছি আমি তখন। সো সো এই টুকটাক প্র্যাকটিস করে টোরে দেন হচ্ছে এই তো প্রায় করোনা ভাইরাস তো প্রায় অনেক দিন ছিল। আমি যদিও তারা অনেক আগ থেকেই টুকটাক প্র্যাকটিস করতাম। সো প্রায় অনেক দিন প্র্যাকটিস করার পরে এন্ড 20 সালের একদম শেষের দিকে আসার পরে আমার কাছে ফিল হইতেছিল যে না, আমি এটা সিরিয়াসলি শুরু করা উচিত। যেহেতু কোনো কাজও নাই, লাইফ পুরা স্থগিত। সো শুধু শুধু সময় নষ্ট না করে আমি শুরু করে দেই। এখন শুরু যে করব, আমার প্রথম মানে ফার্স্ট স্ট্রাগল ছিল একটা কম্পিউটার কেনা বা ল্যাপটপ কেনা। ততদিনে রিসার্চ করে বের করছি যে ল্যাপটপ দিয়ে কাজ হবে না, কম্পিউটার লাগবে। সো আচ্ছা সো কম্পিউটার কিনবো। এখন মানে আমার একটু অল্প বাজেটে শুরু করতে হলে কম্পিউটারটা বেস্ট, ল্যাপটপ কিনতে হলে একটু বেশি বাজেট লাগে। সো তখন হচ্ছে আমি বাবাকে রাজি করাইলাম, একটা ভাইকে রাজি করাইলাম, এন্ড হচ্ছে আমি একটা লোন নিলাম। একটা সংস্থা আছে গ্রামে, এরকম অনেক সংস্থা পাওয়া যায় কিস্তি যাদের কাছ থেকে লোন, কিস্তি, হ্যাঁ হুম, কিস্তি বলতে পারেন, ইটস নট অ্যাকচুয়ালি কিস্তি বাট ওই টাইপেরই আর কি। হ্যাঁ, আচ্ছা সো সমবায় সমিতি টাইপ আর কি। এই টাইপের, রাইট। তাদেরকে গিয়ে আলোচনা করলাম যে আমার ফটো একটা কম্পিউটার কিনবো আমি। তো আমি রিসার্চ করলাম যে কত টাকা লাগবে, প্রথমে এটা রিসার্চ করছি। দেন আমি ভাবলাম যে ওকে 30-40 হাজার টাকা হইলেই হয়ে যাবে। সো 10,000 টাকা ভাবলাম আমি ম্যানেজ করব, আর 30,000 টাকা আমি হচ্ছে লোন নিব। দেন বাবাকে বললাম প্রতি মাসে তুমি 1500 টাকা করে দিবা, ভাইকে বললাম তুমি 1500 দিবা। দেন দুইজনে 3,000 টাকা দিবে প্রতি মাসে, এটা হচ্ছে 1 মাসের কিস্তি আর কি। সো 30,000 টাকা ওভাবে নিলাম, নিয়ে হচ্ছে কম্পিউটার কিনে ফেললাম। কোরাই 3 4th জেনারেশন মেবি। সো একটা কম্পিউটার কিনলাম, কিনে হচ্ছে কিনে তো শুরু করে দিলাম। এরপরে হচ্ছে আমি আমার প্র্যাকটিস করাটা আরো স্পিড আপ হয়ে গেল। দিনটা 24 ঘন্টাই বলা যায় হচ্ছে আমি সারাদিন মানে কম্পিউটার সামনে বসে থাকতাম। মানে এতদিনের যে একটা ক্ষুধা ছিল যে আমার শেখার আগ্রহ কিন্তু ডিভাইস নাই, ওইটা তখন ফুলফিল হয়ে গেল। সো 24 ঘন্টা আমি মূলত কম্পিউটার সামনে বসে থাকতাম, প্রচুর রিসার্চ করতাম, প্রচুর হচ্ছে ভিডিও দেখতাম। সো ইউটিউবে গ্রাফিক ডিজাইন সম্পর্কে অ্যাকচুয়ালি ততদিনে আর কি, এখন তো অনেক ভিডিও আসছে, ততদিনে আমার মনে হয় না কোনো ভিডিও দেখা আমার বাদ ছিল। সব আচ্ছা দেখা শেষ। তখন তো বাংলা সব ভিডিও দেখা শেষ তেমন করে ছিল না। তেমন ছিল না। জিএফএক্স মেন্টরের ভিডিও দেখতাম, তারপরে হচ্ছে পিক্সিম পারফেক্টের ভিডিও দেখতাম। বাংলাদেশের কয়েকজনের নাম বলি, এদের কাছে ক্রেডিট দেওয়া দরকার। গ্রাফিক্স স্কুল আছে, তার ভিডিও হ্যাঁ দেখতাম। রাসেল ভাই। রাসেল ভাই। এরপরে হচ্ছে আরেকটা চ্যানেলের কথা স্পেশালি না বললেই নয়, ওই চ্যানেলটা খুবই আন্ডাররেটেড, ওইটা হচ্ছে এডি একাডেমি। এডি একাডেমিটা আরিফ ভাই। আচ্ছা আহ, হ্যাঁ, ওইটা খুবই আন্ডাররেটেড, খুব খুব একটা মানুষ ওনার জানে না, ভিডিও কিন্তু হয়তো উনি আমি খুবই দেখি নাই, কোয়ালিটি। আমি নিজেও জানি না। হ্যাঁ, হ্যাঁ। সো ওনার ভিডিও খুবই কোয়ালিটিফুল ছিল, এন্ড ওনার মানে বোঝানোর ক্ষমতা বেশ ভালো ছিল। আমি ওনার ভিডিও দেখে খুব বুঝতাম আর কি। সো ওনার ভিডিও দেখে ফটোশপ তখন হচ্ছে আগে আমি তো অলওয়েজ ইউজ করছি 7, তখন হচ্ছে আমি ফটোশপ মেবি 22 বা 23 ডাউনলোড করছিলাম, না 22-23 হবে না, মেবি 21 হবে। 21 ডাউনলোড করছিলাম বা 20 ডাউনলোড করছিলাম, করে হচ্ছে আমি কাজ করতেছি। তাদের ভিডিও দেখে দেখে হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে দেন হচ্ছে যখন ফিল হইলো যে হ্যাঁ, মোটামুটি আমি রেডি, তখন হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা খুললাম, ফাইবারে। তাও টিউটোরিয়াল দেখে অ্যাকাউন্ট খুললাম। একটা ফাইবারে একটা কোর্স নিয়েছিলাম, এমন একজনের কাছ থেকে কোর্স নিয়েছি যে হচ্ছে এখন একটু বিতর্কিত, বাট তখন আমি ফলো করতাম আর কি তাকে। সো আমি ছবি দেখছিলাম আপনার তার প্রোফাইলে। হ্যাঁ, হ্যাঁ। সো হচ্ছে তার কোর্স নিলাম একটা 300 টাকা না জানি 500 টাকা দিয়ে, যাই হোক কোর্স নিয়ে তারপরে হচ্ছে গিয়া শুরু করলাম। ফাইবার সম্পর্কে মোটামুটি সব বেসিক মানে বেসিকটা বলা যায় আমি তার কাছ থেকে শিখছি, ও তার ওই কোর্স থেকে। সো অনেক কিছুই শিখলাম, শিখে যখন হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ ক্রিয়েট করলাম। গিগ ক্রিয়েট করে তো বসে রইলাম যে কবে কাজ পাবো। যদিও বসে থাকি নাই, আমি আমার মতো প্র্যাকটিস করতেছি, বাট এট দ্য সেম টাইম অ্যাকাউন্টও রানিং আছে। সো এভাবে হচ্ছে 2020 সালের একদম শেষের দিকে আমি হচ্ছে একটা ফার্স্ট জব পাই। এন্ড জব যখন পাই তখন হচ্ছে মেবি এর আগেও কয়েকটা নক আসছিল, দেখা গেছে আমি রাত 3টা পর্যন্ত কাজ করে দেন শুয়ে পড়ছি, দেন 4টার দিকে নক আইছে বা 3:30টার দিকে নক আসছে, মানে আমি শুয়ে যাওয়ার কিছুক্ষণ পরে নক আইছে। এবার আমি ঘুম থেকে উঠছি, দেখা গেছে দুপুরে বা 12টা-1টার দিকে, ততক্ষণে মিস করে ফেলছি। এরকম কয়েকটা হয়েছে, আমার বাট ফার্স্ট ওইটা আর এরকম মিস ছিল। করি নাই। হ্যাঁ, বলেন। ওইটা
ওইটা আর মিস করিনি। এটা আমি মানে বিছানায় বেডে যাওয়ার পরেই হচ্ছে শব্দটা হয়েছে নোটিফিকেশনের। দেন হচ্ছে গেলাম, গিয়ে দেখে অর্ডার দিয়ে দিছি। কোনো কথাবার্তা ছাড়াই অর্ডার দিয়ে দিছে। অন্যান্য ভাইয়ের মেসেজ করছিল, অর্ডার দেয় নাই। উনি ডিরেক্টলি অর্ডার দিয়ে দিছে। রিকোয়ারমেন্ট সাবমিট করছে। মানে এমন একটা সিচুয়েশন, তখন হচ্ছে আমি তার কাজটা সবকিছু বুঝলাম, সবকিছু করলাম। এখন আমি তাকে মেসেজ করার জন্য মেসেজ সেন্ড করে দেখি হচ্ছে রিলোড নিছে এন্ড আমার নেট শেষ। তখন হচ্ছে কি আমি মডেম ইউজ করে সিমে ডেটা ভরে ইউজ করতাম, নেট চালাইতাম আর কি। নেট শেষ, মানে ইন্টারনেট শেষ হয়ে গেছে, এমবি শেষ হয়ে গেছে। কি এক মুসিবত। এরপরে ভোর তখন মেবি কেবল ফজর আজান দিছে। ভাবলাম তো না, কাজ এটা কমপ্লিট করে তারপরে ঘুমাবো, আগে আমার নেট লাগবে। এই সকাল ভোরেই হচ্ছে আমি একটা সাইকেল ছিল, ওই সাইকেল দিয়ে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাসায় গেলাম। ওর বিকাশ থেকে হচ্ছে রিসার্চ করছি, ওর বিকাশ থেকে রিসার্চ করে দেন হচ্ছে আবার বাসায় আসছি। এসে দেন হচ্ছে চেক করে দেখছি আসছে। সো কাজ শুরু করলাম এন্ড রিকোয়ারমেন্ট দেখে দেন আমার ওই ফ্রেন্ডারও হচ্ছে আমি মিটে আনলাম। ও একটু বুঝাই দিল কিভাবে কি করা লাগবে না লাগবে, আমি মোটামুটি বুঝলাম। এন্ড অ্যাকচুয়ালি তখন অনেক হেজিটেশন ফিল হইতেছিল, মনে হইতেছিল যে মানে খুবই মানে বুক কাঁপাকাঁপি, খুবই হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল। এন্ড যখন অর্ডারটা পাইছি আমার, তখন তো একটু রাত ছিল, লেটস সে 3টা 3:30। সো তখন হচ্ছে মানে আমি চিৎকার করতে পারি নাই, বাট আই থিঙ্ক অন্যান্য সময় হলে হয়তো আমি চিৎকার করতাম। মানে এক্সাইটমেন্টে এমন একটা অবস্থা হয়েছে, পুরো শীতের ভিতরে আমি হচ্ছে জামা কাপড় সব খুলে ফেলছি, এতটা গরম লাগতেছিল। তখন শীত ছিল প্রচুর। সো এই হলো অবস্থা আর কি। পরে ওই কাজ ওইটা কমপ্লিট করলাম, 5 স্টার রেটিং দিল, আমি তো মহা খুশি। এভাবে শুরু হয়েছিল ফার্স্ট অর্ডারে 5 স্টার রেটিং, ইটস আ গ্রেট। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে আপনার শুরুটা অনেক স্মুথলি ছিল। আমি যতজনকে চিনি বা হচ্ছে দেখছি আমার কাছের থেকে, বেশিরভাগই আমি সহ সবাই হচ্ছে কি করছে, কম্পিউটার কেনার পরেই হচ্ছে মুভি-টুভি দেখে একদম সময় নষ্ট। তো সেই ক্ষেত্রে আপনার ওই জিনিসটা হয় নাই, আলহামদুলিল্লাহ। তো আরেকটা কথা হচ্ছে যে ফার্স্ট অর্ডারটা আমি মিস করে ফেলছিলাম। মানে আমার ফার্স্ট অর্ডার ক্যান্সেল করে দিয়েছিলাম ফাইবারে যেটা ছিল আর কি। আর এমনিতে আমি নর্মালি হচ্ছে লোকালি শুরু করেছিলাম। তো সেক্ষেত্রে আপনার শুরুটা অনেক ভালোভাবে হয়েছে আমার মনে হয় আর কি। আচ্ছা একটু ইন্টারাপ্ট করি। জি। সো হ্যাঁ, আমার শুরুটা ভালোভাবে, টু বি অনেস্ট, এটা আমি অলওয়েজ বলি, অলওয়েজ আগেও বলতাম, এখনো বলি। আমি যখন চিন্তা করি যে আমি কেন সাকসেস হইলাম, মানে সাকসেসের কোনো ডেফিনেশন নাই এক্সাক্ট, স্টিল আই এম নট সাকসেস যদি অন্য দিক থেকে চিন্তা করি। বাট আমি যে জায়গা থেকে শুরু করছিলাম ওখান থেকে আমি কেন সাকসেস হয়েছি, 3টা রিজন। প্রথমত রিজন হচ্ছে আমার প্রচন্ড পরিমাণে চেষ্টা ছিল। এখন আমি একদম মানে দুনিয়ার সব থেকে অলস মানুষটা এটা আমি বলি অলওয়েজ। বাট তখন আমার এত পরিমাণ এনার্জি ছিল, এত পরিমাণ ডেডিকেশন ছিল বলার বাইরে। হ্যাঁ, মানে তখনকার কথা আমি মনে করলে আমার নিজেরই বিশ্বাস হয় না ওইটা আমি ছিলাম। করোনা ভাইরাসের ভিতরে আমার অন্যান্য ফ্রেন্ডরা হচ্ছে চিন্তা করতো কিভাবে টাইম যাবে, কিভাবে টাইম কাটাবে, খেলাধুলা করতো, প্ল্যান করতো কিভাবে টাইম কাটানো যায়। আর আমি আমার রুটিনের ভিতরে আমি টাইম মিলাতে পারতাম না, কখন কি করবো। হ্যাঁ, আমি হচ্ছে একটা প্ল্যাটফর্ম আছে বাংলাদেশের, ওইটা হচ্ছে সরকারি একটা প্ল্যাটফর্ম, মুক্ত বাংলা নামে, মেবি নট শিওর এক্স্যাক্টলি, মেবি মুক্ত বাংলা, মুক্তপাঠ, রাইট মুক্তপাঠে কিছু ফ্রি কোর্স ছিল, সবগুলা ফ্রি কোর্স আমি দেখে শেষ করে ফেলছি করোনার ভিতরে বসে বসে। সো শুধুমাত্র দেখছি তাই না, আমি খাতায় নোটও করছি। আমার এত বড় হচ্ছে গিয়ে ওই যে ডাক্তারি যে পেড থাকে না, প্যাড, ওই প্যাডের ভিতরে নোট করে করে হচ্ছে আমার এতগুলা হয়েছিল। সো এই হচ্ছে ব্যাপারটা কি। তো আমার প্রচন্ড পরিমাণে চেষ্টা ছিল ফার্স্টেই, এন্ড হচ্ছে বাবা মায়ের দোয়া ছিল, সাপোর্ট ছিল, এন্ড হচ্ছে আল্লাহর রহমত ছিল। এই 3টা একসাথে হয়েই মূলত আমার শুরুটা হয়েছে। আর ওই যে বললাম 20-এর শেষে দিয়ে হচ্ছে আমি প্রজেক্ট পাইছিলাম। সো ওই প্রজেক্টের পরেও আমি আরো 2-3টা প্রজেক্ট পাইছিলাম, সবগুলাই মাশাআল্লাহ আমি কমপ্লিট করছি 5 স্টার রেটিং সহ। বাট 21 সালে হচ্ছে আমি মানে এই পার্টটুকু এই কোশ্চেন আন্ডারে পরে কিনা জানি না, বাট আমি তবু বলে দেই। সো 21 সালে আমি যে বললাম যে যেই টিচার বা যেই মেন্টর যে এখন বিতর্কিত, বাট তখন আমার কাছে ভালো ছিল। সো উনি হচ্ছে একটা অফার দেয়
20 সালের শেষে দিয়ে মেবি ডিসেম্বর মাসে, যে ওনার অফিসে রংপুর 3 জন লোক নিবে, 10 জন লোক নিবে, তারা থাকবে, ওখানে খাবে, ওখানে থাকবে, এন্ড তাদেরকে উনি কাজ শেখাবে, ওনার ছায়াতলে রেখে তাদেরকে কাজ শিখে তাদেরকে সাকসেস বানাবে, এবং ওনার এজেন্সিতে প্রচুর পরিমাণে কাজ আসবে, মিলিয়ন মিলিয়ন ডলারের কাজ আসবে, ওগুলা করবে। ঠিক আছে, কারো যদি গার্লফ্রেন্ড থাকে, ওই গার্লফ্রেন্ড রেখে যেন ওনার কাছে চলে যায়, 6 মাস পরে গার্লফ্রেন্ডের মা সহ চলে আসবে, এই টাইপের অনেক মানে মানে ইট মিনস ওখানে গেলে অনেক টাকার মালিক হয়ে যাবে এক কথায়। হ্যাঁ, হ্যাঁ, 3-4-6 মাসের ভিতরে অনেক টাকার মালিক হয়ে যাবে, এত টাকা হয়ে যাবে যে গার্লফ্রেন্ডের মা সহ চলে আসবে, এরকম ওভার টাইপ প্রমিস আর কি। অনেক কথা। হ্যাঁ, অনেক ওভার প্রমিস করছিল, এন্ড তখন তো আসলে এত কিছু বুঝতাম না, সহজ সরল ছিলাম, যে যা বলতো সেই তাই বুঝতাম। এন্ড তো হচ্ছে ওনার ওখানে চলে গেছিলাম 21 সালে, প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া লাগতো, ওইটা নিজেদেরই খরচ, নিজেদের খাওয়া থাকা এই দুইটার মিলিয়ে। সো কিন্তু ওখানে যাওয়ার পরে আসলে অন্ধভক্ত হইলে যেটা হয়, আমি শুরুতেই অডিয়েন্সদেরকে বলবো, কাউকে অন্ধভক্ত মানে কারো অন্ধভক্ত হবেন না। সো অন্ধভক্ত হয়ে যেটা হয়, প্রথম 2 থেকে 3 মাস প্রচন্ড পরিমাণে অন্ধভক্ত ছিলাম। আমার ফাইবার অ্যাকাউন্ট আমি লগ আউট করে দিছি, যে স্যারের কাজ করে তো খুলবো না, নিজের ফাইবার অ্যাকাউন্ট কাজ করে করবো কি? ঠিক আছে, আমার নিজের ফাইবার অ্যাকাউন্ট আমি লগ আউট করে ডেডিকেশন। রাখছিলাম। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, প্রথম 2-3 মাস নিজের ফাইবার অ্যাকাউন্ট লগ আউট করেছিলাম, কোনো কাজ করি নাই ফাইবারে। সো তো ওনার ওখানে 2-3 মাস যাওয়ার পরে যখন দেখতেছি কোনো কিছু শিখাইতেছে না, এন্ড যা যা শিখাইতেছে এগুলো খুবই বেসিক, আগে থেকেই পারি, এন্ড উনি নিজেও শিখাইতেছে না, অন্য একজনকে হায়ার করে শিখাইতেছে, যারা হায়ার করে শিখাইতেছে ওলে গান জুটি, একদম সোজা বাংলা কথা। ঠিক আছে, সেও ওরা তেমন তুলে কিছু এনে পারে জাস্ট, না। সেও তেমন কিছু পারে না, তার নিজেরও ভাইবার এখন খুব একটা গুরু না। তো এই তো টুকটাক ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিটাচ, হাবিজাবি এগুলোই শিখেছে ঘুরে ফিরে, অ্যাডভান্স লেভেলের কিছুই শিখাইতেছে না। তো উনি বলতেছিল এগুলো সবই শেখাবে, ধৈর্য ধরো, শুরু থেকে শুরু করি। ওকে, দেন হচ্ছে 2-3 মাস কেটে যাওয়ার পরে দেন হচ্ছে আমাদের আসলে কয়েকজনের ভিতরে একটু হুশ আসলো যে কি করতেছি আমরা, কি শিখতেছি। দেন হচ্ছে আমি তখন তো অভাবের সংসার, ফ্যামিলি সাপোর্ট দেওয়া লাগতেছে, মানে ফ্যামিলিকে সাপোর্ট করা উচিত, যেই জায়গায় সেই জায়গায় ফ্যামিলি থেকে টাকা নিয়ে প্রতি মাসে চলতেছি। তো সবকিছু মিলে একটা হুশ আসলো, আসার পরে হচ্ছে আমি আমার ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন করলাম, এন্ড অ্যাক্টিভ থাকা শুরু করলাম, আবার গিগটাকে একটু হালকা পাতলা এডিট করলাম। সো এভাবে চলতেছি। দেন উনি বলল যে 3 মাস পরে এই কোর্সটা মানে ফটোশপের কোর্সটা 3 মাস পরে শেষ হবে, 3 মাস পরে হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলের কাজগুলো শেখাবে। তো তো উনি যখন বলল যে ফটোশপের কোর্স শেষ, তখন হচ্ছে আমি বললাম অনেক কিছু তো এখনো শেখানো হয় নাই। তো স্যার বলল যে কি কি শেখানো হয়নি এটা নোট করে আমাকে দাও। তো আমি নোট করলাম, ক্যামেরার ও ফিল্টারের কাজ শেখানো হয় নাই। তারপরে হচ্ছে গিয়া ফটোশপের আরো অ্যাডভান্স টুল আছে কিছু, লিকুইফাই টুলের কাজ শেখানো হয়নি, এরকম টুকটাক কিছু কাজ মোটামুটি 15-20টার মতো আমি লিস্ট করলাম যে এগুলো শেখানো হয়নি আমাদেরকে। উনি বলতেছে এটা তো 12 বছরের ডিপ্লোমা, এটা তো ডিপ্লোমা করা লাগবে। ঠিক আছে, এগুলো তো এখানে শেখাবো না আমরা। হ্যাঁ, আচ্ছা, পরে বেসিক শেখাবে। এটা বলে হ্যাঁ, দেন বলতেছে যে আচ্ছা সমস্যা নাই, তুমি যা বলছো তার ভিতর থেকে আমি 2-1টা টুকটাক শেখাবো মাঝে মধ্যে, আমার সময় করতে পারলে আমি শেখাবো, টেনশন করো না, এখনো তো 6 মাস আছো, থাকো। ওকে, চলতেছে। তো ওই আশাটা ছেড়ে চলে গেছে যে ওনাকে দিয়ে কিছু হবে না, এতটুকু আশা ততদিনে চলে গেছে। জাস্ট ভাবতেছিলাম যে না, এখানে আসি, আমার লাইফে কাজ কাজ, ঘুমানো আর আর নামাজ কালাম ছাড়া আর কোনো কাজ নেই, তখন নামাজ কালাম পড়তাম 5 ওয়াক্ত। তো আমার লাইফে খাওয়া, কাজ আর ঘুমানো ছাড়া তেমন কোনো কাজ নাই। বাড়িতে থাকলে দেখা যায় ফ্যামিলিগত বিভিন্ন বিষয় ব্যস্ততা বেড়ে যাবে। সো এই জন্য ওখানে ছিলাম যে না, এখানে থাইকেই আমি হচ্ছে কিছু করতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এত বড় মুখ নিয়ে আসছি এখানে, খালি হাতে যাওয়া যাবে না বাড়িতে। তো এখানে থেকে কিছু করা লাগবে, ওনাকে দিয়ে হইলে হোক বা না হোক আমাকে নিজেকে করা লাগবে। দেন হচ্ছে নিজেই ভেবে এখন করলাম, নিজেই কাজ কাম শুরু করলাম। সো এই তো পরে হচ্ছে আমার অ্যাকচুয়ালি লাইফের আমার স্মুথ মানে ক্যারিয়ারটা স্মুথ ছিল। আমার হচ্ছে তখন একটা ক্লায়েন্ট আসে, সে হচ্ছে $350 অর্ডার দিবে বলে হচ্ছে গিয়ে প্রথমে আসে, দেন $300 অর্ডার তার কাছ থেকে নেই, তারপরে সে আরো কিছু কাজ বাড়ায়, $450 হয়। দেন হচ্ছে ওইটা ওইটা হচ্ছে কি মেবি প্রায় 10-15 দিনের মতো একটা বাজেট নিয়ে একটা টাইম ডিউরেশনের কাজ ছিল। ওইটা করার মধ্যেই আরেকটা ক্লায়েন্ট চলে আসে, স্যার 2 দিনের ভিতরে কাজ লাগবে, $250 বাজেট। ঠিক আছে, ওই প্রজেক্টটা করে ফেললাম, ওই প্রজেক্টটা 2 দিনের ভিতরে করে ফেললাম, করে ফেলার পরে
প্রজেক্ট গুলো ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। সো সো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ তখন অনেক চলতো। হ্যাঁ, সো ক্লিপিং পাথ বলতে হয়। ওনার ক্লিপিং পাথ, রাইট। হ্যাঁ, হ্যাঁ। সো হচ্ছে ওনার $250 কাজটা তখন 2 দিনে করলাম, তখন ফাইবারে একটা বুস্ট দিয়ে দিল আমাকে। আমার অ্যাকাউন্ট অনেক গ্রো হইলো, প্লাস কিছুদিন পরে আবার যখন $450 একটা প্রজেক্ট করলাম, সাবমিট করলাম, ক্লায়েন্ট খুশি হয়ে আরো $50 করলো, টিপ দিল $500। সো ফাইবার থেকেই আমাকে হচ্ছে একটা এক্সট্রা অ্যাকাউন্টটাকে বুস্ট করে দিল, হ্যাঁ, প্রমোশন করে দিল। সো আমি তখন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভাল হচ্ছে গিয়া ফাইবারের সবথেকে বড় কিওয়ার্ড ছিল ততদিন, লোগো ডিজাইনের পরে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছিল সবথেকে বড় কিওয়ার্ড, মানে এটার আন্ডারে অনেক বেশি কম্পিটিটর আর কি। সো তখন ছিল মেবি 45,000 আমি যখন ছিলাম, এখন তো লাখখানিক পার গেছে মেবি, আমি অনেক করি নাই। তো সো ওই 45,000-এর ভিতরে আমি অ্যাক্টিভ সেলার ক্লিক করলে আমাকে প্রথম সারিতে দেখাইতো। ঠিক আছে, মানে এতটা হয়ে গেছিল, তো প্রচুর কাজ আসা শুরু হয়। আমি নিজে আসলে কুলাইতে পারতাম না কাজ করে, টুকটাক আশেপাশে যারা ছিল তাদেরকে দিয়েও করাইতাম। সো এরপরে 5-6 মাস পরে যখন দেখলাম যে না নিজেই গ্রো হয়ে যাইতেছি, এরপরে ওখান থেকে আমি বাড়িতে চলে আসলাম। চলে এসে দেন আমি বাসায় কাজ করার পরিবেশ ছিল না, যার ফলে আমি হচ্ছে কি আমার বাড়ির যে বাজার, মানে হালকা দূরত্ব, বেশি দূরত্ব না, 5-10 মিনিট লাগে হাইটা যাইতে, বাসা থেকে বাজারে যাইতে। ওই বাজারে আমি নিজে একটা ফ্ল্যাটের মতো একটা রুম নিয়ে দেন আমি ওখানে থেকে কাজ শুরু করলাম আর কি। এই ছিল আমার হোল জার্নি। ওখান থেকে এখানে আরেকটু হচ্ছে ইন্টারাপ্ট করি আমি, সেটা হচ্ছে যে ওই যে ভাইয়া যে নিছিল আপনাকে, যে স্যার আপনার, তো উনি ইন্টার্নশিপ পারপাজে নিছিল, মানে আনপেইড ইন্টার্নশিপ? ইন্টার্নশিপের কাজ তো হচ্ছে মেইনলি আমাদেরকে দিয়ে কাজ করাবে, এটা হচ্ছে তাকে ইন্টার্নশিপের মেইন উদ্দেশ্য। ওনার উদ্দেশ্যটা আমাদেরকে দিয়ে কাজ শিখাবে। ওনার উদ্দেশ্য ছিল দুইটা, আমাদেরকে দিয়ে কাজ শিখাবে প্লাস ওনার কোম্পানির কাজ করাবে। সো ওনার কোম্পানির কাজ করলে ওখান থেকে আমাদেরকে টাকা দিবে। ঠিক আছে, আমাদেরকে বোঝানো হইতো এরকম যে লেটস সে তুমি যদি দৈনিক যদি 500 টাকার কাজ করো, 1000 টাকার কাজ করো, মানে কম পক্ষে নিম্নে একদম কম, তাহলে তুমি প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করতে পারবে আমার এখান থেকে, তুমি একদম বেসিক অবস্থায়। সো বেসিক অবস্থায় 25-30,000 টাকা কিন্তু তখনকার তুলনায় অনেক বেশি ছিল। সো এই জন্য হচ্ছে ঢুকে গেছিলাম। তো ওরা ইন্টার্নশিপ, উনি বলতো ইন্টার্নশিপ, বাট অ্যাকচুয়ালি ওটা ইন্টার্নশিপ ছিল না। আমাদের কয়েকজনের ধারণা যে ওনার অফিসের কস্টিং তোলার জন্য মূলত আমাদেরকে নিছিল। আচ্ছা, তারপর আপনারা একটা পাই পরিমাণও পান নাই নাকি? না, ওনার কাছ থেকে কোনো 2 টাকাও পাই নাই, বা ওনার কাছ থেকে করি না। আমি ওখানে জাস্ট ছিলাম এজ এ হোটেলে যেমন আপনি থাকবেন, খাবেন, ভাড়ার টাকা দিবেন, দ্যাটস ইট। ওখানে একদম এভাবেই ছিলাম একদম। অফিসেই থাকা। তবে হ্যাঁ, তবে আমার কোনো পার্সোনালি আমাদের 2-1 জনের কোনো লাভ হয় নাই। লেটস সে আমি যেহেতু আগে থেকেই মোটামুটি অনেক কিছু পারতাম, বেসিকটা আমার স্ট্রং ছিল। হ্যাঁ, সো আমার তেমনটা লাভ হয় নাই। বাট কয়েকজন ছিল যারা ফটোশপের ফড়াও পারতো না, ঠিক আছে, সো তাদের জন্য আবার কিন্তু লাভ হয়েছে। তারা ফটোশপের কাজ শিখছে, মোটামুটি টুকটাক ডিজাইন শিখছে, এন্ড প্লাস 3 মাস পরে আমি সবাইকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে তোরা হচ্ছে এখান থেকে কোনো কিছু নেওয়ার আশা করিও না, তোমরা নিজেরা কোর্স কিনো। আমি কয়েকজনকে বাতলাই দিয়েছিলাম যে তোমরা কেডিপি নিয়ে কাজ করো। তখন আমি একটু রিসার্চ করছিলাম ফাইবারে, দেখলাম যে কেডিপি খুব ভালো চাহিদা। সো আমার তো কয়েকজনকে কেডিপি নিয়ে কাজ করার কথা বললাম, তোমরা কেডিপি নিয়ে কাজ করো। আমার ওই জায়গারই আরেকটা ফ্রেন্ড আছে, ও আগে কিছুই পারতো না, ও তখন হচ্ছে ওই স্যারের কাছে গিয়ে টুকটাক কাজ শিখছে, প্লাস আমার কথায় উনি ও কেডিপি নিয়ে কাজ শুরু করছে, এন্ড এখনো কেডিপি নিয়ে কেডিপি নিয়ে বেশ ভালো একটা সাকসেস ও আছে। সো এরকম টুকটাক যারা হচ্ছে টোটালি কিছুই জানতো না, তাদের জন্য ওইটা ভালো ছিল, তারা শিখতে পারছে কিছু। বাট আমি ছিলাম আরেকজন ছিল, আমরা মোট 2-3 জন ছিলাম যাদের বেসিকটা স্ট্রং ছিল, যারা মোটামুটি অনেক কাজই পারতাম, টুকটাক প্রজেক্ট আগেও করছি, তাদের জন্য আসলে খুবই বেনিফিটেড ছিল না এটা। বাট অবশ্যই লার্নিং তো ছিলই, মানে এট লিস্ট একটা মানুষকে তো চিনতে পারছি, একটা মানুষের সাথে চলছি। সো সবথেকে বড় কথা হচ্ছে আমরা স্টিল ক্রেডিট দেই ওনাকে এটার জন্য যে আমরা ওখানে যারা ছিলাম সবাই সেম মাইন্ডের ছিলাম। হ্যাঁ, আমাদের সবারই গোল ছিল সাকসেস হইতে হবে, ফ্রিল্যান্সিং শিখতে হবে, ফ্রিল্যান্সিং করতে হবে। সো এই যে একটা পরিবেশ তৈরি করে দেওয়া, একটা ভালো একটা পরিবেশ ছিলাম, এটাই ছিল অ্যাকচুয়ালি
অনেক বড় একটা পাওয়া, যেটা হয়তো বা একা থাকলে হইতো না। ওখানে গিয়ে এটাই সব থেকে বেশি লাভ হয়েছে, যে কোনো প্রকার ইন্টারাপশন ছিল না, কোনো ফ্যামিলির প্যারা নাই, ফ্রেন্ডদের প্যারা নাই, কোনো কিছু নাই, একদম মন দিল লাগায় 24 ঘন্টাই কাজ কাম। সো এটা ছিল খুবই ভালো একটা দিক আর কি। কিন্তু ওনার ওভার প্রমিস গুলো অ্যাকচুয়ালি কোনো কিছুই ফল হয় নাই, মানে ওনার ওভার প্রমিস গুলো কোনো কিছুই কাজে লাগে নাই, এছাড়া বাকি সবকিছু ঠিকঠাক ছিল। তারপরে এই দেখা গেলে এখান থেকেও হচ্ছে অনেক কিছু তো শিখতে পারছেন যে লাইফটা আসলে এত ইজি না, বা এক্স্যাক্টলি, এত রাইট রাইট স্মুথলি যাবে না ফ্রিল্যান্সিং জার্নিটা। ঠিক আছে? তো সেটা ছিল রাইট হয়তো রাইট আপনার হ্যাঁ হ্যাঁ। প্রথম বাধা বিপত্তি বা চ্যালেঞ্জ, যেটাই বলি আমরা। তো হুম হুম যদিও হুম এখান থেকে অনেক কিছু শিখতে পারছেন। আহ, তো হুম এইগুলাই আসলে অ্যাকচুয়ালি আমাদের চ্যালেঞ্জেস গুলা, যেগুলো হচ্ছে সচরাচর কেউ বলে না বা বলতে চায় না, বা এগুলো আমাদের সামনে আসে না। বেশিরভাগ আমি, আমার মাথায় কেন আসলো, আপনি যেটা বললেন যে হচ্ছে সবাই তো সাকসেস নিয়ে বলতেছে, আপনারও প্ল্যান ছিল যে ফেইলিউর নিয়ে কিছু একটা শুরু করা। তো আমারও ওই জায়গাটা থেকে আসছে যে আমি কিন্তু অনেক চ্যালেঞ্জেস ফেস করে আসছি। তো সবাই হুম হুম, এত সাকসেস হইলে তো চ্যালেঞ্জ গুলা কে কে ফেস করতেছে, ঠিক আছে, এটা আসলে দেখা সেটাই। দরকার, বা এই গল্পগুলা শোনানো দরকার। দেখি যে অনেকেই বলে ভাই ফ্রিল্যান্সিং তো করো, অনেক টাকা কামাও, মানে অনেক সহজ, মনে হয় যে কম্পিউটার সামনে বসছি আর টাকা আসতেছে। ওই যে জুনু ভাইয়ের একটা ভিডিও হচ্ছে, আমি রিমেক করছিলাম, মাউস ট্যাপ হুম হুম, করতেছে আর টাকা পড়তেছে, ট্যাপ ঠিক করে আছে? টাকা পড়ে, হ্যাঁ হ্যাঁ। তো তো ওইটার থেকে আমি হচ্ছে বুঝাচ্ছি আরকি যে মনে করে, মানুষ মনে করে যে এরকমই। ঠিক আছে? হাঁচি দিচ্ছে আর টাকা আসতেছে। ফ্রিল্যান্সার। তো আসলে সবগুলা গল্প এরকম না। সবাই হচ্ছে অনেক বাধা রাইট রাইট। বিপত্তি, অনেক চ্যালেঞ্জেস ফেস করে আসতে হইছে আরকি এখানে। তো আর যাই হোক। আমি জার্নিটা যতটা স্মুথলি বলে গেছি, একটা রোড ম্যাপের মতো করে বলে গেছি আমার জার্নিটা। ইটস ট্রু, বাট এটার ভিতরে অনেক ডিটেইল আছে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আছে যেগুলো আমার স্ট্রাগলের পার্ট, সেগুলা বলা হয় নাই। লেটস সে এমন অনেক দিন গেছে প্রচুর পরিমাণে হতাশা, যখন একটা মানুষের প্রতি আপনি অনেক বেশি অন্ধবিশ্বাস, আর হুট করে অন্ধবিশ্বাসটা আপনার ভেঙে যায়, তার আসল মুখোশটা আপনার সামনে চলে আসে, দেখেন আপনার অনেক চল থাকে তার প্রতি, হঠাৎ করে ওই ভক্তিটা বা ওই বিশ্বাসটা নষ্ট হয়ে যায়। ওইটা একটা বড় ধাক্কা। অনেকদিন ডিপ্রেস ছিলাম। তারপরে হচ্ছে যেহেতু বাড়ি থেকে মাত্র ৫,০০০ টাকাই আমি প্রতি মাসে আনতাম, এন্ড পুরা ৫,০০০ টাকাই হচ্ছে ওনাকে দিয়ে দিতাম। আমার কাছে কিন্তু টোটালি ১ টাকাও থাকতো না। ঠিক আছে? সো আমি চলতাম কিভাবে? প্রতি মাসে মানে ৩০ দিন, প্রতি মাসে বা ওই ৫-৬ মাস আমার হচ্ছে কোনো এক্সট্রা আ কোনো যে খরচ, টোটালি কোনো এক্সট্রা খরচ ছিল না। ঠিক আছে? ইভেন হচ্ছে আমরা সকালবেলা কেউই খাইতাম না। সকালে ফ্রিল্যান্সারদের নরমালি সকালে খাওয়া লাগে না। সকালে থাকে সকালে ঘুমে থাকে, সো ব্যাচেলর সকালে খাওয়া লাইফে। লাগে না। হুম। হ্যাঁ, বাট তখন অ্যাকচুয়ালি ১ম আমরা সকালে ঘুমাইতাম। বাট পরের দিকে সকালে আর ঘুমাইতাম না। রাতে ঘুমাইতাম, সকালে উঠে যাইতাম ভোরে। তো তখন হচ্ছে কিন্তু সকালে কিন্তু খাবার নাই। সকালে কিন্তু খালি পেটে থাকতে হইতো একদম দুপুরে। হুম? অনেকে গিয়ে হয়তোবা নিজের পকেট থেকে গিয়ে খেয়ে আসতো। আমার দ্বারা কিন্তু এটা হইতো না। আমার মতো আরো ২-১ জন ছিল। সো এরকম অনেক টুকটাক চ্যালেঞ্জেস ছিল। এমন হইছে যে যখন আমার কাজ বেড়ে গেছে, যখন আমার মানি বৃষ্টির মতো করে কাজ আসা শুরু হইছে ফাইবারে। এমন হয়েছে যে ৩ দিন ৩ রাত একটানা আমি ঘুমাইতে পারি নাই। আ থেকে কি বলে একটা এক্সাম্পল দেই। আ রংপুর থেকে ভোলাতে জার্নি করা ২৪ ঘন্টার টাইম। ঠিক আছে? ২৪ ঘন্টা ধরে জার্নি করতে হয়। রংপুর থেকে যখন আপনি বাসে উঠবেন, ঢাকা আসতে লেটস সে সকাল বেলায় যদি বাসে ওঠেন, ঢাকা আসতে বিকাল হয়ে যাবে। আচ্ছা। ঢাকা থেকে ভোলার লঞ্চে উঠলে যাইতে তার পরের দিন সকাল। সো ৬ ঘন্টা। মোটামুটি ২৪ ঘন্টা হচ্ছে গিয়ে টাইম চলে যায় রংপুর থেকে ভোলা পর্যন্ত জার্নি। হুম। এত বড় জার্নি করে যাওয়ার পরেও হচ্ছে রেস্ট নেওয়ার মতো একদিন টাইম পাইতাম না। ওই গিয়ে বসেই কম্পিউটার ওপেন করে কাজ। হ্যাঁ, এমন হয়েছে ৩ দিন ৩ রাত আমি কোনো ঘুমাইতে পারিনি। একটানা কাজ করছি। এই কাজ করতেছি হঠাৎ করে মানে কাজও করতেছি, ঝিমাইতেছি। ঘুম চলে এন্ড আসছে। পড়ে গিয়া হ্যাঁ, পড়ে গিয়া কিবোর্ডের সাথে বাড়ি তারপর খেয়ে হুশ চোখে মুখে আসছে। পানি দিয়ে তারপর আবার কাজে বসছি। হ্যাঁ। হ্যাঁ। সো এগুলা আসলে এই স্ট্রাগল গুলা অ্যাকচুয়ালি মজার। ঠিক আছে? এগুলা হুম। স্ট্রাগল বলতে এই এটা স্ট্রাগল গুলা মজা লাগে মজার। এই আরকি, এই স্ট্রাগল গুলা প্রেশারটা।
হ্যাঁ, এই প্রেশারটা মজা লাগে এক্স্যাক্টলি। আমি যখন চাকরি করতাম তখন ৮ ঘন্টা চাকরি করতে আমার মনে হইতো ৮ বছর যাইতেছে। অলওয়েজ ঘড়ির দিকে তাকায় থাকতাম কখন ৫টা বাজবে। আর ওই যে আমি ৩ দিন ৩ রাত যে না ঘুমায় কাজ করতেছি আমার কাছে একদমই ফিল হইতো না। মানে মানে ক্লান্ত লাগতো না। টায়ার্ডনেস। মনে হইতো যে না আরো করতে পারবো। ঠিক আছে? তো এই কষ্টগুলা আসলে মজার কষ্ট, কিন্তু কষ্ট কিন্তু ছিল। এমন অনেক কষ্ট আছে যেগুলা হচ্ছে বলা হ এখানে বলা পসিবলও না, বা বলা হইতেছেও না, বা মনেও নাই। এমন অনেক কিছু আছে, বাট কষ্ট কিন্তু ছিল। হয়তোবা অন্য ১০ জনের তুলনায় আমার ক্যারিয়ারটা মোটামুটি স্মুথ ছিল। ৩ টা রিজনে বললাম আগেই। বাট এমনিতে অনেক স্ট্রাগলই ছিল। হুম। এই। তো আপনার ফার্স্ট ইনকাম যেন কতদিন পরে আপনি পাইছেন? করতে পারছেন? ফার্স্ট ইনকাম আহ মানে শিখার শুরু থেকে বা শিখার শেষ থেকে? অ্যাকাউন্ট আচ্ছা, তো শেখার শুরু থেকে আসলে বলে লাভ নাই। কারণ শেখার শুরুটা আমার অনেক আগ থেকেই। রিজন হচ্ছে ওই যে বললাম ১৮ হুম, সাল থেকে ১৭-১৮ সালে যখন আমি জানলাম তখন থেকেই প্রতিদিন টুকটাক টিউটোরিয়াল দেখতাম। সো শেখাটা তো ওখান থেকে শুরু হয়ে গেছিল। এরপরে করোনা ভাইরাস আসার পরে খুবই উঠে পড়ে শেখা শুরু করলাম আরকি। বাট অ্যাকাউন্ট খোলার পরে ফাইবারে ২০ সালে আইসা যখন কম্পিউটার কিনলাম এবং অ্যাকাউন্ট খুললাম। এরপরে আই থিংক সেপ্টেম্বরে মেবি অ্যাকাউন্ট খুলছিলাম। এরপরে আ তার মেবি ১-১.৫ মাস বা ২ মাসের ভিতরে ফার্স্ট অর্ডার পাইছিলাম। আচ্ছা। তার মানে অনেক বেশি দিন যায় নাই। আবার কম দিনে এখানে পাইছেন। এ- এখানে একটা এ- হ্যাঁ, এখানে এখানে একটা মজার কাহিনী আছে। জি। তখন আমার র‍্যাংকে ছিল সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের গিগটা। হ্যাঁ? আচ্ছা, তো ওই গিগ থেকেই হচ্ছে আমি ফার্স্ট অর্ডারটা পাইছি। এরপরে হচ্ছে গিয়া ২১ সালে ওই অফিসে যাওয়ার পরে যখন ফটোশপের গিগ দিলাম, আ ব্যাকগ্রাউন্ড রিমুভের যখন গিগ দিলাম এবং ওই গিগে যখন অর্ডার আসলো, তখন ওই গিগটা র‍্যাংকে চলে যায়। এই যে বললাম ৪৫,০০০ কম্পিটিটরের ভিতরে আমারটা ছিল ১ম সারিতে। এবং আমার গিগের থাম্বনেইল কি পরিমাণ যে পাবলিক কপি করছে মানে বলে বুঝাইতে পারব না। সবাই কপি করতো আমার গিগের থাম্বনেইল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি নিজেই চেঞ্জ করে ফেলছি। আমি নিজেই মানে নিজেকে ইমেজ রাখার জন্য আমি নিজে চেঞ্জ করে ফেলছি। যে একই থাম্বনেইল যদি সবাই ইউজ করে তাহলে ক্লায়েন্ট তো যাবে কনফিউজ হয়ে। হ্যাঁ, সো কনফিউজ হয়ে যাবে। যাই হোক, তো তখন র‍্যাংকে উঠে গেছিল আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগটা। এরপরে আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ ডাউন করে এন্ড ওই যে ১ম যেই অর্ডারটা পাইছিলাম সোশ্যাল মিডিয়া ডিজাইনের, ওই গিগটা র‍্যাংকে ওঠে এবং এখনো পর্যন্ত ওই গিগটাই র‍্যাংকে। হ্যাঁ, এখন আমি যেটা দেখতেছি ইদানিং আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক বেশি হয়তো কাজ করতেছেন। আর আপনার ইদানিং না, লাস্ট প্রায় ১-২ ইন্টারনেশন। বছর ধরেই। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। হ্যাঁ, তো হ্যাঁ। আ সোশ্যাল মিডিয়া দিয়ে হয়তো আপনার এখন চলতেছে আরকি। এখন তো আর অন্য কোনো কাজ করতেছেন না। শুরুটা হয়েছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়া। এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইনের কাজগুলা বেশি আসে। বাট আমার আরো টুকটাক প্রজেক্ট চলে। আ মানে ডিজাইনের ভিতরে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ডিজাইনটাই বেশি চলে। আর আমি ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস দেই, অ্যাপ ডেভেলপমেন্টের সার্ভিস দেই। আমার সবথেকে বড় ইনকাম গুলো অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন গুলা থেকেই আসে। ডিজাইন করে আর কত পাই? আচ্ছা। এই হচ্ছে ব্যাপার আরকি। হ্যাঁ, আচ্ছা। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের বিগিনারদের মধ্যে আ অনেকেই মনে করে যে হচ্ছে আমরা অ্যাকাউন্ট খুলি আগে। কাজ পরে শিখব। ঠিক আছে? আগে অ্যাকাউন্ট খুলি, কাজ পরে দেখা যাবে। কাজ পাই আগে। তো এটা আপনার কি মনে হয়? আপনি যে হচ্ছে আপনি তো কাজ শিখার অনেকদিন পরে বা ভালো মতো শিখে তারপর হচ্ছে অ্যাকাউন্ট খুলছেন। তারপর কাজ পেয়েছেন আরো ২-২.৫ মাস পরে। তো আপনার কি মনে হয় আপনি অনেক বেশি মিস করে ফেলছেন? যে হচ্ছে আপনি শুরুর দিকে যদি অ্যাকাউন্ট খুলতেন তাহলে অনেক বেশি কামাইতে পারতেন। কি মনে হয় আপনার? আচ্ছা, ব্যাপার হচ্ছে অ্যাকাউন্ট শুরুতে খোলা আর শেষে খোলা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে কোয়ালিটি নিয়ে। যখন আপনি নিজেই কোয়ালিটিফুল না, যখন আপনি নিজে প্রফেশনাল না, কাজ এখনো শিখেন নাই, আপনি কেবলই বিগিনার, কেবল এই সম্পর্কে জানছেন, কাজ এমন ভালো করে শিখেনও নাই। তখন যদি আপনি অ্যাকাউন্ট খুলতে যান, আপনার অ্যাকাউন্টের কোয়ালিটি কেমন হবে ভার্সেস আপনি প্রফেশনাল হইছেন, এরপর আপনি অ্যাকাউন্ট খুলছেন, ওই অ্যাকাউন্টের কোয়ালিটিটা কেমন হবে? রাত দিন তফাৎ কিন্তু হবে, তাই না? আমি যখন অ্যাকাউন্ট খুলছি, আমি আমার ইউজার নেম নিয়ে সতর্ক ছিলাম, টাইটেল নিয়ে সতর্ক ছিলাম, ডেসক্রিপশন নিয়ে সতর্ক ছিলাম। বিকজ আমি শিখছি, আমি জানছি যে হ্যাঁ, এগুলা কিভাবে করতে হবে। ঠিক আছে? ততদিনে আমার ভিতরে একটা টুকটাক প্রফেশনালিজম চলে আসছে। এখনো যদি আমি ওই আমার তখনকার আমলের প্রোফাইল পিকচারের দিকে তাকাই বা ডেসক্রিপশনের দিকে তাকাই, আমার বমি চলে আসে। ঠিক আছে? যে কি ক্রিঞ্জ মার্কা জিনিস আমি দিছি। বাট হুম, আমি যদি তারও আগে যদি আমি খুলতাম তাহলে তো আরো বমি আসতো।
সো হ্যাঁ, অ্যাকচুয়ালি কোয়ালিটি থাকে না যখন আপনি প্রফেশনাল না হয়ে যখন আপনি অ্যাকাউন্ট খুলতে যাবেন। অ্যাকাউন্ট খুললে তো কেউ আপনার বাধা দিবে না, কিন্তু ওই অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি কোয়ালিটিফুল হবে না। দেখা গেছে কোনো টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট করে ফেলতে পারেন। এমন একটা ইউজার নেম দিয়ে দিতে পারেন যে ইউজার নেমটা পরে গিয়ে রিগ্রেট করবেন। হ্যাঁ, টাইটেল ডেসক্রিপশন তো চেঞ্জ করা যায়, বাট এমন একটা ইউজার নেম আপনি দিবেন, এমন একটা ইমেল আপনি ইউজ করবেন, পরে গিয়ে রিগ্রেট করবেন, ছি কেন আমি এই ইমেলটা দিলাম, কেন আমি এই ইউজার নেমটা দিলাম। হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে ভুলভাল যদি করেন, ফাইবার যদি একবার যদি আপনারা ব্যান করে তাহলে তো বাস। সো এই জন্য আমি বলি কি, একদম প্রফেশনাল হন যখন মনে হবে যে না ওকে আমি রেডি। আপনার হার্ড স্কিল যেটা, ফাইবারে অ্যাকাউন্টটা খোলা হচ্ছে গিয়ে সফট স্কিল, বাট আপনার একদম হার্ড স্কিল যেটা, যেটা দিয়ে আপনি শুরু করবেন, লেটস আমার ক্ষেত্রে গ্রাফিক ডিজাইন, ওই ডিজাইনটা ওই স্কেলে যখন আপনার ফুলফিল হয়ে যাবে, যখন মনে হবে যে না ওকে আমি রেডি, ওটা শেষ নাই, শেখা শেষ নাই, বাট যখন মনে হবে যে না আমি রেডি এখন, তখন হচ্ছে কি আপনি অ্যাকাউন্টটা খুলতে চান। অবশ্যই অ্যাকাউন্ট খোলার আগে এটা নিয়ে রিসার্চ করতে হবে কিভাবে কি করা লাগবে না করা লাগবে, বাট তখন যখন একটা প্রফেশনালিজম ভিতরে চলে আসবে তখন গিয়ে অ্যাকাউন্ট খুলেন, এর আগে না। সেটাই। আমি আরেকটু এড করতে চাই এখানে, সেটা হচ্ছে যে আ ডিপ্রেশন, ঠিক আছে? আপনি যদি সবার আগে অ্যাকাউন্ট খুলে ফেলেন, যে হচ্ছে আমি কাজ শিখলাম না, কিছুই করলাম না। যেমন আমি যদি আমার কথা বলি, আমি ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। তো ডিপ্রেসড কেন হয়েছি ওইটা পরে বলবো, লম্বা গল্প। তো সেটা একটা কারণ হচ্ছে যে আমি যখন কোর্সে ভর্তি হই, একটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম। তো সেখানে ১ম সপ্তাহে আমাদেরকে অ্যাকাউন্ট খোলা শুরু করে দিয়েছে। ঠিক আছে? যে আমরা কাজ যেহেতু শুরু করে ফেলছি, আপনারা অ্যাকাউন্ট খুলে ফেলেন। ঠিক আছে? অ্যাকাউন্ট না করলে কিন্তু আমি শিখাবো না বা ক্লাসে থাকতে দিব না। এরকম কিছু কথা। তো অ্যাকাউন্ট খোলাইলো। তারপর ৭ টা গিগ দেন। আ তখন ৭ টা গিগ দিতে পারতাম। তো আ ৭ টা গিগ কমপ্লিট করার পরে যখন দেখবেন যে আপনার সেল আসতেছে না, তখন আপনি কি করবেন? বা অর্ডার আসতেছে না। তখন কিন্তু আপনি ডিপ্রেসড হয়ে যাবেন যে আসলে কেন আসতেছে না? কিন্তু আপনি কাজই তো পারেন না বা কাজ কিন্তু দেখাইতে পারতেছেন না। আপনার কোনো পোর্টফোলিও নাই, কিছু নাই। তো এটা কিন্তু আপনি বুঝতেছেন না যে আপনার কিছু নাই। আপনার কাছে মনে হচ্ছে যে, ওই যে ভাইয়া বলল যে ভাইয়া স্যারকে বলল যে, "আমি সব পারি।" ঠিক আছে? 80% 90% পারি। কিন্তু এখন যদি ভাইয়াকে জিজ্ঞেস করি যে হচ্ছে, "ভাইয়া কি পরিমাণ পারেন?" উনি বলবে যে, "পুরা মহাসমুদ্রের ভিতরে ১ ফোঁটা আমি পারি।" ঠিক আছে? তো এটাই হচ্ছে রিয়েলিটি আরকি। তো সেক্ষেত্রে আপনার ডিপ্রেশনটা ওইভাবে হয়ে যেতে পারে যে, আমি অ্যাকাউন্ট খুলছি, ৭ টা গিগ দিলাম, এতদিন হয়ে গেল, বাট আমার তো কোনো আর্নিং আসতেছে না, ইনকাম আসতেছে না। তো আপনি তখন টাকার পেছনে ছুটবেন। ঠিক আছে? তো এই জিনিসটা ফ্রিল্যান্সিং ব্যাপারটাই হচ্ছে এরকম যে, আপনি যদি কাজের পিছনে ছুটেন, কাজ করেন, টাকা এমনিতে আসবে। আর যদি আপনি টাকার পেছনে বেশি ছুটেন, কাজ না করে, তাইলে আসলে কোনটাই হবে না। তাই না ভাই? রাইট, হ্যাঁ। রাইট, তো অবশ্যই। তো এই ডিপ্রেশনটাও হয়ে যেতে পারেন আরকি যদি আপনি আগে থেকে শুরু করেন। সেক্ষেত্রে সিনিয়রদের রিকমেন্ডেশন এবং আমাদের রিকমেন্ডেশন যে আপনারা আগে কাজ শিখেন। আগে হচ্ছে একটু প্রফেশনাল হন। এত এক্সপার্ট হইতে হবে সেটা বলে নাই। বাট বিগিনার লেভেলে একটা প্রফেশনালিজম থাকে বা আ বেসিক কিছু শিখা লাগে। সো সেই রাইট, রাইট, কাজটা শিখে তারপর হচ্ছে আমরা অ্যাকাউন্ট খুলি বা যেটাই করি। তাহলে হচ্ছে আমাদের ডিপ্রেশন হওয়ার, এট লিস্ট আমি যে ডিপ্রেশনে ভুগছিলাম ওইটা হওয়ার পসিবিলিটি নাই। রাইট। এখানে একটা ট্রিক্স এড করি আমি, জি। যেটা আমি ফলো করছিলাম। সেটা হচ্ছে কখন অ্যাকচুয়ালি বুঝবো যে আমি কোয়ালিফাইড অ্যাকাউন্ট খোলার জন্য। আমার ক্ষেত্রে যেটা কাজ করছিল সেটা হচ্ছে, আ আমি যেই সার্ভিস গুলো দিতে চাইছিলাম তখন তো বুঝতাম না। এখন এখন তো আমি সোশ্যাল মিডিয়া ডিজাইন ছাড়া তেমন কোন সার্ভিস অফার করি না। অফার করি, বাট তেমন কোন সার্ভিসের প্রতি ফোকাস না। আমার মেইন কোর সার্ভিসটা বা প্রাইমারি ডিজাইন সার্ভিসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। তখন তো সব করতাম। তখন লোগো থেকে শুরু করে ভিজিটিং কার্ড, লোগোর জন্য একটা গিগ ছিল। ভিজিটিং কার্ডের জন্য একটা গিগ ছিল। তারপরে ফ্লায়ারের জন্য একটা গিগ ছিল। সোশ্যাল মিডিয়ার জন্য একটা গিগ ছিল। মানে সকল সার্ভিসের জন্য গিগ ছিল। একটা একটু এখন আমার ফাইবার অ্যাকাউন্টে যদি ঢোকেন আপনি, দেখবেন ঘুরে ফিরে সবই সোশ্যাল মিডিয়া রিলেটেড ডিজাইন। সব ঘুরে ফিরে সবই সোশ্যাল মিডিয়ার গিগ। অন্য কোন গিগ আমার প্রোফাইলে এখন নাই। হয়তো একটা ওই ইমেজ রিডিং এর গিগ আছে। এছাড়া আর তেমন কোন গিগ নাই। সবই ঘুরে ফিরে সোশ্যাল মিডিয়ার গিগ। তো আ যখন তখন হচ্ছে আমি যখন অ্যাকাউন্ট খোলার কথা ভাবতেছিলাম, তখন আমি ফাইবারে গেলাম। গিয়ে হচ্ছে ভিজিটিং কার্ড লিখে সার্চ করলাম। অন্যান্য সেলারদের ভিজিটিং কার্ড ডিজাইন গুলা দেখলাম। তারা ক্লায়েন্টদেরকে কি কাজ সাবমিট করছে, কি কাজ ডেলিভারি দিছে। ডেলিভারির ওখানে তো ইমেজ দেখা যায়। অ্যান্ড তাদের ডিজাইন গুলা দেখে যখন আমার ফিল হইছে যে হ্যাঁ, এই কোয়ালিটির কাজ আমি দিতে পারবো।
তখন আমি নিজেকে রেডি মনে করছি এখন মার্কেট প্লেসে যাওয়ার জন্য। হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে সার্চ দিছি, ব্যানার ডিজাইন লিখে সার্চ দিছি। যখন দেখছি মানুষের ডিজাইন দেখে যে হ্যাঁ, এরা যে এই কোয়ালিটির সার্ভিস বা এই কোয়ালিটির ডিজাইন এরা সাবমিট করতেছে ক্লায়েন্টের কাছে। সো আমিও এগুলো দিতে পারবো। আমারও এই কোয়ালিটি সিমিলার কোয়ালিটি দেওয়ার মতো এবিলিটি হইছে। এই ফিলটা যখন আসছে তখন হচ্ছে আমি মার্কেট প্লেসে গেছি। সেলফ কনফিডেন্স। আবার আরেকটা বিষয় হচ্ছে ডিজাইনের রাইট, ক্ষেত্রে রাইট। আমি যেটা ফিল করি বা আশেপাশে ঘুরতে গেলে, যেমন ধরেন আমি ঢাকার কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছি, ব্যানারগুলো দেখতেছি বা যে ডিজাইনগুলো আমার চোখে পড়তেছে, রাইট, রাইট। এটা তখন আপনি ডিজাইনারদের আপনি ক্ষেত্রে দেখবেন যে সবসময় আপনি হয়। চোখে দেখতেছেন যে এই কাজটা এইভাবে এভাবে করছে, এই টুল ইউজ করছে, এইটা এই হুম, হুম। লেয়ারটা ফার্স্টে করছে, তারপর এই লেয়ারটা করছে, তারপর ওইটা করছে। লেয়ার গুলা মানে দেখা যায়। আপনার রাইট। কিন্তু মাথায় ঘুরবে, ঠিক আছে? মানে থাকে না যে ওই যে ভিজুয়াল করে আরকি মুভিগুলাতে হুম, যেভাবে। হুম, হুম, তো ওইভাবে দেখবেন যে আপনার হুম, হুম। মাথায় ভিজুয়াল হবে যে আমি এইভাবে এটা করতে পারি। ঠিক আছে? তো এটা কিন্তু একটা শিখারই। অনেক সময় দেখবেন যে কোনো একটা ডিজাইন, আরে এটা কিভাবে করলো? এটা তো আমি পারতেছি না। এটা তো আমি বুঝতেছি না রাইট, কিভাবে রাইট। করলো। তো তখন হচ্ছে ওইটা সার্চ করে আপনি শিখতে পারবেন যে হ্যাঁ, এটা এইভাবে করছে। তো এরকম হুম। আমার হইছে। সেজন্য আমি বললাম। তো তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার লেভেলটা কোন জায়গায়। যখন দেখবেন যে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা ব্যানার ডিজাইন করছে, আ এটা দেখে মনে হচ্ছে না যে আপনি পারবেন। তখন আপনার বোঝা উচিত যে আসলে আপনার আরো শিখার অনেক বাকি আছে। রাইট, রাইট। তো আ এরপরে আমরা যাবো হচ্ছে ইংলিশ নিয়ে, হ্যাঁ? ফ্রিল্যান্সিং এর মোস্ট ইম্পোর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে ইংলিশ। আ আমরা ফ্রিল্যান্সাররা বেশিরভাগই হচ্ছে বাইরের কাজ করি। খুব কম মানুষ আছে যারা হচ্ছে লোকাল ক্লায়েন্টের কাজ করে। তো আ বাইরের কাজ করতে গেলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ জানা দরকার আমাদের। আ মাস্ট অবশ্যই। লাগবেই। আর খুবই ভালোভাবে শিখতে হবে। যদি ভালোভাবে না শিখি, তাহলে হচ্ছে আ ওইভাবে আমরা আগাইতে পারবো না আরকি। বা রিকোয়ারমেন্ট বুঝতে পারবো না। আর রিকোয়ারমেন্ট না বুঝলে আসলে প্রোডাক্ট বা সার্ভিস ডেলিভারি দেওয়াটা হচ্ছে টাফ। তো ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাইবো যে আপনি আসলে ইংলিশটা কিভাবে শুরু করলেন? বা আগে কি আপনার ইংলিশ ব্যাকগ্রাউন্ড ছিল কিনা? আ কিভাবে আসলে কি করলেন ইংলিশ নিয়ে? আচ্ছা, অনেকের ইংলিশটা হয়তো তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকেই হয়ে যায়। বাট আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যেমন ছিল এবং যেসব টাইপ প্রতিষ্ঠান থেকে আমি পড়াশোনা করছি, ওগুলা থেকে অ্যাকচুয়ালি পড়াশোনা করলে সার্টিফিকেট ছাড়া আর তেমন কোনো লাভ নেই। কোনো কিছু তেমন শেখা হয় না, হ্যাঁ? আর আমি নিজেও অ্যাকচুয়ালি পড়াশোনার প্রতি খুবই উদাসীন ছিলাম। আমার কাছে ফিল হইতো এগুলা শিখে আমার লাভ কি? মানে রবীন্দ্রনাথ কবে মরছে, কবে জন্মগ্রহণ করছে এগুলা জানে, সেটা তো আমার কোনো কাজ নাই, তাই না? Which এগুলা is দিয়ে আমি করব true, কি? আমি which is exactly true now. হ্যাঁ, কিন্তু আমার ইন্টারেস্ট ছিল আইসিটি বইয়ের প্রতি। বাট হুম, আইসিটি বইয়ে হচ্ছে গিয়া ওই ঘুরে ফিরে সব বেসিক জিনিসগুলা। তো যাই হোক, কথা ওইটা না, কথা হচ্ছে ইংলিশটা এডুকেশনাল কোন ব্যাকগ্রাউন্ড থেকে আমার হয় নাই। আমার ইংলিশের পুরা প্রসেসটাই ছিল হচ্ছে আমার নিজের চেষ্টা। আ এবং একটা স্যারকেও ক্রেডিট দেওয়া যায় এখানে। ওই স্যার আমাকে আ বুদ্ধি একটা মানে একটা পরামর্শ দিছিল। ওই পরামর্শটা আমি ফলো করছিলাম। উনি বলছে যে, আ "তোমার কোন কিছু বোঝা লাগবে না।" ঠিক আছে? কি বলতেছে না বলতেছে কোন কিছু বোঝা লাগবে না। তুমি খালি পড়ে যাও। হ্যাঁ? এবং রিডিং। শব্দগুলা ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারতেছো কিনা জাস্ট এটা দেখো। শব্দের মানেই তোমার বোঝার দরকার নেই। হ্যাঁ? শব্দগুলো ঠিকঠাক উচ্চারণ করার ট্রাই করো এন্ড প্রচুর পরিমাণে পড়ো। উচ্চারণ করতে না পারলেও ওইটা স্কিপ করে পরের শব্দটা পড়ো। খালি পড়ে যাও। সো আমি যখন করোনা ভাইরাসের সময় যখন আমি মানে প্রপারলি যখন ইংলিশ আ শেখার পিছনে যখন পুরাপুরি ফোকাস হয়ে গেলাম, তখন আমি হচ্ছে একটা গ্রুপ খুললাম। ১ম এ আইমান সাদিকের একটা ভিডিও দেখছিলাম। ওখানে তিনি বলছিল যে গ্রুপ করে দেন হচ্ছে গিয়ে গ্রুপিং করে করা যায়। তখন ওখান থেকে আইডিয়া নিয়ে মূলত একটা গ্রুপ করছি। ফেসবুকে পোস্ট দিছি কে, কে ইংলিশ শিখতে আগ্রহী, প্র্যাকটিস করতে আগ্রহী। তখন ১০-১২ জন যুক্ত হইল। দেন হচ্ছে তাদের সবাইকে টাস্ক দিতাম আমি। যে আজকে আমরা একটা টপিকের উপরে লিখবো প্লাস বলবো। সো লেটস সে টপিক হচ্ছে করোনা ভাইরাস। হুম। সো এই করোনা ভাইরাসের উপরে আমরা আজকে একটা প্যারাগ্রাফ লিখবো। মানে প্যারাগ্রাফ বলতে কোনো কিছুই নাই। এটার কোনো নাম নাই। জাস্ট আমাদের মনে যা আসে তা লিখবো। একটা গল্প লিখবো। যে ওকে করোনা ভাইরাস এরকম জিনিস, এটার ফলে এরকম হইতেছে। যা, যা আমার জানি। লাইফের অবস্থা এরকম হইছে। যা, যা মনে আসে তাই লিখবো এটা সম্পর্কে। হুম, এটা লিখে দেন সাবমিট করব গ্রুপে। এরপরে হচ্ছে গিয়ে গ্রুপে হচ্ছে আমরা বিকাল বেলা প্রতিদিন কল দিব, গ্রুপ কল হবে। ওই কলে হচ্ছে তুমি যা, যা লিখছো তা তাই বলার ট্রাই করো। মুখস্থ দেখে না দেখে মুখস্থ বলার ট্রাই করো।
হুম, অনেক মানে অনেক কথা বা অনেক ইয়া করবা, কিন্তু স্টিল ট্রাই করতে হবে। হুম, সো এইরকম ভাবে হচ্ছে সবাইকে যদি আমি ইনস্ট্রাকশন দিতাম, বাট আমারই অনেক কিছু আটকে যাইতো, আমি পারতাম না। ইংলিশের যে কি পরিমাণ ভুল ছিল তখন, মানে দেখলে আসলে ওগুলার কথা মনে করলে আর না বলি। আই সো এম প্রচুর কল আমার পরিমাণে একটা ভুল করতাম। ফ্রেন্ড বলছিল আরকি আই এম কল মানে আমাকে কল দিও। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। বলেন ভাইয়া। সো প্রচুর পরিমাণে ভুল করতাম, বাট স্টিল প্র্যাকটিসটা করে যাইতাম আরকি। তো রেগুলারই কথা বলতাম। রেগুলারই হচ্ছে রেগুলার ফোনে কল দিয়ে লেটস ১ ঘন্টার মতো কথা বলতাম। ওদের কথা শুনতাম, আমার কথা ওদেরকে বলতাম। লিসেনিং প্লাস স্পিকিং ২ টা হইতেছে। তারপরে লিখতাম একটা টপিক নিয়ে। রাইটিংটা হইতেছে। এরপরে হচ্ছে আ আমি তখন এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলছিলাম আমার লাইফের সাথে, যে আমি যা শুনবো তা ইংলিশে শুনবো, যা বলবো তা ইংলিশে বলবো, যা লিখবো তা ইংলিশে লিখবো, এবং যা পড়বো তাও ইংলিশে পড়বো। মানে ইংলিশ ছাড়া আর কোনো কথা নাই। বাংলা ভাষা আমি পারিই না, জানি না। আমার একটাই ভাষা জানি, ইংলিশ। সো অবশ্যই ঘরের মানুষের কাছে তো এসে আর ইংলিশ জানতে পারবেন না। সো ওইটার হিসাব ভিন্ন। কিন্তু ইউটিউবে যখন একটা ভিডিও দেখতে গেছি, ইংলিশ। এন্টারটেইনমেন্টও যদি দেখি, আমি ইংলিশ মুভি দেখছি। সো যাই করতাম কোনো কিছুই বুঝতাম না। ইংলিশ মুভিতে তখন কি পরিমাণ বোরিং লাগতো বলে বুঝাইতে পারবো না। যে কিছুই বুঝতেছি না, খালি অ্যাকশন দেখতেছি, আর কিছু বুঝতেছি না। সো এরকম ইংলিশ, প্রচুর পরিমাণে ইংলিশ মুভি দেখতাম, ইংলিশ ডকুমেন্টারি দেখতাম। সবথেকে বেশি কাজে দিছি কার্টুন, বাচ্চাদের ইংলিশ কার্টুনগুলা। সো আচ্ছা, বাচ্চাদের ইংলিশ কার্টুন দেখতাম। স্পিকিং মানে স্পিকারদের কথাবার্তা, টেড টক যেটাকে বলে টেড আরকি। টক টেড হ্যাঁ, টক আমি অনেক শুনতাম। শুনেছি। টেড টক টেড টক শুনতাম প্রচুর। তারপরে হচ্ছে বাচ্চাদের যে ইংলিশ গল্পগুলা আছে, ওগুলা তো ইন্টারনেট থেকে সার্চ করে বের করে ওগুলা পড়তাম। এখন তো ইজি, এখন ChatGPT আছে। তখন তখন আমাদের কাছে অ্যাকচুয়ালি রোড ম্যাপ ছিল না, কোন ওইতে আগাবো। তো গাইডলাইনের তখন অভাব ছিল। যেটা মাথায় আসতো ওইটাই করতাম। ঠিক আছে? এখন কি করব? এখন ChatGPT তে গিয়ে বলবো যে আমি তো ইংলিশ শিখতে চাই, এতদিন টাইমের ভিতরে আমাকে তুমি একটা সিলেবাস বানায় দাও, একটা রোড ম্যাপ বানায় দাও। ChatGPT বানায় দিবে। কিন্তু তখন যেটা মাথায় আসতো ওইটাই করতাম। যে মনে হইতো যে এটা করলে হবে, ওকে এটাই করতাম। সো এই তো লিখতাম ইংলিশে, পড়তাম ইংলিশে, বলতাম ইংলিশে, শুনতাম ইংলিশে, সবই ট্রাই করতাম ইংলিশে করার। সো এভাবে করতে, করতে কিভাবে যেন হয়ে গেছে অ্যাকচুয়ালি। জানি না। আচ্ছা। আচ্ছা ইংলিশে কথা বলতে কি গ্রামার লাগে? না, আমার স্টিল গ্রামার ভালো না। আমি স্টিল গ্রামারের গটাও জানি না। স্টিল আমাকে নাউন বলেন কি জিনিস জানি না। প্রোনাউন কি জিনিস জানি না। ভার্ব কি জিনিস জানি না। আমি কিচ্ছু জানি না। ইংলিশের গ্রামার সম্পর্কে আমার স্টিল কোনো আইডিয়া নাই। হুম। তো এটাই আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ইংলিশে কথা বলতে গেলে গ্রামারের প্রয়োজন হয় না। আমরা যে গ্রামার মুখস্থ করি, রুলস মুখস্থ করি, হ্যাঁ, টুকটাক কিছু গ্রামার লাগে বেসিক যেটা। তো বেসিকটা ছাড়া ওইটা আসলে একটা চলা যায় না। পর্যায়ে যাওয়ার পরে। হ্যাঁ, একটা পর্যায়ে যাওয়ার পরে। আরেকটা কথা হচ্ছে যখন আপনি ফ্লুয়েন্টলি কথা বলা শুরু করবেন, তখন হচ্ছে এমনিতেই এগুলো চলে আসবে বা গ্রামাটিক্যালি ভুল হবে না। আর ইংলিশটা একটা ভাষা। এটা নাথিং এলস। এটা কোনো ফিজিক্স, রাইট, কেমিস্ট্রি না, রাইট, কোনো ফর্মুলা দিয়ে ইয়ে করা না। এটা হচ্ছে ভাষা। ভাষা হচ্ছে মানুষ শুনে শিখে বা বলে শিখে। তো রাইট। ভাষা আসলে এইভাবে শেখা যায় আরকি। তো এখন যদি আপনি কাউকে বলেন যে হচ্ছে আ কে কেউ যদি ইংলিশ শিখতে চায় বিগিনারদের মধ্যে, সে আসলে কিভাবে শিখতে পারে? এখন তো অনেক কিছু আপডেট হয়েছে। যেমন ChatGPT এর কথা বললেন। এখন ChatGPT তে কিন্তু সে যদি কমান্ড দিতে যায়, সেক্ষেত্রেও কিন্তু একটা মিনিমাম লেভেলের ইংলিশ জানা দরকার। ঠিক আছে? তো আপনার কি মনে হয় রাইট, আসলে রাইট। এখন যদি শুরু করতে চায়, তাহলে কিভাবে শুরু করতে পারে আপনার মতে? ওয়েল, আমি বলবো ১ম এ হচ্ছে আ আমরা যেহেতু মানে এই পডকাস্ট যারা শুনতেছে তারা মোটামুটি কি বলে এট লিস্ট এইচএসসি পাস বা এসএসসির পরে হুম, এট ধরা যায়। লিস্ট, হুম, বা অন্তত এমন কেউ যারা এসএসসি। হচ্ছে যারা মোটামুটি বুঝবান আরকি। যারা একদম ইয়া না, কি বলে, একদম বাচ্চা না এক কথায়। যারা বুঝে মোটামুটি ইংলিশ তারাই পারে। আসছে আরকি এটা এট শুনতে। এট লিস্ট এবিসিডি পারে যারা। এট হ্যাঁ, লিস্ট এবিসিডি যারা পারে। সো আপনি যদি এবিসিডি জেনে থাকেন, ইংলিশের টুকটাক কথা যদি বলতে পারেন যে আই এম অমুক, আই এম ফ্রম হোয়ার, আই এম ফ্রম দেয়ার, টুকটাক হালকা পাতলা কথাবার্তা যদি আপনি বলতে পারেন, দ্যাটস এনাফ। সো আপনি হচ্ছে যেটা করবেন, একদম বাচ্চাদের যেসব গল্পের বই আছে, কি বলে রূপকথার গল্প, বাচ্চাদের, একদম বাচ্চাদের,
ক্লাস 2-3 এর বাচ্চাদের আপনি হচ্ছে কানাডার বই পড়তে পারেন, ইউএস এর বই পড়তে পারেন। এত কিছু দরকার নাই। গুগলে গিয়ে লিখবেন ক্লাস 2 এর বাচ্চাদের বই, ইংলিশ বই। তো বাচ্চাদের যেই গল্পগুলো আছে, বাচ্চাদের জন্য যেসব গল্পগুলা বানানো হইছে, ঐরকম কিছু গল্প পড়েন ১ম। সো লেটস সে আপনি প্রতিদিন ১ ঘন্টা করে যদি আপনি এরকম গল্প পড়েন, আপনার মজাও পাইতেছেন, হয়তোবা আপনার ভালো নাও লাগতে পারে, বাট স্টিল আপনার পড়া হইতেছে। সো গল্প পড়েন, প্লাস হচ্ছে আপনি কার্টুন যে আছে, বাচ্চাদের যে কার্টুন গুলা আছে ইংলিশে ইউটিউবে, ওগুলাতে খুবই ইজি ইংলিশ গুলা ইউজ করা হয়, খুব অ্যাডভান্স লেভেলের ইংলিশ ইউজ করে না। সো ওসব ওই কার্টুন গুলা দেখেন, আপনার লিসেনিং হইতেছে। তারপরে হচ্ছে লিসেনিং হইলো, রিডিং হইলো, এরপরে হচ্ছে কি রাইটিং। এরপরে হচ্ছে আপনি যেই কথাগুলোতে শুনলেন, বাচ্চাদের যে গল্পটা শুনলেন বা যে গল্পটা পড়লেন, হ্যাঁ, ওই গল্পটাই আপনার মতো করে আপনি একটু লেখার চেষ্টা করেন। প্রথমে হয়তোবা পারবেন না, হয়তো ১ লাইন প্রথম দিন দেখা গেছে ১ লাইন লিখবেন, পরের দিন দেখা গেছে ২ লাইন লিখবেন, তৃতীয় দিন দেখা গেছে ৩ লাইন লিখবেন, দ্যাটস এনাফ। সো লেখার চেষ্টা করেন একটু। হ্যাঁ, রিডিং হইলো, রাইটিং হইলো, লিসেনিং হইলো, আর কি স্পিকিং। আচ্ছা, এখন আমাদের অ্যাকচুয়ালি পার্টনার নাই। সো আমরা যদি ChatGPT কে পার্টনার হিসেবে ইউজ করতে পারি, দ্যাটস অলসো গুড। আপনি ChatGPT কে গিয়ে বলতে পারেন, ChatGPT এর ভয়েস কমান্ডের একটা সিস্টেম আছে। সো যদি এটা ফ্রিতে আছে কিনা নট শিওর, আমি তো প্রিমিয়ামটা ইউজ করি। সো ফ্রিতে থাকার কথা, যাই হোক। সো ওখানে ওরে গিয়ে বাংলাতেই বলবেন যে দেখো, আমি হচ্ছে খুবই বিগিনার, আমি ইংলিশে কিছুই জানি না, আমি হচ্ছে তোমার সাথে ইংলিশে প্র্যাকটিস করতে চাই, তুমি আমাকে কিছু বেসিক কোশ্চেন করবা ইংলিশে, আমি সেগুলো ইংলিশে উত্তর দেওয়ার চেষ্টা করব, আমার যদি ভুল হয় কোথাও তুমি আমার কারেক্ট করে দিবা। এরকম করে ChatGPT-র সাথে কথা বলতে পারেন, একদম মানুষের মতো করে কথা বলবে আপনার সাথে, ট্রাস্ট মি। এটাও যদি না পারেন, একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নামটা আমার এই মুহূর্তে মনে নাই, ফ্রি ফর টক এরকম, মেবি ফ্রি আচ্ছা, ফর টক পরবর্তীতে এরকম আমরা টাইপের এটা একটা, দিয়ে দিব ডেসক্রিপশনে। হ্যাঁ হ্যাঁ, ফ্রি ফর টক নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে হচ্ছে আপনি গিয়া ভাষা প্র্যাকটিস করতে পারেন। বিভিন্ন বিভিন্ন গ্রুপ আছে, ওই গ্রুপে ঢুকবেন, ঢুকে হচ্ছে তারা দেখবেন সবাই ইংলিশে কথাবার্তা বলতেছে, আপনিও তাদের সাথে ইংলিশে, ওখানে আপনারা কেউ চিনে না, আপনিও কারো চিনেন না। সব অচেন মানুষের সাথে ভুলভাল ইংলিশ মারলে তো কোনো সমস্যা নাই, পেস্টিতে নষ্ট হবে না। হ্যাঁ, তো ওখানে গিয়ে আপনি ভুলভাল ইংলিশ মারবেন, কোনো সমস্যা নাই, ওখানে সবাই শিক্ষার জন্যই আসছে, তারাও ভুলভাল ইংলিশ বলার জন্যই আসছে। সো ওখানে আমি প্র্যাকটিস করতাম প্রচুর। সো ওখানে গিয়ে রেগুলার আধা ঘন্টা ১ ঘন্টা হচ্ছে রেগুলার কথাবার্তা বলেন তাদের সাথে, রিয়েল লাইফ মানুষদের সাথে। ওখানে বেশিরভাগ ইন্ডিয়ান মানুষ, তো ইন্ডিয়ানদের ইংলিশের অবস্থা খারাপ, আপনার থেকেও খারাপ। সো প্যারা নাই, নিট টেনশনে গিয়ে তাদের সাথে প্র্যাকটিস করতে পারবেন, ওইটা করতে পারেন। আর যদি হচ্ছে আপনি মোটামুটি কমান্ড দেওয়ার অবস্থায় থাকেন, এটা বললাম যারা একদম বেসিক কিছুই জানেন, মানে ChatGPT কে কমান্ড দেওয়ার অবস্থাতেও যারা নাই, তাদের ক্ষেত্রে বললাম। আর যদি আপনি মোটামুটি ChatGPT কে কমান্ড দেওয়ার অবস্থায় থাকেন, তাহলে ChatGPT রে আপনি অনেস্টলি খুব সুন্দরভাবে বলেন, প্রম্পটটা এভাবেই দিবেন, আমি বাংলায় বলি, আপনি ইংলিশ করে দিয়েন যে আমি ক্লাস 6 এর একজন স্টুডেন্ট বা ক্লাস 3 এর একজন স্টুডেন্ট। সো আমি ইংলিশ প্র্যাকটিস করতে চাই, ইংলিশ শিখতে চাই, ইংলিশ স্পিকিং শিখতে চাই। সো তুমি আমাকে হচ্ছে গিয়া একটা 30 দিনের জন্য বা 2 মাসের জন্য একটা একটা রোড ম্যাপ তৈরি করে দাও, আমি প্রথম দিন কি শিখবো, দ্বিতীয় দিন কি শিখবো, এরকম ভাবে আমাকে একটু লিস্ট বাই লিস্ট ভাগ করে করে হচ্ছে আমাকে দাও, যাতে হচ্ছে আমি 2 মাসের মাথায় আমি ইংলিশ শেখা মোটামুটি হয়ে যায়। এরকম করে যদি আপনি বলতে পারেন, ওরে বলে দিবেন যে আমি হচ্ছে একজন ক্লাস 3 এর স্টুডেন্ট। ওরে যখন আপনি বলবেন ক্লাস 3 এর স্টুডেন্ট, তখন ও জানে ক্লাস 3 এর স্টুডেন্টদেরকে কোন টাইপের জিনিস শিখতে দেওয়া লাগবে। সো আপনি যদি বলেন যে আমাকে জাস্ট কারিকুলাম দাও, তাহলে হয়তো একটা অ্যাডভান্স কারিকুলাম দিয়ে দিবে। সো ওইটা করা যাবে না, বলে দিবেন যে আমি ক্লাস 3 এর স্টুডেন্ট। সো এরপরে প্রথম ডে 1 এ কি করতে হবে, ডে 2 তে কি করতে হবে, এরকম ইন টোটাল একটা কারিকুলাম সে দিয়ে দিবে আপনাকে। ওই কারিকুলামটা জাস্ট সার্চ করেন, কপি করেন, ইউটিউবে গিয়ে পেস্ট করেন, মানে ওইটা জাস্ট শিখেন। ওইটা ইউটিউব থেকে শিখতে পারেন, গুগল থেকে শিখতে পারেন। কোর্স করা রিকমেন্ড করি না আমি, কারণ ইংলিশ শিখতে হলে কোর্সের কোনো লাভ নাই। কোর্সে যেটা পারে আপনাকে জাস্ট একটা কারিকুলাম দিতে পারে, কিন্তু মেইন শেখার যেই ইয়াটা ওইটা আপনাকেই করা লাগবে, ওইটা কোর্সে পারবে না। সো আপনি কোর্স নিজে হচ্ছে একটা মোটামুটি একটা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যান, এরকম করে এরপরে প্রয়োজন আপনি অ্যাডভান্স কোর্স করলে করতে পারেন। আমি যদি আজ পর্যন্ত কোনো কোর্স করি নাই, বাট এই তো এভাবে করতে পারেন, এভাবে করলে আশা করি হয়ে যাওয়ার কথা আর কি। আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর গাইডলাইন দিয়েছেন ভাইয়া। আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে লিখার ক্ষেত্রে গ্রামারলি ইউজ করা যায়। গ্রামারলিটা ফ্রি, অ্যান্ড সাবস্ক্রিপশন আছে ওদের, বাট ফ্রিটা ইউজ করলেও অনেক কিছু হচ্ছে গ্রামাটিক্যাল যেই ভুলগুলো আছে ছোটখাটো, বা হচ্ছে একটা ফ্রেজ হয়তো আপনি
অনেক বড়ভাবে লিখছেন বা একটু স্ট্যান্ডার্ড ওয়ের বাইরে আরকি। তো তখন সে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স আপনাকে বানায় দিবে। আপনার সেন্টেন্সটা দিয়ে। তো ওইটাও হুম, আসলে ইউজ করতে পারেন। অ্যান্ড ওইখান থেকে যখন আপনি ইউজড হয়ে যাবেন ওইটা বারবার ইউজ করবেন, তখন হচ্ছে আপনি আস্তে, আস্তে আসলে শিখতে পারবেন আরকি। আর আস্তে, আস্তে সাবকন্সিয়াসলি আপনার মাথায় এগুলা ক্যাচ করে যাবে। তখন আর এগুলা ভুল হবে না আরকি। তো রাইট। হ্যাঁ, আরেকটা বিষয় জানতে চাচ্ছি কোর্সের কথা যেহেতু আসছে ভাইয়া। তো হুম। আপনার এরকম কোনো কোর্স আছে যেটা হচ্ছে আপনি কিনছেন এখন পর্যন্ত করা হয়নি? এরকম তো অনেক আছে। কিনে রেখে দিছি কিন্তু কোর্স করা হয়নি। আচ্ছা। এরকম অনেক আছে ভাই। তো আমারও হুম, আসলে সেম অবস্থা। তো অনেক কোর্স কিনবেন। কিন্তু ওই যে ভাইয়া যেটা বলল যে আপনার নিজেকেই হচ্ছে সবকিছু করতে হবে। টিচার একটা হচ্ছে গাইডলাইন। উনি হচ্ছে রাস্তাটা দেখায় দিবে। উনি কিন্তু আমাকে রাস্তাটা পার করে দিবে না কাঁধে তুলে। ঠিক আছে? রাইট, রাস্তাটা রাইট। দেখায় দিবে। এখানে আবার আরেকটা বিষয় কিছু, কিছু ইনস্টিটিউশন বা কিছু, কিছু হচ্ছে কোর্স আ তারা প্রমিস করে যে হচ্ছে ইনকাম এনে দিব। আগে অনেক বেশি করত, এখন অনেক কম করে। এখন এই জিনিসটা একটু পাল্টায় এখন গেছে। মানুষ সচেতন হইতেছে আস্তে, আস্তে। হ্যাঁ, সচেতন হইতেছে। তো তারপরে এখনো অনেক জায়গায় করে যেমন বিশেষ করে হচ্ছে গ্রামাঞ্চলে ইনস্টিটিউশন গুলা। আমি এরকমই হুম, দেখছি হুম, হুম। যে হচ্ছে Microsoft Word শিখাবে, Excel শিখাবে, ১০-১৫,০০০ টাকা নিয়ে গেছে। ঠিক আছে? তারপরেও এরকম দেখছি যে সব শিখায় ফেলতেছে। মানে A to Z সে ডিজিটাল মার্কেটিং ও শিখাচ্ছে, গ্রাফিক ডিজাইন ও শিখাচ্ছে, আ ভিডিও এডিটিং ও শিখাচ্ছে। তারপর ইন্টারনেট ব্রাউজিং শিখাচ্ছে। ঠিক আছে? তো এগুলো শিখে কিন্তু ১০-১৫,০০০ টাকা নিয়ে যাইতেছে। তো আমি কারিকুলাম গুলো দেখছি মানে ওদের সিলেবাস দেখছি আরকি কোর্স মডিউল গুলো। সেজন্য বললাম। তো সেক্ষেত্রে একটু ইন্টারাপ্ট করি। এটার জি, কথা যেহেতু মনে করছেন, একটা আচ্ছা মজার বলুন। গল্প আছে আমার। হ্যাঁ, আমি হচ্ছে মেবি 18 সালে বা 19 সালে হবে। আমি হচ্ছে তখন কম্পিউটার শিখবো। ঠিক আছে? এটা হচ্ছে আমার ওই ফটোশপ শেখারও মেবি আগে। সো কম্পিউটার শিখবো আমি। ডিসিশন নিছি। দেন হচ্ছে আমার একটা ফ্রেন্ড একটা একটা কোর্সে ভর্তি হইছে। এটা আইটি সেন্টারে। যেখানে গিয়ে প্রতিদিন বিকাল ৩ টার দিকে যায় আর ৫ টার দিকে শেষ হয় এরকম। সো ওকে, বেশ ভালো ব্যাপার। ৳৬,০০০ বেতন। ৬,০০০ হচ্ছে গিয়ে স স দেওয়া লাগবে এবং কোর্স শেষে সার্টিফিকেট দিবে। অ্যা অল গুড। তখন তো আসলে কত কিছু কোনো কিছুই বুঝতাম না। তো আমার তো কম্পিউটার শেখা লাগবে। আমি দৌড় মেরে চলে গেছি। ভর্তি হয়ে গেছি। টাকা কোনো না কোনোভাবে স্ট্রাগল করে ম্যানেজ করছি। দেন ভর্তি হয়ে গেছি। এরপরে হচ্ছে ভর্তি হওয়ার পরে ওখানে লেখা ছিল যে ডাটা এন্ট্রি, এক্সেল, এমএস ওয়ার্ড, তারপরে পাওয়ার পয়েন্ট, স্লাইড ডিজাইন, তারপরে হচ্ছে গিয়া ইন্টারনেট ব্রাউজিং, হ্যাঁ, ইমেইলিং, ঠিক আছে? এরকম অনেক কিছু লেখা ছিল। ফেসবুক হ্যাঁ, পেজ ক্রিয়েশন, আ রাইট। ইউটিউব চ্যানেল তো ক্রিয়েশন। এ এখন এগুলা আছে, তখন Facebook, সোশ্যাল মিডিয়া গুলা ছিল না। তো এ এগুলা ছিল। তো ওকে, অ্যান্ড ওখানে যাওয়ার পরে আমি স্যারকে বললাম যে, "স্যার, আ মানে ১ম ২-৩ দিন ক্লাস করার পরে দেখলাম যে না, খুবই বেসিক জিনিস শিখাইতেছে অ্যান্ড এগুলা অ্যাকচুয়ালি মানে ইত্থানিক জিনিস শিখাইতে ২-৩ ঘন্টা টাইম নিতেছে।" ঠিক আছে? ঘুরায় পেঁচায়। অথচ ২-৩ ঘন্টা দেখা গেছে আরো বেশি কিছু শিখানো যাইত। তো স্যারকে যখন বললাম যে আমরা ওই ২ মাসের ৬ মাসের কোর্স আমরা যদি ৩ মাসে শেষ করি কোন সমস্যা আছে কিনা? স্যারও এগ্রি হইলো। আমার ব্যাচমেটদেরকে আমি রাজি করাইলাম। এরপরে হচ্ছে আমরা ২.৫ মাসে শেষ করে ফেললাম। ওই স্যারকে হচ্ছে যেই কথাটা ওনারা ১ ঘন্টা ধরে বলতো, ওই কথাটা ১০ মিনিটের বেশি বলতে দিতাম না। বলতাম, "স্যার বোঝা শেষ। এবার নেক্সট টপিকে যান।" এইরকম আরকি। ভালো স্টেপস নিছেন। সো সো এভাবে হচ্ছে ২.৫ মাসে শেষ করে ফেলি। এরপরে তো আ এর ২.৫ মাস শেষ করে যদি লাভ হয় নাই, বাকি মাসগুলা অপেক্ষা করতে হইছে পরীক্ষা দেওয়ার জন্য। তো এরপরে পরীক্ষা দিলাম। পরীক্ষা আর কি ভাই, মানে এখন পডকাস্টে এসব বলা ঠিক হবে কিনা জানি না। বলেন বাট সমস্যা নেই। পরীক্ষাতে সবাই A প্লাস। পরীক্ষাতে সবাই A প্লাস, কেউই ফেল আচ্ছা। নাই আরকি। বুঝতে পারছেন? আচ্ছা, পরীক্ষা ওইভাবে নিছে আরকি। বা হুম, ওইভাবেই ইউ নো হাউ। জাজ করছে আরকি। হ্যাঁ, সবাই জানে। রাইট। যাই হোক ওটা সো না বলি। সবাই এ প্লাস, সবাই এ প্লাস, কেউই ফেল নাই, কারো মার্কও কম নাই, সবাই এ প্লাস। যাই হোক। সো এই হচ্ছে ব্যাপার। তো আমি স্যারকে একটা পর্যায়ে জিজ্ঞেস করলাম, "স্যার", যখন সে বলল যে সব কাজ শেখা শেষ। তখন হুম, বললাম, "স্যার ওকে।" আমি কিন্তু লিস্ট করে রাখছি সবকিছু। কি, কি শেখানোর কথা সে প্রমিস করছিল। এরপরে তাকে বললাম, "স্যার, এমএস ওয়ার্ড এর কাজ ওকে, টিক দিলাম, শেষ। হুম, এক্সেল শেষ। আচ্ছা স্যার, হুম। ডাটা এন্ট্রি তো শিখলাম না।" বলতেছে যে, "এক্সেল এর কাজ শিখলে ওটাই তো ডাটা এন্ট্রি।" ওকে।
আচ্ছা। ওটা আলাদা করে লেখার কি ছিল, ঠিক আছে। হুম, তারপরে হচ্ছে স্যার স্লাইড ডিজাইনের কাজটা শিখলাম না, হুম, পাওয়ার পয়েন্টের কাজ শিখছো না? হ্যাঁ, ওইটাই তো স্লাইডের কাজ। তো তাইলে আলাদা করে লেখার কি ছিল? তুমি বুঝবা না, এগুলো হচ্ছে মার্কেটিং পলিসি। আমি যদি একটু বেশি অপশন না রাখি তাহলে তো মানুষ আসবে না। আচ্ছা। বুঝছেন? একটা স্যারের মুখে এই কথা। তো যাই হোক, পরে আমরা আর কি বলবো, স্যার মানুষ, পরে বের হুম। হয়ে আসছি আর কি। স্ক্যামের ব্যাপারটা। হ্যাঁ, আপনার শুরুতে হচ্ছে ওই যে ওভার প্রমিস এর যে ব্যাপারটা ছিল, ওইটা ছাড়া আর কোনো স্ক্যামের শিকার হইছেন আপনি? আহ, না, ওইটা স্যার আর তেমন কোনো স্ক্যামের শিকার হয় নাই, বাট এমন হয়েছে যে আহ, একজন মেন্টর আছে যে হচ্ছে তাকে ভালো মনে করছিলাম, বাট সে ভালো জিনিসই শিখায়। সমস্যা হচ্ছে সে এজ এ মানুষ হিসাবে বা এজ এ মেন্টর হিসাবে সে আমার জন্য গুড ফিট ছিল না। মানে আমি যখন একজন মেন্টরের কথা চিন্তা করি, আমার মাথায় আসে যে পোলাইট, ফ্রেন্ডলি, এবং হচ্ছে আহ ভালো মানুষ, ঠিক আছে। পোলাইট, ফ্রেন্ডলি, এই দুইটা মাস থাকা লাগবে। হ্যাঁ, এবং তার নিজের ভিতরে অবশ্যই মাল থাকা লাগবে। আচ্ছা, মাল আছে কিনা ওটা ওটা ভিন্ন হিসাব, বাট পোলাইট এন্ড মাল না ফ্রেন্ডলি থাকলে হইতে তো হবে। কারণ শিখাইতে আমি পারবে না আপনাকে। হ্যাঁ, হুম, এখন আমি আমি কোনো কিছু পারি না বলে কিন্তু তোমার কাছে আসছি। হ্যাঁ, এখন কেন পারলাম না এটার জন্য তুমি আমাকে জারি মারতে পারো না, কারণ এই জন্যই তুমি আমার কাছ থেকে টাকা নিছো, হুম, ঠিক আছে। সো এক্সাক্টলি। দ্য থিং ইজ, একজন মেন্টর আছে যিনি হচ্ছে 4,000 টাকা দিয়ে তার কোর্সে ভর্তি হয়েছিলাম বিজনেস শেখার জন্য। সো বিজনেসের সে ফাউন্ডেশন হাবিজাবি অনেক কিছু শিখেছে, যদিও এগুলো পরে ইউটিউবে সার্চ দিয়ে দেখছি অ্যাভেলেবল আছে, চ্যাট জিপিটির কাছে অ্যাভেলেবল আছে, সব জায়গায় অ্যাভেলেবল আছে, কিন্তু তখন আসলে বুঝি নাই, মেবি আরো 1-1.5 বছর আগে। সো তখন বুঝি নাই, তখন ঢুকে গেছিলাম, একটা অফার ছিল 10,000 টাকা কোর্স, 4,000 টাকা, ওকে ঢুকে গেছি, এত কিছু চেক করি নেই। বাট এখন হইলে আমি ওই কোর্সটা করতাম না, কারণ এগুলো সবই ইউটিউবে আছে। সো আমি কখনোই কোনো কিছু আমি কখনোই কোর্স করার পক্ষে না, ঠিক আছে। মানে কোর্স করার পক্ষে না ব্যাপারটা এমন না, কোর্স তো অবশ্যই ভালো জিনিস, কোর্স করার পক্ষে। বাট আমার কথা হচ্ছে ফাউন্ডেশনটা ফ্রিতে শেখা লাগবে, ঠিক আছে। এরপরে যখন মনে হবে যে না, আমি আমার ফাউন্ডেশন মজবুত, তখন অ্যাডভান্স কাজগুলো শেখার জন্য কোর্সে যাবে। সো ওই সময় আসলে একটা অফার ছিল, তার প্রতি অনেক বেশি শ্রদ্ধাও ছিল, লাফ মেরে ঢুকে গেছি, খুব একটা রিসার্চ করি নাই। বাট পরে গিয়ে দেখি যে তিনি স্টুডেন্টদের সাথে প্রচুর খারাপ ব্যবহার করে, প্রচুর রাফ বিহেভ করে। হ্যাঁ, মনে করেন একজন স্টুডেন্ট সে অ্যাসাইনমেন্ট সাবমিট করে নাই, কিংবা সে একটা প্রশ্ন করছে, উনি একটা টপিকের উপরে বোঝাইছে, বোঝানোর পরে ওই ছাত্র প্রশ্ন করছে, উনি তার সাথে খুবই খারাপ ব্যবহার শুরু করছে। এতক্ষণ কাইন্ডা এরকম, ঠিক আছে, তখন বোঝো না কেন, মন কইছিল। সো এই এই আমার কথা হচ্ছে টিচার হইতে হবে খুবই পোলাইট এন্ড ফ্রেন্ডলি। সো এই দুইটা জিনিস ওনার ভিতরে ছিল না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ওই কোর্সটা কন্টিনিউ করে নাই, মেবি সপ্তাহখানিক দেখার পরে এরপর আমি বাদ দিয়ে দিছি, ওখান থেকে লিভ নিয়ে নিছি, আর কন্টিনিউ করে নাই। তো এরকম হইছে, এরকম একটাই হয়েছে আই থিঙ্ক, না আর তেমন কোনো আমি জীবনে কোর্সই করি নাই, খুব একটা স্কিমের শিকার হবো কোত্থেকে। সো আমার সবই সেলফ ফ্রি লার্ন। শেখা, এন্ড আপনার, সেলফ আই থিংক, লার্নিং। ইফ আই এম নট রং, আপনার ফেভারিট টিচার হচ্ছে ইউটিউব, রাইট? এক্স্যাক্টলি, হুম, সেম। মানে ইউটিউব। সবারই অনেক, মানে বেশিরভাগ মানুষেরই হচ্ছে আমি এটা হয় ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে। জি। আমি আমি ওই বিজনেস নিয়ে আসলে ইউটিউবে যখন রিসার্চ করতে গেছি, তখন অ্যাকচুয়ালি একটা জিনিস, ইউটিউবের সমস্যা হচ্ছে কি, আপনি গোছানো পাবেন না সবকিছু, ছড়ায় ছিটায় আছে, আপনাকে খুঁজে খুঁজে বের করে এক জায়গায় করে শিখতে হবে আর কি। হ্যাঁ, বাট কোর্সে হচ্ছে কি, একটা জিনিস গোছানো আছে, লিস্ট বাই লিস্ট আছে, এটার পর এটা, এটার পর এটা, ধাপে ধাপে একটা, এটা হচ্ছে কোর্সের ভালো দিক। তো আমি যখন তখন আমি যদি হচ্ছে লেটস সে আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন, সো আপনি যদি এখন এই সময় আসে, তখন ধরেন আজ থেকে 2 বছর আগে, তখন আপনাকে এই সলিউশনটা দিতে পারতাম না। এই সময় এসে যদি শিখতে চান, আমি বলবো সবার আগে চ্যাট জিপিটির কাছে যান। হ্যাঁ, ফ্রি ভার্সনেই যান, গিয়ে বলেন যে আমি শিখতে চাই, আমি হচ্ছে আমাকে তুমি রোড ম্যাপ দাও, খুবই অল্প অল্প ইজিলি, যেন আমি শিখতে পারি, কি কোনটার পর কোনটা শিখতে হবে, কবে কি শিখতে হবে, এই চ্যানেল আমার সেন্ড করো, এন্ড ও ডিমান্ডফুল দিবে ওটা। স্কিলস। হ্যাঁ, ওইটা ওইটা খালি ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে শিখতে হবে। হ্যাঁ, আমি আবার একটা ট্রিক খাটাইছিলাম, আমি হচ্ছে ক্রিয়েটিভ আইটির যে একটা গ্রাফিক ডিজাইনের একটা কোর্স ছিল, ঠিক আছে, হুম। ওই কোর্সে গেছি, কোর্সে গিয়ে ওদের আউটলাইনটা কপি করে আই না, তারপরে হচ্ছে আমি ওই আউটলাইন সার্চ করে করে ইউটিউব থেকে ভিডিও দেখছি, ঠিক হ্যাঁ, আছে। দ্যাটস আ স্মার্ট ওয়ে। স্মার্ট ওয়ে টু লার্ন। আসলে ব্যাপারটা কিন্তু এই এরকমই। হচ্ছে আপনার গাইডলাইন গুলা, মানে কোর্স বলেন বা ইনস্টিটিউশন বলেন, সব জায়গায় কিন্তু গাইডলাইন গুলো থাকে। আর রাইট। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে এগুলার।
ঠিক আছে? তো গাইডলাইন নেই। হ্যাঁ, গাইডলাইন নেই। গাইডলাইনটা অনেক আমি বেশি এমন হয়েছে ইম্পর্টেন্ট। যে একটা সিম্পল কোশ্চেনের জন্য আমি ফেসবুক গ্রুপে পোস্ট করে 2 দিন পরে পোস্ট আপলোড হয়েছে, 3 দিনের দিন আমি রিপ্লাই পাইছি। মানে আমার যেহেতু ইউটিউব থেকে সব শিখতেছি, এমন অনেক কিছু আছে ইউটিউবে পাওয়া যায় না, মানুষের এক্সপিরিয়েন্স থেকে ওগুলো আসে। সো তখন তখন ফাইবার হেল্প বাংলাদেশ গ্রুপটা অনেক অ্যাক্টিভ ছিল এন্ড খুবই হেল্পফুল ছিল সবার জন্য। এখন বিতর্কিত, এখন তো গ্রুপ এখন তো নাম হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, স্ক্রিনশট বাট নিয়ে হচ্ছে হ্যাঁ জি। হ্যাঁ এখন 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 গ্রুপের নামও চেঞ্জ হয়েছে, প্লাস বিতর্কিত হয়েছে। এখন খুব একটা হেল্পফুল না গ্রুপটা, বাট তখন নতুনদের জন্য খুবই হেল্পফুল ছিল গ্রুপটা। আমি 2020-21 সালের কথা বলতেছি। সো আমি তখন ওই গ্রুপে কোনো কিছু যখন না বুঝতাম, অনলাইনে ইউটিউবে গুগলে না পাইতাম, তখন কি হচ্ছে গ্রুপে পোস্ট করতাম। এন্ড পোস্ট করলে কবে না কবে অ্যাপ্রুভ হয়, কবে না কবে আমি রিপ্লাই পাই আর কি। সো এরকম আর কি। তো ওই গাইডলাইনটা বা ওই সাপোর্টটুকু অ্যাকচুয়ালি আপনি পাবেন যখন কোর্স করবেন। কোর্স করলে আপনি জাস্ট মেন্টরকে মেসেজ করলেন, সাথে সাথে রিপ্লাই পেয়ে গেলেন। কিন্তু ওভাবে হচ্ছে গিয়ে কোর্স ছাড়া করলে আহ, এই প্যারাটুকু খাইতে হবে। বাট ফ্রিতে ইটস ওর্থ ইট। অলসো এরকম কষ্ট করে শিখলে ওই শেখাটা অ্যাকচুয়ালি কাজে দেয় অনেক। হ্যাঁ, অনেক কিছু শিখা যায়। একটা জিনিস শিখতে গিয়ে শেখা অনেক যায়। কিছু শিখা হয়ে যায়। তবে এখানে রাইট একটা রাইট। প্রবলেম হইতে পারে, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। হুম। অনেক সময় ডিস্ট্রাকশন, আমি রাইট। যেটা ফেস করেছি যে ইউটিউবে শিখতে গিয়ে আমি পুরোটাই সেলফ লার্ন। যদিও ইনস্টিটিউশনে ভর্তি হয়েছিলাম, কোর্স কিনেছিলাম, বাট হচ্ছে ওইখান থেকে আমি তেমন কিছু শিখতে পারিনি কপি পেস্ট ছাড়া। তো আহ, রাইট। ওই ক্ষেত্রে হচ্ছে আমি ইউটিউবটাকে ইউজ করেছি। তো সেই ক্ষেত্রে আপনার ডিস্ট্রাকশনটা অনেক বেশি হয়েছিল আমার। যে একটা জিনিস দেখতে যাই আরেকটা দেখতেছি, বা অন্য একটা টপিকে চলে যাচ্ছি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি বলব যে লিস্ট আউট করা। ওই যে আপনি যেটা হচ্ছে মডিউলটা দেখে, দেখে একটা, একটা করে দেখছেন। ঠিক আছে? তো একটা দেখার পরে আরেকটা না দেখা। ওইভাবে হচ্ছে নিজেকে কন্ট্রোল করে ওইভাবে হচ্ছে একটার পর একটা যে মডিউল অনুযায়ী আগানো আরকি। তাইলে শেখাটা সহজ হবে, আই থিংক। অথবা সেভ সেভ লেটার দিয়ে দিতে, ওয়াচ লেটার এরকম একটা অপশন আছে ইউটিউবে, ওইটা হ্যাঁ, দিয়ে দিতে অথবা একটা পারেন। প্লে লিস্টও ওইটা পরে বানায় রাখতে দেখলেন। পারে। যে হচ্ছে যে ওইটা একসাথে পরে মডিউল গুলা দেখবেন। বের করে ফেললাম, ওই প্লে লিস্টে ঢুকাই দিলাম। তখন হচ্ছে একটার পর হুম একটা হুম আমি দেখতে থাকলাম। তো রাইট। ওইটাও আবার পসিবল। এমন যদি হয় যে একটা জিনিস দেখতেছি, সাইডে আরেকটা ভিডিও আসছে, এটাও আমার দেখা দরকার, বাট প্রয়োজন নাই, দেখলে ভালো, ওইটাকে সিম্পলি ওয়াচ লেটার দিয়ে দেন। এখন দেখতে হবে না, পরে দেখেন, সেভ আছে থাকুক। হ্যাঁ, আবার কিছু, কিছু টুলও থাকে। Chrome এর ভিতরে এক্সটেনশন থাকে। হ্যাঁ, যেমন আমি যেটা ইউজ করি নামটা মনে আসতেছে না। তো এক্সটেনশনটা থাকলে হচ্ছে আপনার কোনো অ্যাড বা আদার্স কোনো ভিডিও আসে না। ঠিক আছে? বা সাজেশন থাকে না। ভিডিওর যে সাজেশন থাকে ইউটিউবে। তো আমি যেটাতে হুম। ক্লিক করছি, যেটাতে ঢুকছি ওইটাই দেখলাম। ওইটা দেখার পরে আর কোনো ভিডিও আসবে না। তাহলে ওইটাও আপনি হচ্ছে এক্সটেনশন এড করে রাখতে পারেন আরকি। ঠিক আছে? তো এক্সটেনশনটা আমি হুম। হচ্ছে পরে কমেন্টে বা ডেসক্রিপশনে দিয়ে দিব। আ এখন আমার মাথায় আসতেছে না আরকি। তো যাই হোক, তাবিজ নিয়ে কিছু বলব। যেহেতু হচ্ছে কোর্স এন্ড তাবিজ হচ্ছে রিলেটেড। ঠিক আছে? তো আমরা জানি রিলেটেড। আমরা সবাই হচ্ছে টুকটাক তাবিজ নিয়েছি, বা এখনো বিগিনাররা অনেকে তাবিজ কিনে। তো সেই ক্ষেত্রে আ তাবিজ বিক্রেতা বা এটা যে তাবিজ, এটা আমি আসলে কিভাবে বুঝবো? আ এই ক্ষেত্রে যদি কিছু বলতেন। আচ্ছা, সো এই ক্ষেত্রে আসলে আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা বাঙালির অনেক লোভী, বুঝছেন? ওই যে মেন্টর বলে যে এতদিনে ইনকাম করবা, ইনকাম গ্যারান্টি, এই টার্ম গুলা শুনলে আমরা অ্যাকচুয়ালি খুবই হয়ে যাই, ডেসপারেট হয়ে যাই। সো আমরা খুবই লোভের কারণেই মূলত আমরা ধরাগুলা খাই আর কি। বাট আমরা যদি সিম্পল একটু কমন সেন্স ইউজ করি, তাহলে কিন্তু আমরা অনেক ধরা থেকে বেঁচে যাই আর কি। সো ফ্রড এখন এখনো আছে, বাট আগের তুলনায় কম, আগে অনেক বেশি ছিল, এখনো আছে। তো ফ্রড চেনার উপায় কয়েকটা আছে। প্রথমত দেখবেন যে তার ইনকাম কত। ফার্স্ট অফ অল, সে মার্কেট প্লেসে অ্যাক্টিভলি কাজ করতেছে কিনা। সে বলছে যে ফাইবার থেকে ইনকাম করো, ফাইবার অ্যাকাউন্ট খোলা আপনাকে শিখেছে, বাট অ্যাকচুয়ালি তার ফাইবারের কি অবস্থা? তার কাছ থেকে বলেন, স্যার আপনার ফাইবার অ্যাকাউন্টটার লিঙ্কটা আমাকে দেন। সে যদি শেয়ার করতে না চায়, তাহলে ভাববেন সে স্ক্যামার, ওখান থেকে কেটে পড়েন। কারণ ফাইবার অ্যাকাউন্টে লিংক শেয়ার করলে কিচ্ছু হয় না, অনেকে ভাবে যে শেয়ার করলে অনেক সমস্যা, কিচ্ছু হয় না। সো সে যদি শেয়ার করতে না চায়, তাহলে ওখান থেকে কেটে পড়েন। সে যদি শেয়ার করে, গিয়ে দেখেন যে সে লাস্ট কাজ করছে কবে, তার রেটিং গুলা কিরকম, সে ইন টোটাল কয়টা কাজ করছে, কবে জয়েন করছে এবং কয়টা কাজ করছে, তার কাজের কোয়ালিটি কেমন, তার ক্লায়েন্টের রিভিউ কেমন, এগুলা দেখেন। এগুলা বোঝার চেষ্টা করেন। যদি আপনার বোধগম্য হয়, আপনার যদি মনে হয় যে হ্যাঁ
সে অ্যাক্টিভলি কাজ করতেছে, পারফেক্টলি প্রফেশনালি কাজ করতেছে, তাহলে নেক্সট স্টেপে যান। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে তার কোর্সের মডিউলটা দেখেন, কি কি জিনিস সে শেখাবে বলে প্রমিস করতেছে। ওই সেম জিনিসগুলা ইউটিউবে আপনি শিখতে পারতেছেন কিনা, সেম জিনিসগুলো আপনি অন্য কোথা থেকে ইউটিউব থেকে শিখতে পারতেছেন কিনা, চ্যাট জিপিটি থেকে শিখতে পারতেছেন কিনা, গুগল থেকে শিখতে পারতেছেন কিনা। যদি দেখেন যে ইউনিক কোনো কিছুই নাই, সবকিছু অনলাইনে আছে, ইউটিউবে আছে, তাহলে আপনি কেন টাকা ডালবেন এখানে? ঠিক আছে, তাহলে আপনি যদি দেখেন যে না ইউনিক কিছু বিষয় আছে, যে হ্যাঁ এই বিষয়গুলো আর কোথাও নাই, ওনার কাছেই আছে, এবং হচ্ছে ওনার আগের স্টুডেন্টদের ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেন, আগের স্টুডেন্টরা কেমন, মানে আপনি যখন পাবলিকলি যখন জানতে চাইবেন, তাদের গ্রুপে গিয়ে যখন আপনি পোস্ট করবেন যে অমুক স্যার কেমন, অবশ্যই পজিটিভ ফিডব্যাক পাবেন সব। আপনি পোস্ট করবেন এমন একটা গ্রুপে, যে গ্রুপের সাথে এই স্যারের সাথে কোনো কানেকশন নাই, বাট একই ইন্ডাস্ট্রি, সো ওই গ্রুপে গিয়ে পোস্ট করেন, প্রয়োজনে অ্যানোনিমাস পোস্ট করেন, জিজ্ঞেস করেন যে ওনার কোর্স করতে চাচ্ছি, স্টুডেন্টদের, রাইট, হ্যাঁ হ্যাঁ, যে ওনার কোর্স করতে চাচ্ছি, রিকমেন্ডেবল কিনা, জিজ্ঞেস করেন। এক কথায় আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করেন তাকে এটা ভেরিফাই করা যে সে আদৌ একজন তাবিজ বিক্রেতা নাকি কোর্স বিক্রেতা। কোর্স বিক্রেতা হলে সমস্যা নাই, তাবিজ বিক্রেতা হলে সমস্যা। তাবিজ বিক্রেতা হলে সমস্যাটা হচ্ছে শুধুমাত্র যে আপনার টাইম যাইতেছে, টাকা যাইতেছে, এটাই না, আপনার অনেক ভুলভাল পথেও নিয়ে যাইতেছে। ঠিক আছে, অনেকে বলে না যে লেগে থাকলে সফলতা আসবেই, বিশ্বাস করেন লেগে থাকলে জীবনে সফলতা আসবে না, আপনি ভুল পথে লেগে থাকেন। সঠিক পথে লেগে থাকতে হবে, তাহলে সফলতা আসবে। ঠিক আছে, সো সে যদি আপনার ভুল পথে নিয়ে যায়, তাহলে আপনি মানে 1 বছর কেন 5 বছর যদি ওয়েট করেন, কোনো লাভ নেই। সো মেক শিওর করতে হবে যে সে কি সঠিক পথটা আপনাকে দেখাইতেছে কিনা। এটা মেক শিওর করার জন্য তাকে যতভাবে যাচাই বাছাই করা যায়, তাকে প্রয়োজনে হচ্ছে অনেক মেন্টর আছে, হচ্ছে আগে কোর্স করানোর আগে, মানে মেন কোর্সে ভর্তি হওয়ার আগে একটা ফ্রি কনসালটেশনের সিস্টেম রাখে, বা তাদের সাপোর্ট সিস্টেমে কথা বলার সিস্টেম রাখে। তাদের সাথে কথা বলেন যে স্যার এই সমস্যাগুলো আপনি কিভাবে ওভারকাম করতেছেন, এই বিষয়গুলো কিভাবে শিখাবেন, বা এটার মডিউলটা কি, মানে যতভাবে কোশ্চেন করে তার কাছ থেকে ইনফরমেশন নেওয়া যায়। সকল দিক বিবেচনা করে যদি মনে হয় যে না ওকে সে সলিড আছে, তাহলে কোর্স করতে পারেন। আর যদি কোথাও গাবলা মনে হয়, তাহলে কেটে পড়েন। সিম্পল। এতক্ষণ তো আমরা শুনলাম হচ্ছে যে পিছনের গল্পগুলা, শুরুর বিষয়গুলা, বা শুরুর পরে কি কি হয়েছে। আপনি প্রফেশনালি ফ্রিল্যান্সিং করতে গিয়ে হচ্ছে অনেকদিন যাবত আপনার এক্সপিরিয়েন্স, প্রফেশনালি ফ্রিল্যান্সিং করতে গিয়ে কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন বা এখনো ফেস করছেন, সেই ব্যাপারগুলো যদি একটু বলতেন। আচ্ছা, সো প্রফেশনালি আমি অ্যাকচুয়ালি যখন 21 সালে যখন ওখান থেকে চলে আসি, 21 সালের 3-4 মাস পরে বা 5 মাস পরে যখন রংপুর থেকে চলে আসি, আসার পরে তো হচ্ছে আমি সম্পূর্ণ একা কাজ করতেছি, প্রচুর পরিমাণে প্যারা খাইতেছি, দিনটা 24 ঘন্টা কাজ করতেছি। তখন আমার ফিল হইলো যে আমার একটা টিম দরকার। সো তখন হচ্ছে আমি টিম মেম্বার নেওয়ার কথা ভাবলাম। সো টিম নিতে গেলে অ্যাকচুয়ালি যেটা হয়, সঠিক মানুষ খুঁজে বের করা খুব টাফ আর কি। আমি মেবি আমি অলওয়েজ একটা বিষয় বিশ্বাসী যে আমি টিম সোর্স করার পিছনে যদি আমি মানে একটু বেশি টাইমও দেই, এর বিনিময়ে যদি আমি পারফেক্ট মানুষ পাই, এটা এনাফ, মানে মোর দেন ওর্থ ইট। বাট আমি খুবই অল্প টাইম দিলাম, কোন রকম একজনকে নিয়ে এলাম, কিন্তু সে পারফেক্ট না, তাহলে এক্সট্রা হ্যাসেল দিবে অনেক। সো এই জন্য আমি অনেক বাছাই করতাম আর কি। তখন আমি পার্মানেন্টলি কাউকে জব দেই নাই, আমি হচ্ছে সবার সাথে কোলাবরেট করছি, যে ওকে আমার ক্লায়েন্টের কাজ আসবে, আমার ক্লায়েন্টের কাজ করবা, ফাইবার যেটা নিবে ওইটা নেওয়ার পরে যা থাকবে তা 50% তোমার, 50% আমার। এই ডিলে কে কে কাজ করবা, তারা হচ্ছে ফর্ম ফিল আপ করো। সো ফর্ম ফিল আপ করতো, আমি প্রায় 40 জনের মতো হচ্ছে গিয়ে ইন্টারভিউ নিয়ে তারপর আমি 5 জনকে টিকেছিলাম, 5 জনকে নিয়েছিলাম। ওই 5 জনের ভিতরে গভর্নমেন্ট ছিল, ঠিক আছে। তার কিন্তু ওই 2-1 জন ছিল, তাদেরকে দিয়ে আর কি কাজ কাম উঠাইছিলাম। সো এই তো টিম মেম্বার নেওয়ার ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রথমে একটা প্যারা খাবেন যখন আপনি প্রফেশনালি শুরু করবেন, আপনার কাজ কামের বাড়বে। সো এই জন্য বলবো যে যারা মনে হবে যে হ্যাঁ আমি গ্রোথের দিকে যাইতেছি, আমি একটা বেশ ভালো গ্রোথের দিকে যেতেছি, তারা একটু আগে ভাগেই একটু টিম লাইন করে নেওয়ার চেষ্টা করেন, কয়েকজনের সাথে একটু কোলাবরেট, একটু নেটওয়ার্কিং করেন। হ্যাঁ, আমি কখন করছি, আমি যখন প্যারা খাইতেছি, মানে অলরেডি আমি মহা সমুদ্রে আছি, তখন আমি নৌকা খোঁজার চেষ্টা করতেছি। বাট নৌকাটা যদি আমি আগে থেকে খুঁজে রাখতাম, তাহলে হয়তো আমার অনেক টাইম বেঁচে যেত, অনেক এফোর্ট
হাবুডুবু খাইতে হইতো না। হুম, সো এই জন্য বলবো যে একটু আগে ভাগে লেটস সে যখন ফিল হবে যে হ্যাঁ আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, আমার সামনে অনেক কাজ আসতে পারে, আমার লাগবে লোক, তখন হচ্ছে কাউকে আপনার প্রমিস করার দরকার নাই। আপনি ওই ফিল্ডের মানুষের সাথে পরিচিত হবেন, তাদেরকে বলবেন যে ভাই আমার যদি কাজ কাম বেশি হয় আমি আপনাকে হায়ার করতে পারি কিনা, আপনি আমার সাথে এই ডিলে কাজ করবেন কিনা, তাহলে আমি যখনই কাজ আসবে আপনাকে আমি নক দিব, আপনি কাজ করবেন। এইরকম একটা কথোপকথন রাখতে পারেন, ঠিক আছে? জি, দ্যাটস ইট। সো এরকম কয়েকজনের সাথে যদি কথোপকথন রাখেন তাহলে হচ্ছে যখনই প্রেশার আসবে তাদেরকে দিয়ে আপনি কাজ উঠায় নিতে পারবেন। এটা হচ্ছে ১ নম্বর। ২ নম্বর হচ্ছে গিয়া ক্লায়েন্ট বাছার ক্ষেত্রে। সো যেটা হয় আমরা ১ম দিকে তো প্রাইসিং একটু কম রাখি সবাই। পরের দিকে প্রাইসিং বাড়াই। তো আমার পার্সোনালি আমার স্ট্র্যাটেজি একটু ডিফারেন্ট, আমারটার কথা বাদ। বাট অনেকে যেটা করে ওই প্রথমেও যে প্রাইসিং রাখে ২ বছর পরেও সেম প্রাইসিং রাখে, এবং এর ফলে যেটা হয় আ খুবই পুর লেভেলের ক্লায়েন্ট গুলা আসে এবং অনেক প্যারা দেয়। হ্যাঁ? তো ১ম দিকে এমন হইছে যে ২-৩ দিন ধরে রিভিশন প্যারা, ২-৩ দিন না কয়েক সপ্তাহ ধরে রিভিশন প্যারা করেও আমরা অনেক প্রজেক্ট করছি। ইটস ওকে, এটা করতে হবে। নতুন আইডিতে এটা ব্যাড রিভিউ বা অর্ডার ক্যান্সেলেশন করা যাবে না। এটা করতে হবে। কিন্তু যখন হচ্ছে গিয়ে আপনার আ একটু গ্রোথ চলে আসবে অ্যাকাউন্টে, তখন হচ্ছে গিয়ে এইসব টক্সিক ক্লায়েন্টদেরকে দূরে রাখতে হবে। টক্সিক ক্লায়েন্ট নেওয়া যাবে না। প্রয়োজনে আপনি তার কাছ থেকে অর্ডার নিবেন না। তার আগে কাজ করে দিবেন যে কাজ করে দিলাম, দেখো ঠিকঠাক আছে কিনা, পছন্দ কিনা, তুমি হ্যাপি কিনা, স্যাটিসফাই কিনা? হ্যাঁ, স্যাটিসফাই, এবার তাহলে অর্ডার দাও। সে যদি অর্ডার নাও দিয়া যদি চলে যায়, ইটস ওকে। ইটস ওকে। ইটস ওকে। এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। যদি ডিজাইনের ক্ষেত্রে কাজ করেন আরকি। ওয়েবসাইট হইলে, অ্যাপ হইলে সেই ক্ষেত্রে ভিন্ন হিসাব, এসইও হইলে ভিন্ন হিসাব। বাট আমি ডিজাইনের কথা বলতেছি। সো এমন না যে কাজ আসলো ধুমধাম কাজ নিয়ে ফেললাম। মানে পোলাপাইনের প্যারা থাকে কখন অর্ডারটা নিবে। অর্ডার বোঝে নাই, কাজ বোঝে নাই কিন্তু অর্ডার নেওয়ার জন্য বসে থাকে আরকি। সো তাহলে তো করতে পারবো না, লাভ এটা করা হবে না। যাবে না। হ্যাঁ, হ্যাঁ, এটা করা যাবে না। আগে প্রয়োজনে ওর কাছ থেকে কাজ বুঝে প্রয়োজনে ওরে আগে কাজ করে সাবমিট করে মেইন ডেলিভারি দিয়ে এরপরে ওর কাছ থেকে অর্ডার নিবেন। ঠিক আছে? এই এই বিষয়গুলা করা লাগবে। সো এগুলা আছে। আর চ্যালেঞ্জেস বলতে হচ্ছে আ আমাদের ফ্রিল্যান্সারদের সবথেকে বড় শত্রু আসলে আমরা নিজেরাই। বুঝছেন? অলস হয়ে যাই। এটাই হচ্ছে একমাত্র শত্রু আমাদের। আমাদের যেহেতু কোন বস নাই, লেটস সে আমরা যদি চাকরি করি তাহলে আমরা কাজ করতে মন না চাইলেও বসের জারি শুনে কাজ করা প্রেশার। লাগবে। হ্যাঁ? হ্যাঁ, প্রেশারে কাজ করা লাগবে। এখন আমারে তো কেউ কিছু বলার নাই। আমি কি আর শুয়ে থাকলেও শুয়ে থাকতে পারি? কেউ কিছু বলার নাই। বসে কাজ করলেও কাজ করতে পারি। কেউ কিছু বলার নাই। তো যখন এরকম একটা ফ্রিডম চলে আসে, এই ফ্রিডমের খারাপ দিকটা বেশি ইউজ হয়। আমার ক্ষেত্রে যেটা হইছে টু বি অনেস্ট। আমি আমার প্রচুর ক্ষেত্রেও তাই। পরিমাণে টাইম ওয়েস্ট করছি। আমি হুম, আমি হুম। মানে শুরুতে হচ্ছে আমি প্রচুর ডেডিকেটেড ছিলাম। আপনারা বুঝতে পারছেন আমার কথা শুনে। বাট এখন স্টিল নাও আমি এখন ট্রাই করতেছি একটু ওভারকাম করার, এটা থেকে বের হয়ে আসার। এখন আমার শুয়ে থাকতে মানে কাজ না থাকলেও আমি ডেস্কে বসে প্রয়োজনে ফোন টিপি, তবু আমি গিয়ে শুই না। ঠিক আছে? হুম, হুম। সো কিন্তু লেটস সে আজ থেকে ৬ মাস আগেও বা ১ বছর আগেও হচ্ছে লাস্ট ১ বছর ধরেই এক কথায় আমার লাইফে প্রচুর অলসতা বাসা বাঁধছে। আমি প্রচুর পরিমাণ অলস হয়ে গেছি। সো এটা অ্যাকচুয়ালি হয় কোত্থেকে? ছোট থেকে জিনিস হয়। মনে করেন আ আজকে লেটস সে বৃষ্টি হইলো। হুম? মন চাইলো উফ আজকে তো বৃষ্টি, ওয়েদারটা আজকে সুন্দর, একটু কাজ না ঘুমাই। করি। আজকে হুম, একটু ঘুমাই। না ভাই, এটা করা যাবে না। রুটিন ঠিক রাখতে হবে। দুনিয়া তাল গাছে উঠুক। রুটিন ঠিক রাখতে হবে। অথচ জব একটা হলে কিন্তু ডিসিপ্লিন এটা রাখতে যাইতাম। হবে। জব হলে কিন্তু যাইতাম, আজকে রাইট। বৃষ্টি হোক, বাদল হোক, তুফান হোক, ঝড় বৃষ্টিতে হোক, ভিজে হইলেও যাই হোক, যাইতাম। হ্যাঁ, ভিজে হইলেও যাইতে হইতো। ইভেন আমি জব করছি তো আমিও জানি। যাইতে হয়। না হুম, গেলে হচ্ছে সেলারি কেটে দিবে। তো এই ব্যাপারটা রাইট, আরকি। রাইট। জি ভাই বলুন। সো চ্যালেঞ্জেস যাই বলবো সবগুলাই সলভ করা পসিবল। আজ হোক কাল হোক, হ্যাঁ? কিন্তু অলসতা এমন একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ যদি আপনি আগে থেকে সতর্ক না থাকেন এবং আগে থেকে সলভ না করেন তাহলে আপনার ক্যারিয়ার নষ্ট হয়ে যাইতে পারে। আর অলসতা দূর করার জন্য একটা ফিক্সড রুটিনে চলে আসেন। টু ডু লিস্ট। ট্রাস্ট মি ইট ওয়ার্কস। টু ডু লিস্ট তো হচ্ছে কি আপনার কাজগুলো অর্গানাইজ কখন কি করবেন এটা অর্গানাইজ করার জন্য। বাট রুটিন থাকতে হবে। আমি দিনের লেটস সে ফর এক্সাম্পল আমি সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত একটানা কাজ করব। বা একটানা হয় না। লেটস সে আমি সকাল ৯টা থেকে আমি ১০টা পর্যন্ত একটা সকাল আমি যেটা করি আমার রুটিন হচ্ছে গিয়ে ভোর ৬টা থেকে কাজ করার। যদিও এটা হয় না। ইটস ওকে। এটা না হওয়াটাও ইটস ওকে, হ্যাঁ? বাট রুটিন থাকতে হবে। রুটিন মানতে পারতেছেন কিনা ইট ডাজন্ট ম্যাটার, বাট রুটিন থাকতে হবে। সো আমার রুটিন হচ্ছে সকাল ভোর ৫টা ৬টা থেকে শুরু করে একটানা
আর 9টা পর্যন্ত কাজ করা, এর মাঝখানে দুনিয়াতে ঠাড়াও পরে আমি ওদিকে তাকাবো না। ঠিক আছে, এই টাইমে দুনিয়াতে আর যত কোনো কাজ, এই টাইমে কোনো ক্লায়েন্ট মেসেজ দিলে আমি রিপ্লাই দিব না। এই টাইমে শুধুমাত্র আমি ডিপ ওয়ার্ক করবো, আমার যেগুলা কাজ করা লাগবে হার্ড ওয়ার্ক বা যাই বলি ওই কাজটা করবো। কোনো ক্লায়েন্টের রিপ্লাই দিব না, কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিপ্লাই দিব না, কোনো বাবা মা ফ্রেন্ডের সাথে কথা বলবো না, দুনিয়ার আর কোনো কিছু করবো না এই টাইমটার ভিতরে। প্রয়োজন আমি ফোনের ওই যে এরোপ্লেন মোড অন করে রাখবো। 9টা থেকে 10টা এই টাইমটা আমি খাওয়া দাওয়া করবো, হয়তো নিজে রান্না বান্না করতে পারি, খাওয়া দাওয়া করতে পারি। 10টা থেকে আবার হচ্ছে গিয়ে 12টা 1টা পর্যন্ত একটানা কাজ করবো। দুনিয়াতে যাই ঘটে থাক আমি আর কোনো কিছুর দিকে তাকাবো না। ঠিক আছে, ফোনও হাতে নিব না। ফোন যদি মনে হয় যে ডিস্ট্রাকশন দিতেছে, ফেসবুক আসতেছে, ফোনের দূরে সরাই রাখবো। আমার কাজ তো ল্যাপটপে, ফোনে তো কাজ নেই। সো ফোনও সরাই রাখবো এই এই টাইমটুকু পর্যন্ত। আবার দেখা যাচ্ছে 1টা থেকে 3টা পর্যন্ত আমি গোসল করব, খাওয়া দাওয়া করবো, নামাজ পড়বো বা ফ্যামিলিকে টাইম দিব। এই সময়কাল আমি ফোন হাতেও নিব না, কম্পিউটারের কাছেও আসবো না। ক্লায়েন্ট মেসেজ দিয়া তার কাছে উঠে গেল, আমি ওটা রিপ্লাই দিব না। ইমার্জেন্সি সিচুয়েশন ভিন্ন, আমি ইমার্জেন্সি সিচুয়েশনের কথা বলতেছি না। লেটস সে কোনো ক্লায়েন্ট বলতেছে যে আমার ইমার্জেন্সি 10 মিনিটের ভিতরে আমার ফাইলটা লাগবে, হ্যাঁ আপনার হয়তো বা আয়সা দিতে 2 মিনিট লাগবে, ইটস ওকে, দেন সমস্যা নাই। ইমার্জেন্সির হিসাব ভিন্ন, বাট নরমালি একটা ক্লায়েন্ট নক দিছে যে এই কাজটা করছো কিনা, এটা রিপ্লাই 2 মিনিট পরে দিল কি হইছে, বা 2 ঘন্টা পরে দিল বা কি হইছে। হ্যাঁ, সো চেষ্টা করতে হবে। ইমার্জেন্সি পারপাস ভিন্ন। দেখা গেছে আপনি চিন্তা করলাম 9টা থেকে আমি 10টা পর্যন্ত আমি কাজ করব, অন্য দুনিয়াতে কোনো কিছু করব না। এই মুহূর্তে দেখা গেছে আমার মা অসুস্থ হয়ে গেল, আমি কি যাব না? এটা হইলো? অবশ্যই যাব। সো ইমার্জেন্সি সিচুয়েশনটার কথা ভিন্ন, এটা কমন সেন্স ইউজ করতে হবে। Exceptional is not example. এক্স্যাক্টলি। সো ইমার্জেন্সি সিচুয়েশন ভিন্ন। তো এরপরে হচ্ছে আমার টার্গেট থাকে যে আমি কত 10টা থেকে আমি একদম একটানা 1টা পর্যন্ত কাজ করব, বা 2টা পর্যন্ত 1টা পর্যন্ত কাজ করব। সো এই টাইমটা আমি কাজ করে অন্য কিছুতে ফোকাস করি না। আবার 1টা থেকে 3টা পর্যন্ত আমি একটু রেস্ট নিব, ফ্যামিলিকে টাইম দিব। ওই টাইমটাতে আমি আবার কাজে না বসার চেষ্টা করি, কাজে বসি না। হ্যাঁ, বা ফোন হাতে নেই না, ফোন হাতে থাকে বা কাজে বসি না, ও ফ্যামিলিকে টাইম দেই, আড্ডা দেই। আবার দেখা গেছে 3টা থেকে 5টা পর্যন্ত চেষ্টা করি একটানা কাজ করার। হ্যাঁ, তো কখন কি কাজ করবেন সেটা আপনি ডিসিশন নিয়ে নিবেন, বাট সিস্টেমটা এরকম রাখবেন আর কি, যে এই 3টা থেকে 5টা পর্যন্ত আমি একটানা কাজ করব। এই টাইমে আবার আমি কাউকে সময় দিব না, আমার একমাত্র কাজই সময়, কাজই ফার্স্ট প্রায়োরিটি। এরপরে 5টা থেকে দেখা গেছে রাত 8টা পর্যন্ত বা 7টা পর্যন্ত আমি হচ্ছে কি আমার ফ্যামিলিকে টাইম দিব, কোথাও ঘুরতে যাবো, বের হবো, বা ফ্রেন্ডদেরকে টাইম দিব। হ্যাঁ, সেটা করতে পারেন। তখন আবার ফোন টোন হাতে নিন না, কাজের প্যারা খায়েন না। হ্যাঁ, তখন প্রয়োজনে ক্লায়েন্টকে বলেন যে না আমি এতক্ষণের জন্য অ্যাভেলেবল থাকবো না, আমি তোমাকে 2 ঘন্টা পরে মেসেজ করবো, আমি তোমাকে 2 ঘন্টা পরে এই ফাইলটা দিব। প্রয়োজনে ক্লায়েন্টকে বলে দেন। সো এই টাইমটা যাদের জন্য ফিক্স করছেন তাদেরকেই দেন। এরপরে দেখা গেছে ওই 8টা থেকে রাত 10টা পর্যন্ত হচ্ছে হয়তোবা মানে ঘুমাতে যাওয়ার আগে যেই টুকটাক কাজ কাম থাকে, গোছানোর কাজগুলা যা থাকে ওগুলা করে ফেলেন। এরপর 10টার দিকে ঘুমায় পড়েন, 10টা থেকে একটানা সকাল 5টা 6টা পর্যন্ত ঘুমান, সমস্যা কি? সো এভাবে একটা রুটিন করে ফেলতে হবে। এই রুটিনটা আপনি দেখা গেছে 30 দিনের ভিতরে 3 দিন অন্তত মানেন, এনাফ, ইটস ওকে। 3 দিন মানছেন বলে চিন্তা করতেছেন যে না রুটিন তো কাজ করে না, বাদ দেই, না করা যাবে না। 3 দিন, এই মাসে 3 দিন মানছেন, পরের মাসে 4 দিন মানবেন, তারপরের মাসে 5 দিন মানবেন। এভাবে এভাবেই আস্তে আস্তে চলে আসবে। সো একটা ডিসিপ্লিন লাইফ যদি আমরা নিজেদেরকে দিতে পারি, আমরা একটা ডিসিপ্লিন যদি করে নিতে পারি নিজের সাথে নিজে, তাহলেই এনাফ। আর নিজেকে অ্যাকচুয়ালি পারপাস লাগে যে কেন করতেছি আমি এসব, এগুলো আমি কেন করবো, সেটা স্ট্রং পারপাস লাগবে। মারা না খাইলে আমাদের আসলে কোনো গ্রোথ হয় না বাঙালিদের, বুঝছেন? সো আমাদের একটা পারপাস লাগবে যে ওকে আমার পারপাস হইতে পারে আমি আমার বাবা মাকে হচ্ছে কি হজ করাবো, এই 2 বছরের ভিতরে আমার এত লাখ টাকা লাগবে, সো আমি হচ্ছে কাজ করতে হবে। জাস্ট এন এক্সাম্পল। পারপাস হইতে পারে আমি বিয়ে করবো এই বছরের শেষে, সো আমার টাকা লাগবে। এনিথিং ক্যান বি এ পারপাস। সো এমন একটা পারপাস লাগবে যে পারপাসটা আপনাকে মোটিভেশন দিবে এই রুটিনটা ফলো করতে। আপনার দেখা যায় ফেসবুক চালানো হবে না, ফ্রেন্ডদের সাথে আড্ডা হয়তো কমে যাবে, গার্লফ্রেন্ডের সাথে হয়তো টাইম দেওয়া কমে যাবে, ইটস ওকে, এগুলো হবে। তারাও প্যারা দিবে, তারাও চায় আপনি একটু টাইম দেন। এই টাইম দিতে না পারলে তারাও 2টা পাকা কথা বলবে, ইটস ওকে, তাদের পাকা কথা শুনে তাদের সাথে থাকেন, ইটস ওকে। সো এই আর কি, ডিসিপ্লিনে চলে আসলে আসলে স্ট্রাগল ওই তেমন একটা আসে না। আর ওই মেইন যে অবস্ট্রাগল, ওইটা হচ্ছে অলসতা, এই অলসতা দূর করার এই একটাই মাত্র ওয়ে, আর কোনো ওয়ে নেই। একটা জিনিস অ্যাড করি আমি, সেটা হচ্ছে যে পাকা কথা, ফ্রেন্ড বলবে বা গার্লফ্রেন্ড বলবে বা অনেকেই বলবে, বাবা মা বলবে অনেক সময়, যে হচ্ছে রাত জেগে কাজ করতেছে। তো পাকা কথা পরে শোনার চাইতে এখন শোনা অনেক ভালো।
কারণ হচ্ছে আপনি যদি এখন তাদের পাকা কথা শোনার ভয়ে তাদেরকে সময় দিচ্ছেন এইখানে কাজ না করে, বা আড্ডাবাজি করতেছেন ফ্রেন্ডের সাথে, গার্লফ্রেন্ডের সাথে রাতভর কথা বলতেছেন, কাজ না করে, তখন কিন্তু আপনার ডেভেলপ হবে না। আর এই যে এখন যে এনার্জিটা আছে, এই যে ভাইয়ারও যে প্রবলেম ছিল, প্রবলেম আছে এখন, সেটা হচ্ছে আগে অনেক বেশি কাজ করতে পারছে, এখন কাজ করতে পারে না, তেমন অলসতা কাজ করে। আমারও সেম, আগে অনেক কাজ করতে পারতাম, এখন অলসতা কাজ করে। তো এই যে এনার্জিটা কিন্তু সবসময় থাকে না। তো এখন আপনার যে সময়টা, এখন সেই সময়টাকে কাজে লাগানো উচিত। কাজে লাগায় তারপরে হচ্ছে আহ পরবর্তীতে আপনার যাতে কোনো ঝাড়ি শুনতে না হয় বা পাকা কথা শুনতে না হয়। এখন পাকা কথা শুনে নেন বা ঝাড়ি শুনেন, যা ইচ্ছা এখন করুন, পরে যাতে না শুনতে হয়। কারণ এখন যদি আপনি না শোনার ভয়ে চুপ থাকেন, তাহলে আপনার পরবর্তীতে তেমন কিছুই হবে না। রাইট, রাইট। একটা কথা আছে এই ব্যাপারে, সেটা হচ্ছে এটা একটা মুভিতে, কি জানি একটা মুভিতে এই এটা কথাটা দেখছিলাম, মনে নাই আমার মুভিটার নাম এক্স্যাক্টলি, বাট কথাটা কাইন্ড অফ এরকম যে বিবাহিত, আপনি আপনি বিয়ে করবেন, ওখানেও প্যারা। আপনি সিঙ্গেল থাকবেন, ওখানেও প্যারা। আপনি খেয়ে থাকবেন, তাও প্যারা। না খাবেন, তাও প্যারা। বেকার থাকবেন, তাও প্যারা। জব করবেন, তাও প্যারা। প্যারা ইজ এভরিওয়্যার। ইউ জাস্ট হ্যাভ টু চুজ কোন প্যারাটা আপনি নিবেন। ঠিক আছে? হুম, সো রাইট। সব কিছুতে প্যারা আছে, সব কিছুতে প্যারা আছে, ট্রাস্ট মি, প্যারাহীন কোনো কিছু নাই, সব কিছুতে প্যারা আছে। আপনাকে জাস্ট চুজ করতে হবে যে কোন প্যারাটা আমি নিব। লেটস সে আমার আহ, আমার হচ্ছে একজন অপরিচিত মেয়ে আমাকে এসে একটা ঝাড়ি মারলো, আপনি তো সহ্য করবেন? করবেন না। কিন্তু ঘরের বউ মারলে কিন্তু সহ্য করবেন, ইটস ওকে, তাই না? দুইটাই প্যারা, বাট আপনি ঘরের বউটা সহ্য করতেছেন। হ্যাঁ, আরেক বেটাই হচ্ছে আইসা একটা দুইটা ঝাড়ি মারলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, কিন্তু নিজের বাপে ঝাড়ি মারলে চুপ করে থাকেন। দ্যাট মিনস আপনি চুজ করছেন তার ঝাড়িটা সহ্য করার। সো প্যারা ইজ এভরিওয়্যার। আপনাকে জাস্ট চুজ করতে হবে কোনটা আপনি নিবেন। সো কাজ করবেন, ফ্রিল্যান্সিং বলেন, চাকরি বলেন, বেকার থাকা বলেন, সব জায়গায় প্যারা আছে। এবং বাবা মায়ের কথা, মানে বাবা মা না শুধুমাত্র, যারাই হোক, সব সবাই আপনার কথা শোনাবে। আর এরা করলেও শোনাবে, ওইটা করলেও শোনাবে, যাই করেন আপনি কথা শোনাবেই। ঠিক আছে? আপনাকে জাস্ট চুজ করতে হবে কোনটা করে আপনি কথাটা শুনতেছেন। দ্যাটস ইট। এইটুকু মানতে পারলে বিশ্বাস করেন লাইফ অনেক ইজি হয়ে যাবে। আপনি তো অলস, মানে প্রোডাক্টিভ থাকেন কিভাবে? মানে আপনি যেটা বললেন যে আপনি আহ, একটু অলস এখন, তো আসলে প্রোডাক্টিভ একটু না, থাকেন কিভাবে? অনেকটাই। হ্যাঁ। আচ্ছা, প্রোডাক্টিভ থাকা অ্যাকচুয়ালি যায় না, বুঝছেন? আচ্ছা। আমরা, মানে আমার নিজের ভিতরেই একটা বিষয় ছিল অলওয়েজ। আমি অলওয়েজ খুঁজতাম কিভাবে প্রোডাক্টিভ থাকা যায়, হাউ টু বি এ প্রোডাক্টিভ। মানে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, তারপরে হচ্ছে গুগল বলেন, সব জায়গায় খালি এটা নিয়ে সার্চ করতাম, প্রচুর রিসার্চ করতাম, হাউ টু বি প্রোডাক্টিভ। এন্ড সবাই অনেক অনেক টিপস দিত, ট্রিক্স দিত, অনেক অনেক কিছু বলতো, বাট বিশ্বাস করেন কোনো কিছুই কাজে দেয় নাই, আনটিল আমি হচ্ছে একটা একটা লাইন শুনছি। সো ওই লাইনটা কি বলছাম নট শিওর এক্স্যাক্টলি। সেটা হচ্ছে এরকম একটা বিষয় যে প্রোডাক্টিভ থাকার প্রয়োজনই নেই। আপনি জাস্ট আপনার যেটা করা দরকার ওটা করেন, দ্যাটস ইট, আর কিছু না। যেটা আপনার ইম্পর্টেন্ট কাজ ওইটা জাস্ট খালি করে ফেলেন সবার আগে, আর কোনো কিছু নাই। মনে করেন ফাইবারে অর্ডার আসছে, হ্যাঁ, আপনি চিন্তা করতেছেন আমি কাজের ফিলিং আসবে ভিতরে, প্রোডাক্টিভিটি ফিল করবো, এরপর আমি কাজে বসবো না। আপনি প্রোডাক্টিভিটি ফিল করতেছেন না, কাজের ফিলিং নাই, নিজের গাড়ে নিজেরে ধইরা ডেস্কে বসায় তারপরে কাজটা করে ফেলেন, দ্যাটস এ প্রোডাক্টিভিটি। হুম, রাইট, রাইট। দ্যাটস ইট। আর হ্যাঁ। এইটা অবশ্য এখন কি কি কাজ করবেন, ওই কি কি কাজ করবেন, আপনি কখন কোনটা কাজটা করা লাগবে, বা কখন কি কি কাজ আমার আছে, এইটা ম্যানেজমেন্ট করার জন্য আপনার আমি বিভিন্ন টুলস সাজেস্ট করতে পারি। টু ডু লিস্ট আমি বর্তমানে ইউজ করতেছি, ওইটা ইউজ করতে পারেন, বা টু ডু টু ডু লিস্ট বা হাবিজাবি বিভিন্ন টুল ইউজ করতে পারেন, আপনার যেগুলো একটা দিয়ে আপনি ভিডিও ম্যানেজ ছিল করতে টু পারবেন ডু যে, ইস্টের রিসেন্টলি। হ্যাঁ, ওই ভিডিওগুলো দেখে হচ্ছে আপনি জানতে পারেন যে কখন আমি কোন কাজটা করব না করব, এটা জাস্ট আপনি সাজায় রাখতে পারেন। বাট ওই কাজটা আপনি খালি প্ল্যান করে গেলেন যে আমি আজকে এটা করব, কালকে এটা করব, এখন এটা করব, তখন এটা করব, কিন্তু করলেন না। করতেছেন না, এটা প্রোডাক্টিভিটি না। যদি না করেন এটা প্রোডাক্টিভিটি না। আপনি যখন করতেছেন ওইটা হচ্ছে প্রোডাক্টিভিটি। সো যখন আপনার করতে ইচ্ছা করতেছে না কাজ, তখন আপনি নিজের ঘাড়ে নিজেরা ধইরা নিজেরা ডেস্কে বসান, বসায় কাজটা করেন, দ্যাটস এ প্রোডাক্টিভিটি, আর কিচ্ছু না। খালি সময়ের কাজ সময় করে ফেলেন, এটাই প্রোডাক্টিভিটি, আর আর কোনো প্রোডাক্টিভিটি নেই। আহ, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আর কি। আমার প্রায় সময় এরকম হয় যে আমরা অনেক বেশি ক্রিয়েটিভ হয়ে যাই আর কি। যে হচ্ছে ওই টাইমটায় আমি অনেক বেশি ক্রিয়েটিভ থাকবো, ওই টাইমটায় আমি ওই লোগো ডিজাইনটা করবো, তাহলে ওইটা অনেক সুন্দর হবে। ঠিক আছে? তো এতে কিন্তু ডেডলাইন চলে যাচ্ছে।
তো এই জিনিসগুলা যাতে আমরা না করি আর কি। আচ্ছা, এটা খুব ভালো কথা বলছেন। জি, এই ব্যাপারে আমি একটু মনে পড়ছে একটা বিষয়, দ্যাটস জি, ওয়াই ইন্টারাপ্ট করলাম, সরি। সো শিওর। হুম, এটা অ্যাকচুয়ালি ট্রু। এটা অ্যাকচুয়ালি ট্রু। একটা দিনের একটা সময় থাকে যখন আমাদের কাজ করার একটা একটা নিচ থেকে একটা ভিতর থেকে একটা ইয়া চলে আসে, উদ্দীপনা চলে আসে। তখন মনে হয় যে আরো কাজ করি। অ্যাকচুয়ালি এটা ট্রু। সো আপনাকে একটু ফাইন্ড আউট করতে হবে যে আপনার ক্ষেত্রে এই সময়টা কখন। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে প্লাস আমার নিজের ক্ষেত্রেও এই সময়টা হচ্ছে ভোর ৫টা থেকে ৯টা-১০টা পর্যন্ত। ঠিক আছে? এই সময়টাতে কোনো ক্রাউড থাকে না, কোনো শব্দ থাকে না, কোনো একদম, এবং এই সময়টা অ্যাকচুয়ালি আমাদের ধর্মীয় দিক থেকে যদি চিন্তা করি, এই সময়টা অ্যাকচুয়ালি রহমতের সময়। এই সময়টা বরকতের সময়। রিজিক পাওয়ার সময়। হুম, রিজিকের সময়, রিজিক বরকত পাওয়ার সময়, রিজিকের সময়, এটা রহমতের সময়। সো এই সময়টাতে আমার নিজেরও পার্সোনালি আমি ফিল করি যে আমি একটু এনার্জেটিক থাকি। ইভেন আমি সারারাত যদি আমি কাজও করি, দেখা যায় সারারাত কাজ করছি, আমার এখন মানে ঘুমাইতে যাওয়ার ঘুমাইতে যাওয়ার কথা এবং ঘুম পাওয়ার কথা। বাট ওই সময়টাতে দেখা গেছে আমার ঘুম পাইতেছে না। আমার ওই সময়টাতে আমি আরেকটু কাজ করতে মন চাইতেছে। ঠিক আছে? ইটস ট্রু। সো আপনি একটু ফাইন্ড আউট করেন যে এই আপনার জন্য এই সময়টা কখন। এই ফাইন্ড আউট করতে নেওয়া টাইম নষ্ট করেন না। জাস্ট জাস্ট গো অ্যাহেড। এটা অটোমেটিক আপনি পেয়ে যাবেন। জাস্ট একটু একটু বোঝার ট্রাই করেন যে কখন আমি একটু বেশি ফিল করি প্রোডাক্টিভিটিটা। তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখছি ওই সকাল ভোর থেকে একটু সকাল ১০টা পর্যন্ত বা ৯টা-১০টা পর্যন্ত এরকম। সো এই সময়টুকুতে আপনি যেটা করবেন, ডিপ ওয়ার্ক করবেন। আমাদের অনেক টাইপের কাজ আছে। আমাদের ক্লায়েন্টের কাজ আছে। আমাদের নিজেদের বিজনেসের কাজ আছে। আমাদের হচ্ছে গিয়া ডিভাইসের কাজ আছে। ফর এক্সাম্পল দেই, নাহলে বুঝবে না। যেমন ক্লায়েন্টদের যেই কাজগুলা, ঠিক আছে? যেই কাজগুলা হচ্ছে গিয়ে আমার করা লাগবেই, ওগুলা হচ্ছে আমরা একটা আলাদা ভাগে রাখবো যে এই কাজটা আমি এই টাইমে করব। হুম? হুম, আমি দেখা গেছে আমি যে বলি না যে সকাল ভোর ৬টা থেকে আমি ৯টা পর্যন্ত একটা ডিপ ওয়ার্ক করব। সো ডিপ ওয়ার্কে দেখা যায় আমি বেশিরভাগ ক্লায়েন্টদের কাজই করি। হুম? বা এমন কাজগুলা করি যেই কাজগুলাতে মাথায় একটু প্রেশার নেওয়া লাগবে। ঠিক আছে? তো লোগো ডিজাইন যখন আমি করব, আমার একটু ভাবতে হবে, ডিস্ট্রাকশন ফ্রি থাকতে হবে, আশেপাশে শব্দ হওয়া যাবে না। একটু আ ভালো একটু এনভায়রনমেন্ট লাগবে। তো ওই টাইমে দেখা গেছে আমি ওই লোগো ডিজাইনের কাজটা করি। আমি আমার বিজনেস নিয়ে হচ্ছে একটু ক্রিয়েটিভ প্ল্যান করব। ওই প্ল্যানিং এর কাজটুকু আমি হচ্ছে গিয়ে সকাল ভোরে করি। আবার দেখা গেছে আমি হচ্ছে ক্লায়েন্টের জন্য সোশ্যাল মিডিয়া ডিজাইন বানাবো। হুম? এটা মাথায় খুব একটা এফেক্ট ফালাবে না আমার। অত ভাবার কাজ নাই। ওকে, এই কাজটা দেখা গেছে আমি দুপুরে করলাম, বিকালে করলাম, ক্রাউড এর ভিতরে থেকেও করলাম, কোন সমস্যা নাই। সো একটু আইডেন্টিফাই করেন যে আপনার যেসব কাজ আছে ওই কাজগুলা, যেই কাজগুলাতে একটু মাথা খাটানো লাগে, ওই কাজগুলা একটু ভোরের দিকে করার। আর চেষ্টা করেন রাতে ঘুমানো, দিনে কাজ করার। আমি নিজেই হচ্ছে আ এই ৬ মাস, কি বলে? এই ৬ মাসের আগেও হচ্ছে আমি অলওয়েজ রাতে কাজ করতাম, দিনে ঘুমাইতাম। বাট এখন লাস্ট ৬ মাসের একটু বেশি হবে মেবি। আমি ট্রাই করতেছি দিনে কাজ করার, রাতে ঘুমানোর, অ্যান্ড এটা টাইমের অ্যাকচুয়ালি অনেক বরকত পাওয়া যায় এবং অনেক প্রোডাক্টিভ ও থাকা যায় আসলে। সো এটা করতে পারেন। যাদের জন্য রাতে কাজ করাটা মাস্ট, তাদের হিসাব ভিন্ন, বা চেষ্টা করেন আরকি। সো যেই কাজগুলায় আপনার মাথা খাটানো লাগবে ওগুলা হচ্ছে এমন একটা টাইমে করেন যখন ডিস্ট্রাকশন থাকবে না, নিরিবিলি থাকবে পরিবেশ তখন। আর যেই কাজগুলা হচ্ছে অত বেশি মাথা খাটানোর কাজ নাই, ওটা যখন ইচ্ছা তখন করেন, সমস্যা নেই। তো ক্রিয়েটিভিটি আসলে আমরা কিভাবে বাড়াইতে পারি বা জেনারেট করতে পারি আরকি? ওকে, সো ক্রিয়েটিভিটি আমাদের ডিজাইনারদের জন্য যদি বলি, অ্যাকচুয়ালি শুধু ডিজাইনার না, যেকোনো ফিল্ডের মানুষ এটা ফলো করতে পারে। সো লিখতে হ লি লিখতে পারেন। মানে একটা বিষয় নিয়ে, মানে যেকোনো একটা বিষয় নিয়ে আপনি জাস্ট লিখেন। ঠিক আছে? লেটস সে আ এনিথিং। লেটস সে আপনার ডেইলি রুটিন নিয়ে হচ্ছে আপনি লিখেন। এই লিখাটা আপনি কোথাও পাবলিশ করবেন কি করবেন না, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। জাস্ট লিখেন। আপনি ফোনের নোটপ্যাডে লিখতে পারেন বা কোথাও লিখতে পারেন। সো লিখেন। লিখলে যেটা হয়, আমাদের থট গুলা একটা প্রসেস অনুযায়ী হয়। এই প্রসেসটা করতে গিয়ে আমাদের ব্রেইন যে প্যারাটা খায়, ওই প্যারাটাতেই আমরা ক্রিয়েটিভ হয়ে যাই। ঠিক আছে? সো লিখতে পারেন। প্লাস হচ্ছে আ বই পড়তে পারেন এবং যারা ডিজাইনার স্পেশালি তারা হচ্ছে গিয়া ডিজাইন দেখার কোনো বিকল্প নাই। প্রচুর পরিমাণে ডিজাইন দেখেন। যারা Facebook এ আ ডিজাইন পোস্ট, মানে ট্রাই করেন Facebook এ আলতু-ফালতু ফ্রেন্ডদেরকে না রাইখা যারা ইন্ডাস্ট্রিতে আছে, যারা ডিজাইনার আছে তাদেরকে রাখার। তাদের ডিজাইন দেখেন। ডেইলি ২ ঘন্টা Facebook যদি স্ক্রল করেন,
চেষ্টা করেন অ্যাটলিস্ট আধা ঘন্টা হলেও বিহান্সে গিয়ে একটু স্ক্রল করতে। বিহান্সটাও একটা সোশ্যাল মিডিয়া। সো বিহান্সে গিয়ে একটু স্ক্রল করতে বা ড্রিবলে গিয়ে একটু স্ক্রল করতে, জাস্ট কিচ্ছু করতে পারেন, জাস্ট খালি দেখেন, খালি স্ক্রল করেন, জাস্ট স্ক্রল করেন, দ্যাটস ইট, আর কিছু দেখতে করতে দেখতে পারেন আইডিয়া বেশি জেনারেট মাত্রা। হয়ে যায়। রাইট রাইট। সো এই তো, যত বেশি দেখবেন তত বেশি দেখবেন আইডিয়া চলে আসছে। এই তিনটা টিপসই আই থিঙ্ক এনাফ ক্রিয়েটিভ থাকার জন্য। আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ঘোরাফেরা করা বা নেচারের সাথে একটু কানেক্ট হওয়া। যত হচ্ছে আমরা ন্যাচারাল জিনিসপাতি দেখবো, আপনি এটাও করতে পারেন যে ছাদে চলে গেলেন, আকাশ দেখলেন বা বারান্দায় গিয়ে আকাশ দেখলেন, একটু মন ভালো হইলো। কালার্স এর ক্ষেত্রে আমি অনেক আগে এরকম একটা লিখেছিলাম, ফেসবুকে পোস্ট করেছিলাম যে when you want to see all the colors together, then look at the sky, you'll find all the beautiful colors together. মানে হচ্ছে সবগুলা কালার আপনি একসাথে পাবেন আর কি। হ্যাঁ, এন্ড কালারের খেলাগুলো আপনি দেখবেন, কালার কম্বিনেশন, ঠিক আছে? অনেক কিছু বোঝা যায়। আকাশ কিন্তু সব সময় একরকম থাকে না, এক এক সময় এক এক রকম থাকে। তো আকাশের দিকে তাকাইলেও অনেক সময় আপনি ক্রিয়েটিভ আইডিয়া বের করতে পারবেন। আবার হচ্ছে তখন সৃষ্টিকর্তার প্রতিও একটা ইয়ে আসবে, মানে চিন্তা ভাবনা আসবে। হ্যাঁ, আপনার ভিতরে যে কি বলে এটারে, ধার্মিক যে বিষয়টা, ওইটা একটু জাগ্রত হবে। এবং আপনি যত হচ্ছে প্রকৃতিকে ভালোবাসবেন, তত হচ্ছে আরো মুগ্ধ হবেন, আরো হচ্ছে আপনি ধার্মিক হয়ে যাবেন। আমি এটা ফিল করি আরকি। আমি পার্সোনালি একজন হচ্ছে প্রকৃতি প্রেমী। তো আমি চেষ্টা করি প্রতিদিন সময় না পাইলেও একটা সময় আমি প্রকৃতিকে দেই। আমি ১ ঘন্টা দেই, ০.৫ ঘন্টা দেই, ১০ মিনিট দেই। প্রকৃতিকে দিলে তখন হচ্ছে ক্রিয়েটিভ আইডিয়া আসবে এবং হচ্ছে যেটা বললাম, আল্লাহর সাথে সম্পর্কটা আরেকটু ভালো হবে এবং আপনি আল্লাহকে চিনতে পারবেন। মানি ম্যানেজমেন্ট, আমরা হচ্ছে অনেক আ টাকা কামাই ফ্রিল্যান্সাররা। আ টাকা না, ডলার কামাই আমরা। তো সেক্ষেত্রে ডলার কিন্তু আবার খরচও করে ফেলি। ঠিক আছে? আমরা রাখতে পারি না। তো সেক্ষেত্রে ভাইয়া আপনি মানি ম্যানেজমেন্টটা কিভাবে করেন আসলে? সো ম্যানেজমেন্টের ব্যাপারে যদি কথা বলি, আপনি ফর এক্সাম্পল, আমি এখন যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে, লেটস সে এই মাসে আমি 50,000 টাকা কামাইলাম। হ্যাঁ, সো আমি নিজেরে বলি যে আমি 40,000 টাকা কামাইছি, বাকি 10,000 টাকা আমি কামাই নেই। ঠিক আছে, কামাই নেই, খরচ করবো কোত্থেকে? সেটাই। সো আমি যেটা করছি, একটা দুইটা ব্যাংক অ্যাকাউন্ট আমার, একটা ব্যাংক অ্যাকাউন্টে হচ্ছে আবার ডিপিএস খুলতে পারেন, যেটা হচ্ছে গিয়া আমার ডিপিএস আছে। সো ডিপিএস খুলতে পারেন, যেটা হচ্ছে প্রতি মাসে দেওয়া লাগবেই, মাস্ট। সো আপনার ওখানেও একটা ইয়ে আছে যে হ্যাঁ প্রতি মাসে আমার এখানে দেওয়া লাগবেই। সো ডিপিএস এ কেটে নিয়ে তারপর ডিপিএস খুলতে পারেন। আবার হচ্ছে গিয়া এইভাবে ভাবতে পারেন যে আমি টাকা কামাই নেই, আমি 10,000 টাকা কামাই নেই, 10,000 টাকা কম কামাইছি বা 5,000 টাকা কম কামাইছি। এটা ডিপেন্ড করবে আপনার খরচের উপরে, যে আমি 5-10,000 টাকা আমি কম কামাইছি। দেন ডিফারেন্ট আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট রাখেন। ওই ব্যাংক অ্যাকাউন্টের জন্য কোনো চেক বই নিবেন না, কোনো এটিএম কার্ড নিবেন না, কোনো কিছু নিবেন না। ওইটা খালি অ্যাপটা থাকবে আপনার কাছে, অ্যাপের অ্যাক্সেসটা খালি আপনার কাছে থাকবে, আর কিছু থাকবে না আপনার কাছে। ঠিক আছে? সো ওই একটা ব্যাংক অ্যাকাউন্ট করার পরে ডিফারেন্ট একটা ব্যাংক অ্যাকাউন্ট, প্রতি মাসে আপনার একটা প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট থাকবে যেখানে সবগুলো টাকা আপনার কাছে আসবে, আর আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে যেখানে শুধু আপনি টাকা সেভ করবেন। সো আপনি এখান থেকে মনে করেন এই মাসে 50,000 টাকা কামাইলেন, আপনি ধরে নিলেন না আমি 50,000 টাকা কামাইনি, আমি কামাইছি মাত্র 40,000 টাকা। 10,000 টাকা ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন, সত্যি 40,000 টাকাই এখন আছে। এবার এর ভিতরে আপনি যা কিছু করার করেন। ঠিক আছে? সো এবার ওখানে কি প্রতি মাসে খালি টাকা সেন্ড করতেই থাকবেন? না, মনে করেন 6 মাসে 60,000 টাকা হইলো বা 5 মাসে 50,000 টাকা হইলো, এই 50,000 টাকা চেষ্টা করেন কোনো কোথাও ইনভেস্ট করতে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনি হচ্ছে গিয়া বউকে গয়না কিনে দিতে পারেন, বা আপনি স্বর্ণ কিনতে পারেন, স্বর্ণে ইনভেস্ট করতে পারেন, বা হচ্ছে জায়গা বা হচ্ছে আর একটু বেশি টাকা যদি হয় আপনি জমি কিনতে পারেন। গ্রামের দিকে 1 লাখ টাকা হইলেও জমি কেনা যায়। সো এমন একটা জায়গা, জাস্ট যে কোনো জায়গায় হোক, কাগজপত্র ঠিক দেখে জাস্ট জমি কিনে ফেলায় রাখেন। কাউরে আন্ডারে দিয়ে রাখেন যে ভাই তুই প্রতি মাসে আমাকে প্রতি বছর আমাকে 2-3 হাজার টাকা দিস, সমস্যা নাই, তুই খালি আমার জমিটাকে পাহারা দিয়ে রাখ, ঠিকঠাক ভাবে রাখ, চাষবাস করে তুই খা। ঠিক আছে? জমি কিনে রাখেন, 2-3 বছর পরে ওইটার দাম যদি আপনি 1 লাখ টাকা দিয়ে কিনেন, ওটার দাম 5 লাখ হয়ে যাবে। সো এরকম জমি টমি কিনতে পারেন। তারপরে হচ্ছে গিয়া স্বর্ণে ইনভেস্ট করতে পারেন, বা অনেকে ক্রিপ্টোকারেন্সি ইনভেস্ট করতে বলে, স্টক মার্কেট করতে বলে। আমি এগুলো একটা রিকমেন্ড করি না। সো এগুলা করার দরকার নাই। যেগুলা অ্যাকচুয়ালি ভ্যালু গ্রো দেয় করে। ওগুলা করেন।
গ্রো করে। আবার সবথেকে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে আবার নিজের উপরে। হ্যাঁ, মনে করেন আপনি আপনি দেখলেন যে একটা খুব ভালো মাস্টারপিস একটা কোর্স, এই কোর্সটা করতে পারলে আমার অনেক ইমপ্রুভ হবে, এই কোর্সে খুবই ইউনিকনেস আছে, মানে খুবই ভালো একটা কোর্স পাইলেন আপনি। হ্যাঁ, জি, কিন্তু আপনি কিপটামি করে কিনতেছেন না, যে না 5,000 টাকা দিয়ে জমাইতে কোর্সটা হবে। কিনবো, থাক হুম, জমাইতে হবে, কিপটামি করে কিনতেছে না। কিন্তু হইতে পারে এই কোর্সটা করলে এমন এমন একটা সিক্রেট জানবেন আপনি, এমনটা কিছু আপনি জানবেন যেটার ফলে আপনি 5 লাখ পেয়ে যাবেন। লাইফ ঠিক আছে, চেঞ্জিং হয়ে যেতে পারে। সো লাইফ চেঞ্জিং হয়ে যেতে পারে। সো এই জন্য ওই শেখার ক্ষেত্রে আসলে কিপটামি করার দরকার নাই। একটা বই কিনবো, কিপটামি করার দরকার নাই। বই পড়ার হ্যাবিট যদি থাকে, আমার আগে প্রচন্ড পরিমাণে বই পড়ার হ্যাবিট ছিল, আমি প্রচুর বই পড়তাম। আমি মানে খাওয়া না খাওয়া বাদ দিয়ে বই পড়তাম, এরকম অবস্থা ছিল। এখন যদি পড়ি না, বই থাকে বই পড়ে আছে, কিন্তু এখন পড়া হয় না। বাট যদি বই পড়ার হ্যাবিট যদি আপনার থাকে, বই কিনেন, বইয়ে ইনভেস্ট করেন, আহ, ওখান থেকে আপনি রিটার্ন পাবেন। যে নলেজটা পাবেন এটা টাকার থেকে মানে কয়েক গুণ বেশি। এটা কোর্স থেকে যেই নলেজ পাবেন সেটা আপনার ওই কয়েক গুণ বেশি টাকার থেকে। সো নিজের উপরে তো ইনভেস্টমেন্ট করাটা আছে। তারপরে দেখা গেছে ফর এক্সাম্পল আপনার যেই পিসিটা আপনি ইউজ করেন, এই পিসিটাতে প্রচুর পরিমাণে এক্সট্রা হ্যাসেল খাইতে হয়। হ্যাঁ, এই তো এটা নষ্ট হয়ে গেছে, কালকে এটা নষ্ট হয়েছে, পরশুদিন এটা নষ্ট হয়েছে, তরশুদিন ওই সমস্যা হয়েছে, 101 হ্যাসেল। আপনার দেখা গেছে প্রোডাক্ট থাকতে চাইলেও থাকতে পারতেছে না, এটা নষ্ট হয়েছে, এটা নিয়ে দৌড় দেওয়া যাইতেছে মেকারের কাছে, মেকারে ঠিক করে দিতেছে, একটা টাইম নষ্ট, মানে অনেক অনেক প্যারা। হ্যাঁ, ওকে, 1.5-2 লাখ টাকা খরচ করে একটা ম্যাকবুক কিনে ফেলেন। মানি ম্যানেজমেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় হচ্ছে কোনটা ওয়ান্ট আর কোনটা নিড, এটার ভিতরে ডিফারেন্সিয়েট করা। আপনার যেটা ওয়ান্ট, যেটা প্রয়োজন, যেটা যেটা ওয়ান্ট ওইটা কিনেন না, ওইটা না কেনার চেষ্টা করেন, এবং কিনলেও একটা মানি ম্যানেজমেন্টের একটা সিস্টেম করে কিনেন। আর যেটা নিড ওইটাই শুধুমাত্র কিনেন। দ্যাটস ইট। এই কিছু বিষয়গুলো মানলেই আই থিঙ্ক মানি মানি ম্যানেজমেন্ট নিয়ে আরো 2 ঘন্টা বকবক করলেও শেষ হবে না। বাট আই থিঙ্ক এত বকবক করার প্রয়োজন নাই, যতটুকু পারলাম এতটুকু মানতে পারলেই আপনার জন্য এনাফ। গ্যাজেট কিউর অ্যান্ড পিক্সি কিউর, এটা কবে থেকে শুরু করলেন, কিভাবে শুরু করলেন, বা শুরুর ঘটনাটা কি? সো আমি যখন টিম বিল্ড করা শুরু করলাম, প্রথমে আমি টিম বিল্ড করছিলাম ইমেজ এডিটিং এর টিম, যেহেতু তখন এটার কাজ বেশি ছিল। সো ইমেজ এডিটিং এর টিম বিল্ড করার পরে এরপরে হচ্ছে যেসব ক্লায়েন্টের সাথে খুব ভালো পরিচয় হয়ে গেল, ভালো সম্পর্ক হয়ে গেল, তাদেরকে আমি অন্যান্য সার্ভিস যখন অফার করতে শুরু করলাম আস্তে আস্তে, তখন অন্যান্য লোকদেরকেও হায়ার করা শুরু করলাম বা তাদের সাথে কোলাবরেট করা শুরু করলাম। এন্ড এভাবে কয়েকটা সার্ভিস যখন দিয়ে দিতেছি, তখন দেখলাম যে অ্যাকচুয়ালি সবকিছু আমার আহ, আমার ব্যানারে দেওয়া আসলে মানাইতেছে না, একটা এজেন্সি দরকার। তো তখন হচ্ছে গিয়া একটা এজেন্সি দেওয়ার কথা মাথায় আসে, দেন হচ্ছে আমরা পিক সিকিউর নিয়ে কাজ করি। আচ্ছা, এই। তারপর গ্যাজেট আর কিউরটা? গ্যাজেট কর, হ্যাঁ, সো গ্যাজেট কর হচ্ছে আমার, আমি তো যেহেতু টেক সেভি মানুষ, আমি প্রচুর গ্যাজেট কিনি, গ্যাজেট কেনার ট্রাই করি। এন্ড আমার জন্য অ্যাকচুয়ালি অথেন্টিক গ্যাজেট পাওয়া খুব একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। সো অনেকেই হচ্ছে এখন এখন অবশ্য কিছু অনেকটা সংশোধনে চলে আসছে, বাট এক সময় ছিল প্রচুর ফ্রড গ্যাজেট দিত, ভুলভাল গ্যাজেট ধরা দিত। সো আমি অলওয়েজ চাইতাম যে গ্যাজেট খুব ভালো কিনবো, মানে অথেন্টিক গ্যাজেটটা কিনবো। প্লাস যারা গ্যাজেটের বিজনেস করে বেশিরভাগই কাস্টমারকে প্রিমিয়াম সাপোর্ট দেয় না, মানে কি প্রিমিয়াম কাস্টমার সাপোর্টটা দেয় না, ভালো কাস্টমার সাপোর্টটা দেয় না, খুব একটা বেশিরভাগ দেয় না। সো আমি হচ্ছে এই দুইটা প্রবলেম সলভ করার ট্রাই করতেছিলাম যে কিভাবে করা যায়। আমি চাইতেছিলাম এমন কোনো কারোর সাথে আহ, এমন কোনো বিজনেসের সাথে পার্টনারশিপ করবো যে ভাই আপনি আমারে প্রিমিয়াম সাপোর্ট দিবেন এবং অথেন্টিক গ্যাজেট দিবেন, এই দুইটা করবেন। কিন্তু অ্যাকচুয়ালি এরকমটা হয় নাই। পরে চিন্তা করলাম যে আবার আমার নিজেরও যেহেতু একটা গ্যাজেটের প্রতি একটা আলাদা একটা সফট কর্নার আছে, তো ভাবলাম নিজেই একটা গ্যাজেটের বিজনেস দেই। তো সেই আচ্ছা, নিজেটা গ্যাজেটের যেন যেন আমি নিজেই অথেন্টিক মালগুলা পাই আর কি। সো হ্যাঁ, নিজে নিজে অথেন্টিক মানে প্রোডাক্ট গ্যাজেটের পাওয়ার প্রতি জন্য, ভালোবাসা, এটা হ্যাঁ, বলতে গ্যাজেটের পারেন। প্রতি ভালোবাসা থেকে, গ্যাজেটের প্রতি ভালোবাসা থেকে হচ্ছে মূলত ভাবলাম একটা গ্যাজেটের বিজনেস দেই। সো ইটস কমপ্লিটলি অনলাইন ভিত্তিক, কোনো ফিজিক্যাল কোনো শোরুম নাই। ইন ফিউচারে হবে কিনা নট শিওর, বাট আমার ফিজিক্যাল অনলাইনেই রাখা। অনলাইনে কি অ্যাক্টিভ আপনারা গ্যাজেট কিউর? আপাতত এটা একটা লং গল্প। রিজন হচ্ছে 1 বছর আগে গ্যাজেট কোর শুরু করছিলাম। 1 বছরের এই দিনগুলোতে, এই মাসের ভিতরে হচ্ছে আমরা গ্যাজেট কোর নিয়ে কাজ করা শুরু করি। তখন থেকেই ওয়েবসাইট নিয়ে কাজ করা শুরু করি। আমার যে ওয়েব ডেভেলপার মাঝখান দিয়া সে কাজ করতেছে করতেছে, হঠাৎ করে তার বউ গেছে চলে, ঠিক আছে, আহা, আরেকবারের সাথে। আল্লাহ। আচ্ছা, তারপর? সো সে ডিপ্রেস
ডিপ্রেশনে বা বিভিন্ন ইয়াতে সে হচ্ছে প্রায় 5-6 মাসের বেশি সময় নিয়ে নিছে, এন্ড এরপরও কাজ হয় নাই। পরে হচ্ছে আমি বাধ্য হয়ে তাকে হচ্ছে তার সাথে ডিল ক্যান্সেল করে দেন হচ্ছে এখন আরেকজনের সাথে কাজ করতেছি। এখন সে কাজ করতেছে, ওয়েবসাইট প্রায় অলমোস্ট রেডি, হয়তোবা আর 20% কাজ বাকি আছে ওয়েবসাইটের। ওয়েবসাইটটা ডান হয়ে গেলে আমরা পুরো দমে শুরু করে দিব। আর এর ভিতরে আমরা হচ্ছে ফেসবুক পেজ থেকে অনেকগুলা সেল করছি। সো কাস্টমারের কাছ থেকে বেশ ভালো রেসপন্স পাইছি সেল করে। আচ্ছা। তার মানে আমরাও রিকমেন্ড করতে পারি গ্যাজেট কুইকে। আপনাদের যদি কারো কোনো গ্যাজেটের দরকার হয়, ভাইয়ের পেজটা ঘুরে আসবেন। আমি লিংক দিয়ে দিব। এখন আমরা শেষ পর্যায়ে চলে আসছি। বিগিনারদের ব্যাপারে বা যারা হচ্ছে অডিয়েন্সের ব্যাপারে আপনার একটা মেসেজ যদি আপনি দিতে চান, সেই মেসেজটা কি হতে পারে? ওকে, সো অডিয়েন্সদেরকে বা আমার অডিয়েন্স এখানে যারা আছে, আই বিলিভ যে সবাই মোটামুটি স্মার্ট মানুষজন আছে। সো স্মার্ট মানুষজনদেরকে তেমন কিছু বলার নাই, বাট যারা একটু বেসিক, যারা একটু বিগিনার বা যারা একটু ইন্টারমিডিয়েট লেভেল আছে বা যারা একটু মানে হাবলু টাইপ আছে আর কি, আমার মতো এক সময় ছিল। সো তাদের জন্য বলবো যে ভাই, কমন সেন্স ইজ দা মানে কিং, কমন সেন্স ইজ এভরিথিং, ট্রাস্ট মি। আমরা হয়তো বা এই জিনিসটাকে খুবই নেগলেক্ট করি, বাট এটা অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস। দ্য থিং ইজ, আপনি কোনটা ডিসিশন নেওয়ার আগে একটু কমন সেন্স ইউজ করেন যে অ্যাকচুয়ালি এটা কি ঠিক কিনা। হ্যাঁ, কারো কোর্স কিনবেন আপনি, হয়তো বা ওই যে 2 দিনে ইনকাম করো, হ্যাঁ, ইনকাম গ্যারান্টি, এসব জিনিসপত্র দেখে হয়তো বা কোর্সটা কিনতে চাইতেছেন। একটু জাস্ট কমন সেন্স ইউজ করেন এই জায়গায়, যে আদৌ কি এটা পসিবল কিনা। ইটস নট পসিবল, কমন সেন্স আপনাকে বলে দিবে এটা পসিবল না। এন্ড আমরা খুবই শর্টকাটে সবকিছু পাইতে চাই। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে একটু লং টাইমের জন্য একটু এফোর্ট দিতে চাই না। সো আমি বলবো একটু লং টাইমের জন্য এফোর্ট দেন এবং একটু প্রফেশনাল হন। মনে করেন লেটস সে কোনো একটা ভাইকে আপনি মেসেজ করলেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো ও কেমন আছে এটা জেনে কি আপনার কোনো কাজ আছে বলেন? আপনি যেই জন্য মেসেজটা করছেন ওইটাই না বলবেন। ডিরেক্টলি। সো এই টাইপের মেসেজ পাইলে তারা অ্যাকচুয়ালি বিরক্ত হয়, যে কেমন আছেন, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন কিনা। বিশ্বাস করেন তারা বিরক্ত হয় সবাই। সো এই টাইপ মেসেজ করেন না। কাউকে মেসেজ করতে হইলে আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আমি এই প্রয়োজনে আপনার কাছে আসছি, অমুক জায়গা থেকে আপনার লিঙ্কটা পাইছি বা এতদিন ধরে আপনার ফ্রেন্ড লিস্টে আছি, এই হেল্পটা আমার দরকার, যদি সময় হয় একটু হেল্প করেন। সিম্পল। ও রিপ্লাই দিলে দিবে, না দিলে নেই। আপনি জাস্ট এরকম একটা মেসেজ করেন। ও আপনার গোল এবং হচ্ছে কি চান সবকিছু ওরে বুঝায় বলেন। আশা করি দেখবেন 99% রিপ্লাই পাবেন এইভাবে মেসেজ করলে। আরেকটা বিষয় আমি এড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই কনটেন্ট গুলা কেন বানানো, এই পডকাস্ট গুলা কেন বানানো, আমাদের একটা উদ্দেশ্য আছে স্কিলা পডকাস্টের। আমরা সবসময় প্রসেসিং বা ফেইলর অথবা হচ্ছে যেটাই বলতে পারেন, ট্রু জিনিসটা হচ্ছে বের করার চেষ্টা করবো। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। যে অনেকেই সফলতার গল্প বলে বা অনেক কিছু কামায় ফেলে বা করে ফেলে। তো আমাদের কোনো কিছু কামানোর বা করার হচ্ছে ইন্টেনশন নাই। আমাদের ইচ্ছা হচ্ছে আমরা যেই চ্যালেঞ্জটা ফেস করেছি সেটা যাতে আর কেউ ফেস না করে, বা তার পথটা যেন সহজ হয়ে যায়। আমাদের পথটা যেরকম ছিল তার পথটা যেন সেরকম না থাকে। নেক্সট জেনারেশন যাতে আমাদের পথ দেখে দেখে তার পথটা স্মুথলি আগায় নিতে পারে আরকি। তো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের পুরো পডকাস্টে 3 ঘন্টার পডকাস্ট রেকর্ড করা হয়েছে। হয়তো এখানে কাট সেট করে কমানো হবে। তো পডকাস্টে আমরা একবারও বলি নাই যে হচ্ছে সাবস্ক্রাইব করেন অথবা শেয়ার করেন বা কিছু একটা। আপনাদের যদি মনে হয় যে হচ্ছে হ্যাঁ, আমাদের কনটেন্ট গুলো ভালো লাগছে, তাহলে হচ্ছে আপনি একটা লাইক দিয়ে দিন। তাহলে আমরা ইন্সপায়ার্ড হব যে হচ্ছে আরো কনটেন্ট ক্রিয়েট করার। এটা ভাইয়ার চ্যানেল হোক বা আমার চ্যানেল হোক, দুজনের চ্যানেলে হোক। আর যদি কমেন্ট করবেন, হচ্ছে যদি ভালো লাগে, আহ, ভালো লেগে জিজ্ঞেস করে কমেন্ট করবেন। যদি কোনো কোশ্চেন থাকে সেটাও কমেন্টে জানাবেন। আর যদি কোনো ফ্রেন্ডকে হচ্ছে রিকমেন্ড করতে পারেন বা তাকে দিলে উপকার হবে এই পডকাস্টটা, তাহলে হচ্ছে তাকে শেয়ার করে দিবেন। আহ, এটা আমাদের দুজনের চ্যানেলেই আমি লিংক দিয়ে দিব। হয়তো কোলাবোরেশন থাকবে আর কি আমাদের। তো দুজনের চ্যানেলেই লাইক দিয়ে দিবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন আর কি, বেল আইকন দিয়ে রাখবেন। আমিও প্রোডাক্টিভ কন্টেন্ট বানানোর চেষ্টা করব। ভাইয়া তো হচ্ছে টুল নিয়ে আগাচ্ছে। তো
আশা করি ভালো লেগেছে আপনাদের। আহ, আজকে এই পর্যন্ত থাক। আহ, দোয়া করবেন। আহ, ভাইয়া যদি কিছু বলেন, শেষ করে দিন, গুড বাই দিতে পারেন। আহ, বলে দিতে না পারেন। সেটাই আপনাদের জন্য অ্যাকচুয়ালি আমরা ট্রাই করতেছি, আমিও ট্রাই করতেছি, বাসার ভাইও ট্রাই করতেছে ভালো কিছু দেওয়ার। আমাদের ইভেনচুয়ালি কোনো স্বার্থ নাই পার্সোনালি যে আমাদের কোর্স বিক্রি করবো। বাসার ভাইয়ের কোনো কোর্স আছে? না ভাই, আমি কোনো আপনার কোর্স কোনো কোর্স জীবনে আছে? বানাবো না, কোনো আচ্ছা, প্ল্যান নাই। আপনার কোনো কোর্স নাই। আমাদের আমাদের অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমরা জাস্ট যদি লজিক্যালি চিন্তা করেন তাহলে আমরা টাইম ওয়েস্ট করতেছি। আর মানবিকতার থেকে চিন্তা করলে আমরা আপনাদের উপকার করতেছি। এন্ড আমাদের স্বার্থ আছে, আমরা হচ্ছে আপনাদের কাছে পরিচয় হইতেছি, আপনাদের সাথে পরিচিত হইতে পারতেছি, আপনারা আমাদেরকে চিনতে পারতেছেন। এই চিনা, এই নেটওয়ার্কিংটা হয়তো আমাদের লাইফেই কোনো না কোনো ভাবে ভ্যালু এড করবে। সো ডেফিনেটলি স্বার্থ আছে, বাট এই স্বার্থটা কিন্তু ফেয়ার, এটা কিন্তু নন ফেয়ার কোনো স্বার্থ না। সো এই হচ্ছে ব্যাপার আর কি। সো আপনাদের যদি ভালো লাগে কন্টেন্ট গুলো, তাহলে বাসার ভাইকে সাবস্ক্রাইব করে দেন। আর আমার চ্যানেল থেকে ঘুরে আসার ইনভাইটেশন রইলো। আজকের মতো আই থিঙ্ক এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা পাবো অন্য কোনো একদিন। তো আর কিছু না বলি, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।